আপনারা কাইন্ডলি দাঁড়িয়ে সবাই রেসপেক্ট শো করবেন প্লিজ। Thank you. Now I would like to invite our honorable guest, Mr. Sami Ahmed, Managing Director, Startup Bangladesh Limited, to inaugurate the event. Mr. Sami Ahmed. শুভ সকাল। তো এক্সেলেন্ট অর্গানাইজেশন হয়েছে, তো কনগ্রাচুলেশনস টু আদনান এবং দ্য স্টার্টআপ টিম অ্যান্ড বেসিস ফর অর্গানাইজিং সাচ এ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। সো অনার্ড গেস্টস, distinguished panelists, audience, media colleagues, good morning and Jumma Mubarak. সো আমার প্রথমে আমি শুরু করতে চাই আজকের এই প্রোগ্রামটা আমাদের সব ভাষা শহীদ, স্বাধীনতা যুদ্ধে যারা ত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, যাদের জন্য আজকে আমরা আমাদের বাংলাদেশ পেয়েছি, তাদের কথা স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্য আসলে আমরা বাংলাদেশটা পেয়েছি। ওনারটাকে সাড়া দিয়ে কোটি কোটি বাঙালি নেমে পড়েছিল এবং আমাদের স্বাধীনতা যে আমরা অর্জন করেছি, যে কারণে আজকে আমরা আমাদের দেশকে বাংলাদেশ বলে ডাকতে পারছি। স্মরণ করতে চাচ্ছি যত শহীদদের জন্য আজকে আমরা আমাদের বাংলাদেশটা পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেন। প্রথমে আমরা ডিজিটাল বাংলাদেশ আসলে আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না ডিজিটাল বাংলাদেশটা কী হবে। তখন অনেক রকমের এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল, বাট এখন কিন্তু ডিজিটাল বাংলাদেশ নিয়ে কেউ আমরা সে প্রশ্ন করি না, কারণ আমরা এক্সপিরিয়েন্স করেছি ডিজিটাল বাংলাদেশটা কী। ওনার আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, আইসিটি ডিভিশন সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে যে ইমপ্লিমেন্টেশনগুলো করেছে, যার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি, আপনারা বেসিস সফট এক্সপোতে অনেকগুলো নাম্বার দেখেছেন। আপনারা দেখেছেন যে আমরা আইটি সেক্টরে কী করেছি, আমরা আইসিটিতে আমাদের রপ্তানি কী হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি কীভাবে গ্রো করেছে গত 14 বছরে, এখন কত মানুষ কাজ করছে এবং ভবিষ্যতে কী সম্ভাবনা রয়েছে। এখানে যে পলিসি যে সাপোর্টটা রয়েছিল, যে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে হয়েছে, যে আইটি সেক্টরকে যেভাবে করে প্রমোশন করা হয়েছে, সরকার খুব ক্লোজলি কাজ করেছে সেখানে, এবং এটা হয়েছে বিকজ আমাদের আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় চেয়েছেন সেভাবে করে হবে এবং উনি এই জিনিসটাকে লিডারশিপ দিয়েছেন। তার আন্ডারে আপনারা জানেন যে জুনায়েদ আহমেদ পলক আইসিটি ডিভিশন থেকে গত 10 বছর ধরে প্রতিমন্ত্রী হিসাবে কাজ করে যাচ্ছেন। তো আমরা কাজ করি ওনাদের সাথে, এবং আমাদের যে মূল ভিশনটা হচ্ছে যাতে করে আমরা 2021-এ ডিজিটাল বাংলাদেশ অর্জন করতে পারি, যেটা আমাদের হয়েছে, এবং 2041-এ এখন স্মার্ট বাংলাদেশের ঘোষণা এসেছে। স্টার্টআপ মুভমেন্ট বাংলাদেশে শুরু হয়েছে মেবি 2013, 14, 15 পর থেকে। প্রথম থেকে সরকারের কিন্তু প্রথমে কানেক্টিং স্টার্টআপ নিয়ে একটা উদ্যোগ ছিল, যেখান থেকে সরকারের পক্ষ থেকে যাত্রা শুরু। এরপরে আপনারা জানেন 2017 সালে আইডিয়া প্রজেক্ট নামে একটা প্রজেক্ট হয়েছে, যেটা আর্লি স্টেজে স্টার্টআপদেরকে গ্রান্ট দিয়ে থাকে। আইডিয়া প্রজেক্ট এখনও আপনাদেরকে গ্রান্ট দিয়ে থাকে যারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছেন। আপনারা যারা জানেন না, আপনাদের একটু ভালো কোনো উদ্যোগ থাকে যেটা আপনারা হয়তো ডেভেলপ করেছেন, আপনার idea.gov.bt থেকে অ্যাপ্লাই করতে পারেন, এবং সেখানে 10 লাখ টাকা পর্যন্ত গ্রান্ট, সাথে মেন্টরশিপ এবং অন্যান্য সাপোর্ট, কোওয়ার্কিং স্পেসও অন্যান্য সাপোর্ট দেওয়া হয়ে থাকে। 2021 সাল থেকে যাত্রা শুরু হয়েছে স্টার্টআপ বাংলাদেশে। স্টার্টআপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গভর্নমেন্টের, খুব কম দেশেই আছে যেখানে সরকার ডিরেক্টলি স্টার্টআপে ইনভেস্ট করে থাকে এবং স্টার্টআপদেরকে সাপোর্ট করে বড় হওয়ার জন্য। তো ইনভেস্টার হিসাবে আমি স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছি। আজকে দেখে ভালো লাগছে যে আজকে আপনারা যে এইসব স্টার্টআপের কথা শুনবেন, অলমোস্ট সবাই স্টার্টআপ বাংলাদেশের পোর্টফোলিওতে এখন আছে। আমরা গত 2 বছরে 27টা স্টার্টআপে ডিরেক্ট ইনভেস্ট করেছি, এবং আমার জানার মতো আরও 10টা স্টার্টআপ এখন আমরা এগ্রিমেন্ট স্টেজে আছি। আমাদের প্ল্যান হচ্ছে যে সরকারের যে ভিশন আছে স্টার্টআপ নিয়ে, 2025 সালের মধ্যে আমরা দেখতে চাই $5 বিলিয়ন স্টার্টআপ বাংলাদেশে। সেই টার্গেট নিয়ে আমরা স্টার্টআপ বাংলাদেশ থেকে কাজ করছি। এখন আমাদের পৃথিবীতে গত কয়েক বছরে একটা বড় চেঞ্জ আসছে। প্রথমে আসছে কোভিড,
যার জন্য হয়তো ডিজিটাল অনেক গ্রোথ হয়েছে। আমরা দেখেছি যে আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমে যেহেতু সবাই ডিজিটালে মুভ করছে, ডিজিটাল স্টার্ট আপের অনেক ভালো গ্রোথ হয়েছে। কিন্তু তারপরে এখন যুদ্ধ শুরু হয়েছে পৃথিবীতে, যে কারণে হয়তো অনেক সাপ্লাই চেইন অনেক কোনো কিছু অনেক জায়গায় হ্যাম্পার্ড হয়েছে, এবং নতুন একটা থ্রেট এসেছে, সেটা হচ্ছে গিয়ে যেটা চ্যাট জিপিটি নিয়ে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার জন্য হয়তো এন্টার বিজনেস মডেল পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় দিজ আর এক্সাইটিং টাইমস, কারণ এখন কিন্তু নতুন নতুন ইনোভেশনের সময় এসেছে। আমাদের আইসিটি অ্যাডভাইজারটা কথা বলেন, আপনি হয়তো পলক ভাইয়ের মুখে অনেকেই শুনেছেন, সবসময় শুনে থাকেন, যদি বলে থাকেন, জয় ভাই বলে থাকেন, ডু নট ইমিটেট, ইনোভেট। তো ইনোভেশন কিন্তু সরকারের একটা বড় উদ্যোগ, যে এখানে আমরা ইনভেস্ট করব, এখানে আমরা সাপোর্ট দিব। সো সরকারের পক্ষ থেকে আমাদের ইনোভেশনের জন্য, স্টার্ট আপের জন্য একটা বড় ইচ্ছা রয়েছে যে স্টার্ট আপ লেড স্মার্ট বাংলাদেশ আমাদের হবে। সরকার স্টার্ট আপ ইউথের উপর অনেক বড় ফোকাস করছে, যার জন্য স্টার্ট আপ বাংলাদেশের মতো একটা কোম্পানি সরকার ক্রিয়েট করেছে স্মার্ট বাংলাদেশ গ্রো করার জন্য, আপনাদেরকে সাপোর্ট করার জন্য। 4টা এরিয়াতে আমাদেরকে অ্যাডভাইজার বলেছেন, আমাদের সজীব ভাই আমাদের বলে থাকেন, 4টা টেকনোলজি এরিয়াতে আমরা খুঁজছি ইনভেস্টমেন্ট করার জন্য, যাতে করে আমাদের দেশ গ্রো করতে পারে টেকনোলজির দিক দিয়ে। 4টা এরিয়ার মধ্যে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, সেমিকন্ডাক্টর আর রোবোটিক্স। সো আপনারা যদি এই 4টা এরিয়াতে আপনাদের ভালো উদ্যোগ থাকে, ইউ শুড কাম অ্যান্ড অ্যাপ্লাই, কাম অ্যান্ড টক টু আস, কারণ আমাদের খুব ইচ্ছা আছে এই 4টা এরিয়াতে আমরা সাপোর্ট দিব। অ্যাডিশন টু দ্যাট, আমরা যেসব স্টার্ট আপে ইনভেস্ট করে থাকি, যারা দেশ নিয়ে কাজ করছে, যাদের জন্য আমাদের ন্যাশনাল গোলগুলো আমাদের অ্যাচিভ করতে সুবিধা হবে, এবং আমাদের স্মার্ট বাংলাদেশ ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এগিয়ে যেতে পারবো। সো আপনার যদি ভালো আইডিয়া থাকে, এইখানে শুধু গভর্নমেন্ট না, প্রাইভেট সেক্টর আজকে আপনারা শুনবেন, লট অফ ইনভেস্টার্স এখন আস্তে আস্তে করে বাংলাদেশে আসছে, বিদেশ থেকেও আসছে, বাংলাদেশেও গ্রো করছে। আমাদের লোকাল ইনভেস্টমেন্ট অনেক গ্রো করেছে, এবং পুরো ইনভেস্টমেন্ট কালচারে আপনাদের যে ইনভেস্টমেন্ট দরকার আছে এইসব আইডিয়াকে সামনে নিয়ে যাওয়ার জন্য আজকের সেশনে আপনারা হয়তো তার সম্বন্ধে জানবেন, শুনবেন, আমাদের স্পিকারের কাছে জানবেন যে হোয়াট আর দ্য অপরচুনিটিস, এবং কীভাবে করে আপনারা ফান্ড রেজ করতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন। সো আমি আর বেশি কথা বলবো না, বিকজ উই ওয়ান্ট টু হিয়ার ফ্রম দ্য প্যানেলিস্ট। আই অলসো ওয়ান্ট টু হিয়ার ফ্রম দ্য প্যানেলিস্ট অ্যান্ড ফ্রম দ্য টুডেজ স্টার অ্যাট্রাকশন, দ্য শার্ক, Ashneer Grover. So let us start off this program. বাট একটা কথা বলে শেষ করব, যে স্মার্ট বাংলাদেশ করার জন্য এইখানে কিন্তু সরকার একা কাজ করলে হবে না, এখানে সরকারকে লাগবে, প্রাইভেট সেক্টরকে লাগবে, একাডেমিকে লাগবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আপনার সবাইকে লাগবে। সবাই মিলে করতে পারবো স্মার্ট বাংলাদেশ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। অসাধারণ স্পিচ সামি ভাই। সামি ভাইয়ের জন্য জোরে একটা হাততালি। সামি ভাই সরকারের পাবলিক ভিসি থেকে কাজ করতেছে, বাট হি এক্স্যাক্টলি হ্যাভ দ্য রাইট মাইন্ডসেট টু আন্ডারস্ট্যান্ড প্রাইভেট সেক্টরে। এবং উনি যেটা বলেছে যে 37+ স্টার্ট আপকে ফান্ড করতে যাচ্ছে এই বছরের মধ্যে, দ্যাটস এ বিগ নিউজ। স্টার্ট আপ বাংলাদেশের জন্য আমরা একটা জোরে হাততালি দিই, এবং আমাদের গভর্নমেন্টের জন্য থ্যাংক ইউ। নাও আই উড লাইক টু ইনভাইট আমাদের none other than Ifdat Bhai from Light Castle Partner to give a presentation on Bangladesh startup ecosystem where we can see facts and figures. Thank you. জি, আসসালামু আলাইকুম সবাইকে। সামি ভাইয়ের ইন্সপায়ারিং স্পিচ দিয়ে আমরা আজকে দিনটা শুরু করলাম, এবং আই থিঙ্ক ইট সেটস দ্য টোন ফর দ্য রেস্ট অফ দ্য ডে, যেখানে আমরা অনেক স্টার্ট আপদের থেকে শুনবো হোয়াট এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং থিংস হচ্ছে আমাদের দেশে। মাই নেম ইজ ইফদাদ, আমি ম্যানেজিং ডিরেক্টর লাইট ক্যাসেল পার্টনার্স। উই আর আ ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের ইকোনমিকে বুস্ট করা, বিজনেসকে ইন্সপায়ার করা, এবং মানুষের লাইফে একটা চেঞ্জ নিয়ে আসা। অ্যাজ পার্ট অফ আওয়ার ওয়ার্ক আমরা বিভিন্ন সেক্টর ট্র্যাক করি, অ্যান্ড আমরা স্টার্ট আপ ইকোসিস্টেমটা খুব ডিপলি বিলিভ করি, অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস এ সেক্টর যেটা নিয়ে আমরা কনস্ট্যান্টলি রিসার্চ করি, পালসের সাথে আপডেটেড রাখতে চাই আপনাদেরকে, এবং অপরচুনিটিস বের করে দিতে চাই সবার জন্য, যেন টুগেদার একসাথে আমরা দেশের ইকোসিস্টেমটাকে ফ্লারিশ করতে পারি। সো আজকে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে
একটু ছোট্ট করে ধারণা দেওয়া বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের পরিস্থিতিটা কি এবং সম্ভাবনাগুলো কোথায় থাকতে পারে। আমরা 2022 সালে এই স্টাডিটা কনস্ট্যান্টলি এভরি কোয়ার্টারে রিলিজ করেছি এবং আমাদের হোপ হচ্ছে ভবিষ্যতেও আমরা কন্টিনিউ করে যাব। সো আমি স্টার্ট করতে চাই আপনাদেরকে এই স্লাইডটা দেখিয়ে, যেখানে আমরা বলছি যে স্টার্টআপ গ্রোথ, যেটা সামি ভাই বলে গেলেন, 2013 সাল থেকে বলা যায় মোটামুটি বাংলাদেশে শুরু হয়েছে। এবং আমরা যদি দেখি যে এশিয়ান স্টার্টআপ, ইন্ডিয়া, চায়না, এদের রাইজটা হয়েছে কিন্তু লাস্ট গত দশকে। কিছু ফিগার্স যদি আমরা দেখি, 2022 সালে ইন্ডিয়াতে $20.7 বিলিয়ন ইনভেস্টমেন্টস হয়েছে, অ্যান্ড চায়না $47 বিলিয়ন টু দ্য টিউন অলরেডি করেছে। ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে এই স্লাইডটা থেকে হচ্ছে ভেঞ্চার ফান্ডিং ওয়ার্ল্ড ওয়াইড 95% আপনার গ্রো করেছে ফ্রম USD 148 বিলিয়ন, যেটা ছিল 2020 সালে, টু অলমোস্ট 288 বিলিয়ন ফার্স্ট হাফ অফ 2021-এ। এবং আমাদের এশিয়াতে আমরা অলরেডি জানি এখন 327টা আপনার ইউনিকর্ন স্ট্যাটাসের স্টার্টআপ আছে, এবং আ লট অফ ইন্টারন্যাশনাল ফোকাস ওয়েস্টার্ন পার্ট থেকে চলে আসছে এখন এশিয়া এবং মিনা, মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকার সাইডে। নাও এশিয়া নিয়ে তো অনেক কথা বললাম, বাট 2022 সালে আমরা জানি যে অনেক ধরনের একটা বড় একটা ঘাটতি এসেছে, এবং এই কারণে বাংলাদেশ সেখানে কোন পরিস্থিতিতে আছে আমরা যদি একটু ফার্স্ট অফ অল ওয়ার্ল্ডের পিকচারটা দেখি, 35%, দ্যাটস আ ম্যাসিভ পার্সেন্টেজ ড্রপ হয়েছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গ্লোবালি 35% ড্রপ হয়েছে। রাশিয়ান ইউক্রেন ওয়ার চলছে, ইকোনমিক প্রেশার আছে, ইনফ্লেশনারি প্রেশার আছে। সো ইট হ্যাজ নট বিন দ্য বেস্ট অফ ইয়ার্স ফর দি এন্টায়ার ইকোসিস্টেম। এটা শুধু ওয়ার্ল্ডের জন্য প্রযোজ্য। বাট আমি যদি এখন একটু বাংলাদেশের দিকে ফোকাস আনি, টেবিলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কালার করা স্টার্টআপ ইনভেস্টমেন্ট যেটা রেইজ হয়েছে, বাংলাদেশে সবচেয়ে নিচের রাঙ্গে আছে $112 মিলিয়ন। বাট দিস ইজ আ 73% ড্রপ। অ্যান্ড আমরা যখন কম্পেয়ার করি পাকিস্তানের সাথে, পাকিস্তানে 355 মিলিয়ন আছে, বাট দে জাস্ট হ্যাড আ 3% ড্রপ। ইয়াস, চায়না, সিঙ্গাপুর বড় বড় ড্রপ হয়েছে, কিন্তু তাদের অ্যাবসলিউট ভ্যালু কিন্তু অনেক হাই। সো অবভিয়াসলি বাংলাদেশ ইজ এগেইন সবার কনটেক্সটের জন্য উই আর ভেরি নিউ টু দিস এন্টায়ার ইকোসিস্টেম। সো টু দ্যাট এক্সটেন্ট আমাদের এই ড্রপটা অনেক বেশি কম্পারেবল কান্ট্রিজগুলোর তুলনায়। বাট তার মানে কি এই যে বাংলাদেশে $112 মিলিয়ন ইনভেস্টমেন্ট মাত্র রেজ করতে পেরেছে বলে সম্ভাবনা নেই? We don't believe that. Let's look what our numbers have to say. We believe Bangladesh holds enormous potential startup-দের জন্য. Some numbers, we are almost 170 million populated country, এবং এটা হচ্ছে 8th largest in the world. আমাদের median age হচ্ছে জনবলের 28 বছর. That means we have a growing workforce population যারা actually ইকোনমিতে active contribution রাখতে পারবে। অ্যাফ্লুয়েন্ট কনজিউমারের রেট বাড়ছে, এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটু কথা বলবো। জিডিপি 445 বিলিয়ন, উইচ ইজ ইভেন গ্রেটার দ্যান সিঙ্গাপুরের। জিডিপি গ্রোথ রেট 6.94%, ইভেন আফটার অল দিস প্যান্ডেমিক যে এফেক্টসগুলো এনেছে। কম্পেয়ার টু পাকিস্তান, আমাদের যদি একটা কম্পারেবল কান্ট্রি দেখি, 6.5%। পার ক্যাপিটাল জিডিপি ইজ নাও 2456। বাট ইন্টারেস্টিং হচ্ছে উই হ্যাভ সারপাসড ইন্ডিয়া এবং পাকিস্তানের পার ক্যাপিটাল জিডিপি ইন 2021। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস 175 মিলিয়ন পপুলেশন এটা ইউজ করছে, পপুলেশন না সরি, নাম্বার অফ ইউজার্স। মোবাইল ফোন ইউজার্স হচ্ছে 90% অ্যান্ড ইন্টারনেট পেনিট্রেশন ইজ 39%। ইয়ার অন ইয়ার গ্রোথ হচ্ছে। ইফ দিস নাম্বারস আর নট স্ট্যাগারিং, দেন হোয়াট ক্যান বি? উইচ ইজ ওয়াই আমাদের অ্যাসেসমেন্টে আমরা মনে করছি যে 3টা বড় ক্যাটেগরি যেটা স্টার্টআপ ইকোসিস্টেম বাংলাদেশকে আনলক করছে, সামনে আরও করবে, সেগুলো একটা হচ্ছে ইনক্রিজড ডিজিটাইজেশন, 2 নাম্বার হচ্ছে আমাদের ডোমেস্টিক কনজাম্পশন অনেক ইনক্রিজ করছে, ড্রিভেন বাই দিস গ্রোয়িং মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস অফ কনজিউমার্স, অ্যান্ড লাস্ট যেটা অলরেডি সামি ভাই অলরেডি বলে গেছেন, লট অফ পলিসি সাপোর্ট
ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড ইভেন প্রাইভেট অনেক ইনিশিয়েটিভ থেকে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি। নাও এই স্লাইডটা হয়তো একটু ক্লাটার্ড মনে হবে, বাট আমি চাই না বিকজ আপনারা এটা দিয়ে ফোকাস করেন। হোয়াট আই ডু ওয়ান্ট ইউ টু ফোকাস অন ইজ দ্য টাইম লাইন। 2014 থেকে যদি 22 আমরা দেখি, এটা কিন্তু পপুলেটেড হয়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে বছরের পর বছরে। সেখানে ইকোসিস্টেম এনেবলার বলেন, গভর্নমেন্ট ইনিশিয়েটিভস বলেন, নোটেবল ইনিশিয়েটিভস বলেন, ইনভেস্টমেন্টস বলেন, ইভেন মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশন করছে। সো দিস শোজ যে দ্য কান্ট্রি ইজ অন দ্য রাইট ট্র্যাক। এভরি ইয়ার কিছু না কিছু হচ্ছে, বাড়ছে। সো সেইটা একটু আপনাদের দেখাতে চাইলাম। বাট যেহেতু সালটা জাস্ট 2022, যে সালটা আমাদের জন্য খুব ভালো যায়নি, সেইটার জন্য আমাদের লাস্টে যদি দেখি আমরা 112 মিলিয়নে এসেছি গত বছর ইনভেস্টমেন্ট রেইজের পার্সপেক্টিভে। বাট যদি আমরা লাস্ট 10 বছরের ট্রেন্ডটা দেখি, প্রথম 5 বছর কিন্তু আমরা মোটামুটি 10 থেকে 20 মিলিয়নের মধ্যেই স্টাক ছিলাম। বাট 2018 সালে এসে ইট হ্যাজ গ্রোন, মেইনলি ড্রিভেন বাই এখানে আপনার বিকাশের একটা ইনভেস্টমেন্ট এসেছিল। স্টেডি একটু ফল হয়েছে পরের 2 বছর, অ্যান্ড দেন 2021 ওয়াজ আ মার্কি ইয়ার, যেখানে হিউজ $415 মিলিয়ন ইনভেস্টমেন্টস আমাদের দেশীয় স্টার্টআপসরা রেইজ করতে পেরেছিল। স্পেশাল নোটিস এখানে হচ্ছে কি, যেটা বিকাশের সফট ব্যাংক ডিলটা হয়েছিল, অ্যান্ড এগেইন শপ আপের $75 মিলিয়ন ইনভেস্টমেন্ট ওই বছরে এসছে। সো এত ইন্টারেস্ট, এত রাইজ, হু ইজ অ্যাকচুয়ালি ইনভেস্টিং এই স্টার্টআপসে? সো আমরা একটা গ্রিড তৈরি করেছি। ক্যাভিয়েট দিয়ে দিতে চাই, দিস ইজ নট এক্সস্টিভ, এটার বাইরেও আরও অনেকে আছেন। বাট আমরা যেটা একটা ফ্রেমওয়ার্ক করেছি 2x2 ম্যাট্রিক্সে। ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে গিয়ে আপনার লোকাল ভার্সেস গ্লোবাল, হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা দেখাচ্ছি ইম্প্যাক্ট ইনভেস্টার্স ভার্সেস কমার্শিয়াল ইনভেস্টার্স, এবং কে কোথায় কোন কোয়াড্রেন্টে আছে সেইটাকে আমরা এখানে প্লেস করেছি। আপনারা যদি হলুদ কালারটাকে একটু ফলো করেন, ইনভেস্টমেন্ট কোম্পানি যেগুলো মেইনলি আমরা দেখছি ইম্প্যাক্ট এবং লোকাল এই কোয়াড্রেন্ট, এবং গ্লোবাল এবং কমার্শিয়াল এই কোয়াড্রেন্টের মধ্যে আছে। অ্যান্ড দিজ আর গ্লোবাল কমার্শিয়াল ফার্ম ভিসিস আমরা যেটা বলি, প্লাস লোকাল এসবিএল আছে, অ্যান্ড দের আর ফিউ মোর ভিসি ফার্মস। 80% অফ দি এন্টায়ার ইনভেস্টমেন্ট ভিসির এসছে আপনার আমাদের টোটাল ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে শেপ আপ করেছে। 99টা ডিলস সো ফার অ্যাট এ টিউন অফ $200.8 মিলিয়ন। বাট আমাদের এঞ্জেল ইনভেস্টার্সরাও কম না, সেখানে তাদের নাম্বারটা কিন্তু অনেক বিশাল, অলমোস্ট 85টা ইউনিক ইনভেস্টমেন্ট। ভলিউমটা কম, ইনভেস্টমেন্ট ভলিউমটা সেখানে। বাট কিছু কর্পোরেট ইনভেস্টরদের কিন্তু ফিচার্স আমরা দেখতে পাচ্ছি, 11% এবং তাদের ভলিউম টিকিট সাইজগুলো বেশি হয়, সেটা কিন্তু 31টা ডিলসে কনভার্সন পেয়েছে। সো 2013-2022 আমাদের এখন পর্যন্ত টোটাল $826 মিলিয়ন দেশে আমরা ইনভেস্টমেন্ট রেইজ করেছি 262টা ডিলে। 55% ডিলস যেগুলো গ্লোবাল ইনভেস্টররা লিড করেছে সেটা কন্ট্রিবিউট করেছে 95% অফ এন্টায়ার ফান্ডস। 3.14 মিলিয়ন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট সাইজ ছিল। বাট অ্যাজ উই নো 2022 আমাদের জন্য খুব ভালো একটা ইয়ার যায়নি, পুরো বিশ্বের জন্য ইনফ্যাক্ট। তো সেই পরিপ্রেক্ষিতে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট সাইজ 2.34 মিলিয়ন, বাট স্টিল 43% কিন্তু গ্লোবালি ইনভেস্টার্সরাই লিড করেছে আমাদের এই ইনভেস্টমেন্টগুলো। Again, too much information on this slide. That's not the purpose of today's presentation. এইগুলো হচ্ছে কিছু নোটেবল ইনভেস্টমেন্ট আমাদের এই বছরে হয়েছে, যেখানে আমরা আপনাদের মেইনলি দেখাতে চাচ্ছি ডিপ ব্লু কালার যেই জিনিসটা। সো লট অফ লোকাল স্টার্টআপস যারা ফান্ডস রেইজ করেছে। ইম্পর্টেন্ট কনসিডারেশন বা নোটিস যেটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের লোকাল ইনভেস্টার্সরা এইটার একটা বড় চাঙ্ক ড্রাইভ করেছে। সো আমরা আরেকটু দেখবো সেটার ব্যাপারে পরের স্লাইডগুলোতে। 2022 সালে locally sourced investments grew 55% of all deals made in the year local করেছে। Notable Startup Bangladesh Limited, সামিম ভাই এখানে ছিলেন, তারা so far have already made more than 15 investments in our local community.
$65 million গ্লোবাল ফান্ড রেজিং, এখানে 65 মিলিয়ন ফান্ড রেজিং হয়েছে, বাট দ্য রেস্ট আপনারা যদি এই 65%টা হয়েছে শুধুমাত্র শপ আপের যে ডিলটা হয়েছে সেটা। এর চেয়ে হালকা ব্লুটা আপনার পিকচার হচ্ছে 34%, সেটা হচ্ছে ফরেন ইনভেস্টার্স অ্যাক্রস আদার স্টার্ট আপ, অ্যান্ড 8% লোকাল ইনভেস্টার্সরা ইনভেস্ট করেছে এখানে। সো let us now turn our attention to the sectors. আসলে কোন সেক্টরগুলো এখানে প্রমিনেন্স বেশি পাচ্ছে, এবং আমরা যদি দেখি যে আপনার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, যেটাকে আমরা এমবেডেড ফাইন্যান্স অ্যান্ড ফিনটেক দুটোকেই কম্বাইন করে আমরা এই ক্যাটেগরাইজেশনটা করে থাকি, দে আর স্টিল দ্য টপ স্টার সেক্টর, ইভেন দো ড্রাস্টিক ফল হয়েছে 81% ইয়ার অন ইয়ার কম্পেয়ার করলে 21-এর তুলনায়, বাট দে আর স্টিল দ্য নাম্বার ওয়ান। বাট আমরা ইন্টারেস্টিংলি লজিস্টিক্স অ্যান্ড মোবিলিটি এখনও সেকেন্ডে আছে। পরের তিনটা সেক্টর খেয়াল করেন, এডুকেশন, ই কমার্স অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, উই আর সিইং অ্যান আপটিক এই তিনটা সেক্টরের মধ্যে। সো আজকে আমরা পরবর্তীতে আমাদের প্যানেলিস্টদের থেকে শুনবো যারা এইসব সেক্টর রিপ্রেজেন্ট করবেন, যে কি সাকসেস ফ্যাক্টরসগুলো তাদের জন্য কাজ করেছে এবং কি জিনিসগুলো আপনাদের সবার জন্য অনুপ্রেরণার একটা সোর্স হতে পারে সামনে দেশকে একত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সো এটা জাস্ট আপনার নাম্বার অফ ডিলস এবং সাম নোটেবল স্টার্টআপস যারা যেই সেক্টর রিপ্রেজেন্ট করছে। ইন দ্য ইন্টারেস্ট অফ টাইম আমি এটাতে বেশি ডিটেলসে যাব না, বাট আপনারা দেখছেন এগেইন জাস্ট দ্য স্লাইড আমি এর আগে আপনাদেরকে এক্সপ্লেন করলাম, সেটারই কিছু কোম্পানির লোগোস যেটা যেই সেক্টর রিপ্রেজেন্ট করছে। সো we are almost at the end of the presentation. ফিউচারে কি হতে যাচ্ছে? Now as a consulting firm, আমরা কনস্ট্যান্টলি চেষ্টা করি to figure out what are the opportunities, where are the opportunities, how can these be tapped into, এবং কোন ধরনের ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস জিনিসটাকে ড্রাইভ করে নিয়ে যেতে পারে। There are 5 things for today I want to share with you. Number 1, আমরা যেটা দেখছি এবং আমাদের বিশ্বাস 2023 বা 22 was not a good year, but beginning of 2024 আমাদের বিশ্বাস this sector will again start to rise. Number 2, climate change increasingly is becoming a hot topic, এবং এই জায়গাটাতে আসলে আমাদের অনেক কাজ করার অপরচুনিটি আছে। According to World Bank এবং অনেক আদার এস্টিমেটসে climate change will have disastrous impact বাংলাদেশের উপরে। So this is an area যেখানে ইনভেস্টার্স, গ্লোবাল ইনভেস্টার্সদেরও অনেক অ্যাটেনশন টার্ন হচ্ছে। ইফ ইউ যদি একটা ভালো উদ্যোগ, আইডিয়া, ইনিশিয়েটিভ নিয়ে আসতে পারেন, আই থিঙ্ক অপরচুনিটিস উইল বি এন্ডলেস এই সেক্টরটাতে। নাম্বার 3, গ্লোবাল ইনভেস্টার্সদের সিগনিফিকেন্ট অ্যাটেনশন, যেটা আমি আমার প্রেজেন্টেশনের শুরুতেই পেইন্ট করছিলাম, এশিয়ার দিকে আসছে, এখন মোর বাংলাদেশের দিকে আসছে। ফর দ্য ফার্স্ট টাইম অনেক ইন্টারন্যাশনাল ইনভেস্টার্সদেরকে আমরা পেয়েছি রিসেন্ট টাইমসে। Big names like SoftBank, Valor Ventures, Flourish Ventures, and all these other companies are now coming into Bangladesh. So I think this will only keep on rising because তাদের প্রেজেন্সটা আরও অনেক বড় একটা ল্যান্ডমার্ক রাখবে অন্য ইনভেস্টরদের জন্য যারা এখনও আমাদের দেশে আসেনি। নাম্বার 4, নিউ ভেঞ্চার্স বাই বাংলাদেশি প্রফেশনালস যারা বাইরে থেকে দেশে আসছে, এবং এইটার একটা হিউজ আপটেক হয়েছে রিসেন্ট টাইমসে, এবং এই জিনিসটা উইল কিপ অন কন্টিনিউইং। দ্যাটস ওয়ান। দি আদার ট্রেন্ড যেটা ইনক্রিজিংলি হবে এবং অলরেডি হচ্ছে, সেটা হচ্ছে স্টার্টআপসদের অপারেটিং স্ট্রাকচারটা মোর এখন ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানিতে থেকে বাংলাদেশে অপারেটিং কোম্পানিগুলোকে ফর্ম করা হবে। অ্যান্ড এইটা কিন্তু ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে অনেক ডিজায়ারেবল গ্লোবাল ইনভেস্টার্সদের জন্য, অ্যান্ড এই ট্রেন্ডটা উইল কিপ অন রাইজিং। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য পলিসি, যেখানে আমরা কনসিস্টেন্ট একটা ফোকাস দেখেছি সরকারের এবং আমাদের বেসরকারি অর্গানাইজেশনগুলোরও, যারা আমাদের ডিজিটাল বাংলাদেশ যেই নোশন, যে ড্রিম, যে ভিশন, সেইটাকে প্রমোট করার উদ্দেশ্যে কিন্তু অনেক ফেভারেবল পলিসিস ইয়ার বাই ইয়ার নিয়ে আসছে। কেস ইন পয়েন্ট, 2022 সালে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্সিং স্কিম স্টার্টআপসের জন্য অলরেডি স্টার্ট করেছে, অ্যান্ড মোর নোটেবল ইনিশিয়েটিভস কার্টেসি অফ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট উইল ফিচার
বাই 2025 একটা ভিশন আছে যে আমাদের দেশ থেকে অ্যাটলিস্ট 5টা ইউনিকর্ন বের হবে। সো আমি অল্প সময় আপনাদের সামনে দাঁড়িয়েছিলাম জাস্ট আপনাদেরকে একটু ইকোসিস্টেমের ব্যাপারে একটা পিকচার পেইন্ট করার জন্য। দ্য ফুল রিপোর্ট ইজ অ্যাভেলেবল অন আওয়ার ওয়েবসাইট, ইটস পাবলিকলি অ্যাক্সেসিবল, আপনারা ডাউনলোড করতে পারেন, ডিটেলস পড়তে পারেন এবং আমরা কনস্ট্যান্টলি আপনাদেরকে শেয়ার করব। আমি টাইমের উপরে চলে গেছি, একটু না থ্যাংক ইউ দিলেই হয় না। দিস স্টাডি উড নেভার হ্যাভ বিন পসিবল উইদাউট স্টার্টআপ বাংলাদেশ, অ্যাঙ্করলেস বাংলাদেশ, বাংলাদেশ এঞ্জেলস অ্যান্ড স্টার্টআপ ফাউন্ডার্সের সাপোর্ট ছাড়া। থ্যাংক ইউ সো মাচ। জানেন না, আপনাকে দুইটা কোশ্চেন আছে আপনার যাওয়ার আগে। আপনি খুব কঠিন একটা প্রেজেন্টেশন দিয়েছেন, আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু বুঝলাম, কিন্তু আমাকে কয়টা বাংলা কোশ্চেন উত্তর দিতে হবে। আপনি এটা ধরেন, আমি এটা শোনা যাচ্ছে। আমাকে বলেন যে যা বলছেন, আপনারা তো অ্যানালিস্ট মানুষ, আমরা আসলে ইনভেস্টমেন্ট পাবো কিনা, বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে কিনা? ইনশাল্লাহ। আশাবাদী না কনফিডেন্ট? কনফিডেন্ট। ওকে, আলহামদুলিল্লাহ। আর 2 বছরে আমরা দেখলাম যে প্রায় $500 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। আমি যখন 2015-তে শুরু করছিলাম তখন 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট পাওয়া বিশাল ব্যাপার ছিল। এখন আমাদের 2000 কোটি টাকার ইনভেস্টমেন্ট পাওয়া স্টার্টআপ আছে। কবে বাংলাদেশে ধরেন $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আসবে আপনি কি মনে করেন? আমার বিশ্বাস 2024-এর পর থেকে আমরা আরো অনেক লার্জার নাম্বার দেখা শুরু করবো আর কি। আর দুনিয়া তো একটু টালমাটাল চলতেছে, ইকোনমির একটু খারাপ অবস্থা, আমাদেরকে একটু সতর্ক থাকতে দরকার আছে কিনা? 23-24-এ আপনার কোনো সাজেশন আছে? সবাইকেই সতর্ক থাকতে হবে। অবভিয়াসলি এটা একটা টার্বুলেন্ট ইয়ার ফর মাল্টিপল রিজনস, গ্লোবালি অনেক ইম্প্যাক্ট আসছে। সো অফকোর্স এটা ইটস মাই আওয়ার অ্যাডভাইস উড বি সবাইকেই কেয়ারফুল থাকার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু খুব অপটিমিস্টিক একজন মানুষ, আশাবাদী। সো আমার বিশ্বাস ডেফিনেটলি যদি সবাই একত্রে সঠিক নিয়তে ঠিকভাবে কাজ করি, দিস ইজ নট আ ফার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইফদাত ভাই। অসাধারণ প্রেজেন্টেশন, থ্যাংক ইউ লাইট ক্যাসেল পার্টনারকে এবং ইফদাত ভাইকে। আমরা যেহেতু জুম্মাবার, আমরা একদম প্রতি মিনিটের টাইম ধরে আগাচ্ছি। সো আমাদের এখন নেক্সট সেশন শুরু হয়ে যাবে। আমাদের নেক্সট সেশন হচ্ছে গিয়ে ডিবেট। আমরা অনেক প্যানেল ডিসকাশন দেখছি, আমরা বলছি যে আজকে কোনো প্যানেল ডিসকাশন হবে না। উই নিড এ ফাইট বিটুইন আওয়ার ফাউন্ডার্স, এবং ওই ফাইট একটা ফান ফাইট হইতে হবে। এখানে তাজদিন ভাই একটা ইমার্জেন্সি কারণের জন্য ওনাকে আজকে ঢাকার বাইরে যেতে হয়েছে, বাট উই হ্যাভ বেস্ট পারসন যে আজকে মডারেট করবে, শাহরিয়ার ভাই। উনি ডেইলি স্টারের এডিটর, টেকনোলজি, স্টার্টআপ সব কিছু দেখে। সো আই উইল রিকোয়েস্ট শাহরিয়ার ভাই টু কাম on the stage and invite your debate participant one by one. So Shahriar Bhai will bring his panels. Thank you. Morning everyone. I'm seeing a full house and a lot of blank faces. Unfortunately, Tazdin Bhai had to be out of Dhaka for a family emergency, so I am stepping in. And as Adnan Bhai introduced me, I'm Shahriar. I look after the tech and startup of news of the Daily Shahriar Star. Bhai, sorry. হ্যাঁ, sure. আমাদের আজকে একটা রুলস আছে, হ্যাঁ, বলেন। পুরা বাংলা, আঞ্চলিক বাংলায় কথা বলতে হবে। আঞ্চলিক বাংলা পারবো কিনা, শুদ্ধ বাংলা চেষ্টা করবো। আচ্ছা, শুদ্ধ বাংলায় বলতে গেলে শুভ সকাল সবাইকে, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার রহমান, আমি ডেইলি স্টারের প্রযুক্তি এবং স্টার্টআপ নিউজ, স্টার্টআপের বাংলা এক্স্যাক্টলি জানি না, তো নিউজের দেখে থাকি। তো আজকে আমাদের আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং ডিবেট করব। তো ডিবেটে আমাদের সাথে জয়েন করবে দুইটা টিম। একটা টিম কথা বলবে প্রফিটেবিলিটি নিয়ে বা ব্যবসায় লাভ করা নিয়ে, আরেকটা টিম কথা বলবে গ্রোথ বা ব্যবসা কীভাবে উৎকর্ষতা এবং বৃদ্ধি আনা যায় সেটা নিয়ে। আই এম ট্রাইং টু বি ভেরি অ্যাকুরেট। আচ্ছা, প্রথমে আমি ইনভাইট করব ফাহিম মাসরুর ভাইকে, যিনি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন ফাউন্ডারের বাংলা bdjobs.com-এ। আচ্ছা, ওনার সাথে প্রফিটেবিলিটি টিমে আরও জয়েন করছেন
বিপ্লবজি রাহুল ভাই, উনি ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইকুরিয়ার লিমিটেড। প্লিজ জয়েন ইন। আচ্ছা, গ্রোথ টিমে আমাদের সাথে দুইটা রিনোন স্টার্ট আপ আছে। শেয়ার ট্রিপ থেকে আছেন সাদিয়া আপা, সাদিয়া হক, কো ফাউন্ডার অফ অ্যান্ড সিইও অফ শেয়ার ট্রিপ, এবং সাথে আছেন ওয়াসিম আলিম ভাই, কো ফাউন্ডার এবং সিইও অফ চাল ডাল। প্লিজ জয়েন ইন। আচ্ছা, আপনারা কি সবাই কমফোর্টেবল? অল গুড? আমরা কিন্তু একটা বেশ মানে কি বলবো, ফাইস্টি, আই ডু নট এক্স্যাক্টলি নো এটার এক্স্যাক্ট বাংলা কি, বাট আমরা একটা খুবই ঝগড়াটে ডিবেট দেখতে চাই। এবং ঝগড়াটে ডিবেটের প্রথম পার্টে আমরা একটু গ্রাউন্ড রুলগুলো বুঝিয়ে দিই। আমরা 3টা রাউন্ডে কথা বলবো এখানে। প্রথম রাউন্ডে, প্রতিটা রাউন্ডে একটা করে টপিক থাকবে। থার্ড রাউন্ডে আমরা অ্যাকচুয়ালি ফাইনাল কিছু ক্লোজিং রিমার্ক শুনবো আপনাদের কাছ থেকে। প্রথমে আমি অ্যাকচুয়ালি যে টিমগুলো আছে তাদের কিছু পরিচয় করিয়ে দিই। সো প্রফিটেবিলিটি টিমে আছে বিডি জবস থেকে ফাহিম ভাই। তো বিডি জবস নিয়ে আসলে বলার নতুন করে কিছুই নেই। আইটি ইন্ডাস্ট্রিতে আছেন এবং বিডি জবসের নাম শুনেননি এরকম কোনো মানুষ আসলে পাওয়া যাবে না। গত 20-22 বছর ধরে ফাহিম ভাই বিডি জবস পরিচালনা করছেন এবং ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক থিং হচ্ছে কোনো এক্সটার্নাল ভিসির ফান্ডিং বাদেই বিডি জবস অপারেট করছে এত বছর ধরে। এবং গত 10 বছরে ফাহিম ভাই জানিয়েছেন ওনাদের গ্রোথ ছিল 50-60% করে, এবং লাস্ট 10 বছরে গ্রোথটা একটু স্লো ডাউন করেছে, বাট ইটস স্টিল 20-30%, উইচ ইজ ভেরি স্ট্যাগারিং। আর সাথে প্রফিটেবিলিটি টিমে আরও আছেন বিপ্লব ভাইরা যখন অপারেট করছেন ডে 1 থেকে ওনাদের টার্গেট ছিল 100% প্রফিটে মেনটেন করার জন্য, এবং এটার জন্য ওনাদের জাস্ট লজিস্টিককে স্টিক না করে আরও ভ্যালু এডিশনের বিভিন্ন স্কোপ নিয়ে কাজ করেছেন, যেরকম শিপিং চার্জ ইনক্লুড করা, ওয়্যারহাউস সাপোর্ট, ইনস্টাপে, প্যাকেজিং এটসেট্রা। এবং ইন্টারেস্টিংলি লজিস্টিক ইন্ডাস্ট্রিতে ওনারা ওয়ান অফ দ্য হাইয়েস্ট আরপু নিয়ে কারেন্টলি অপারেট করছেন। আচ্ছা, এবার হচ্ছে গ্রোথ টিমে আমাদের সাথে আছেন সাদিয়া আপা এবং ওয়াসিম ভাই। তো ওয়াসিম ভাইয়ের চাল ডাল নিয়ে বলে শুরু করি। অ্যাভারেজে চাল ডাল পার ডে 7,500-এর বেশি অর্ডার দিচ্ছে এবং 1,20,000 প্লাস ফ্যামিলিকে প্রতি উইকে সাপোর্ট করছে। এবং গত 3 বছরে ওনাদের রেভিনিউ 5 গুণ বেড়েছে এবং ওনারা মোর দেন $30 মিলিয়ন এক্সটার্নাল ফান্ডিং রেজ করেছেন এখন পর্যন্ত। সাদিয়া আপার শেয়ার ট্রিপ নিয়ে বলতে হয় যে মাত্র 2019-এ স্টার্ট হয়ে মাত্র 3 জনের টিম থেকে স্টার্ট করে এখন 180+ মেম্বারের একটা ফ্যামিলি শেয়ার ট্রিপ। ওনাদের ওভারঅল মানে গ্রোথ ইজ স্ট্যাগারিং 30 টাইমস 2022-এ এসে হয়েছে, এবং গ্রস মার্চেন্ডাইজ ভলিউমও ইয়ার অন ইয়ার 3 গুণ বেড়েছে। ওনারা ব্রিজিং রাউন্ডে $4 মিলিয়ন রেজ করেছে এবং স্টার্ট আপ বাংলাদেশ থেকেও বেশ কিছু ফান্ডিং রেজ করেছে। সো অ্যাকচুয়ালি টিমগুলোর সাথে আমরা পরিচিত হয়ে গেলাম। এখন আমরা রাউন্ড 1-এ চলে যাচ্ছি এবং রাউন্ড 1টা আমরা অ্যাকচুয়ালি গ্রোথ টিমকে দিয়ে স্টার্ট করব। আমরা আসলে ভেরি ফ্রিকুয়েন্টলি যে কথাটা শুনি সেটা হচ্ছে যে ফান্ড রেজ করা তখনই সহজ হয় যখন গ্রোথ থাকে। ফান্ড রেজ করা তখনই সহজ হয় যখন গ্রোথ থাকে, গ্রোথ দেখিয়ে ফান্ড রেজ করা যায়। তো আমি অ্যাকচুয়ালি গ্রোথ টিমের কাছ থেকে জানতে চাবো, প্রথমত লোকাল কনটেক্সটে আমি চাল ডালের ওয়াসিম ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে আপনার ওপিনিয়ন কি লোকাল কনটেক্সটে গ্রোথ হিসাবে। আপনার যে কেউ বলতে পারেন লোকাল গ্লোবাল কনটেক্সট, উইচ ইজ ফাইন, মানে বাট রুলটা হচ্ছে 3 মিনিটের বেশি না, ঠিক আছে? তো আমরা 3 মিনিটে আমরা চেষ্টা করবো একটা বাজার যদি পাওয়া যায় বাজার দেওয়ার জন্য। সো 3 মিনিটের বেশি না। প্লিজ গো হেড। আচ্ছা,
আচ্ছা, I think first of all thank you all for welcoming us. It's a brilliant day এবং শেয়ার ট্রিপের পক্ষ থেকে এখানে প্রেজেন্ট করতে পারাটা ইটস আমার জন্য বেসিক্যালি এটা বিশাল বড় একটা গর্বের ব্যাপার। আজকের ডিবেটটা যেটা বলছে যে গ্রোথ ভার্সেস প্রফিটেবিলিটি এবং গ্রোথের পার্সপেক্টিভটা কী, এবং আমরা যেখানে সবাই যেখানে আমরা অ্যাকুমুলেটেড হয়েছি অন দ্য কনটেক্সট অফ স্টার্ট আপ। সো আই থিঙ্ক বেসিক্যালি আমাদের প্রথমে যে জিনিসটা বোঝা উচিত যে স্টার্ট আপ, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ স্টার্ট আপ, স্টার্ট আপ বলতে আমরা কী বুঝি, স্টার্ট আপ দিয়ে আমাদের ভিশনটা কী, কিংবা ওয়াই ডু উই নিড আ স্টার্ট আপ। সো স্টার্ট আপের মেইন ভিশনটা হচ্ছে গিয়ে যে আমরা কোনো, ইট ক্যান বি আ প্রোডাক্ট, এটা সার্ভিস হতে পারে, এটা নতুন কোনো টেকনোলজি হতে পারে, নতুন এক্সিস্টিং কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস হতে পারে, যেটাকে আমরা নতুনভাবে মানুষদের কাছে বেটার ওয়ে আমরা প্রেজেন্ট করব। সেটার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে যেন আমরা মানুষদের জন্য কনভিনিয়েন্স নিয়ে আসতে পারি, মানুষদের জন্য সিম্পলিসিটি নিয়ে আসতে পারি, টাইম সেভ করতে পারি, মানি সেভ করতে পারি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কোম্পানিটাকে আরও বিগার করতে পারি। নাও গ্রোথ কেন ইম্পর্টেন্ট ফর স্টার্ট আপ? আমাদের আই থিঙ্ক ফার্স্ট রাউন্ডের টপিকটা ছিল যে গ্রোথ ইজ ইম্পর্টেন্ট আমাদের ফান্ড রেজ করার জন্য। ইফ উই লুক ইনটু যে আমাদের লোকাল পার্সপেক্টিভ এবং গ্লোবাল পার্সপেক্টিভ দুটাতেই, আই ডোন্ট থিঙ্ক এখন পর্যন্ত কোনো স্টার্ট আপ এসেছে যারা গ্রোথ না দেখিয়ে ফান্ড রেজ করতে পেরেছে। প্রফিটেবিলিটি দিয়ে কখনো ভিসিরা কিংবা ইনভেস্টমেন্ট হাবরা তারা আসলে স্টার্ট আপকে ডিফাইন করে না, স্টার্ট আপকে জাজ করে না। কারণ আমার আগে দেখতে হবে যে আমি যা মার্কেটে নতুনভাবে আসছি, আমার যে ভিশনটা আছে যে মার্কেটটাকে রেভলিউশনাইজ করার জন্য, সেখানে আমি মার্কেটের কতটুকু ক্যাপচার করতে পারছি, মার্কেটটাকে কতটুকু অ্যাকোয়ার করতে পারছি, কাস্টমার্সদেরকে আমরা কতটুকু নিজেদের কন্ট্রোলে আনতে পারছি, স্পেশালি অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারছি। সো গ্রোথ ইজ অ্যাকচুয়ালি এ ক্রিটিক্যাল ফ্যাক্টর যেটা আমাদের ইনভেস্টমেন্টটাকে কিংবা ফান্ড রেজটাকে এনকারেজ করে। আমি যদি শেয়ার ট্রিপের কথাই বলি, ইউ অলরেডি শাহরিয়ার গেভ দ্য এক্সাম্পল যে শেয়ার ট্রিপ আমরা অফলাইনে স্টার্ট করেছিলাম ব্যাক ইন 2014, তারপরে আমরা 2019-এ আমরা শেয়ার ট্রিপকে ইন্ট্রোডিউস করলাম মার্কেটে। কিন্তু যদিও আমরা 2014-এ উই ওয়ার হিটিং প্রফিটেবিলিটি মান্থ অন মান্থ আমাদের অফলাইন এজেন্সিতে দিয়ে, আমরা কিন্তু তখন আসলে ফান্ডটা পাইনি। আমরা ফান্ডটা পেয়েছি যখন আমরা বিগার ভিশন, বিগার অ্যাপ্রোচটা মানুষের কাছে, আমাদের ইনভেস্টার্সদের কাছে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। যে আমরা যদি আমরা অনলাইনে আসি, অনলাইনে আসলে আমাদের ট্রাভেল মার্কেটটা কিভাবে চেঞ্জ হবে, অনলাইনে যদি আসি তাহলে আমরা সেই জায়গাটাতে আমাদের ডিরেক্ট কাস্টমার্স যারা আছে তাদেরকে কতটুকু আগোডা, বুকিং.com এটসেট্রা গ্লোবাল ওটিএস থেকে আমার প্ল্যাটফর্মে আমি কনভার্ট করতে পারবো। অ্যান্ড দিজ আর অল প্যারামিটার্স অফ গ্রোথ মেট্রিক্স। সো গ্রোথ ছাড়া আসলে ফান্ড রেজ করাটা উই ডোন্ট থিঙ্ক ইনিশিয়াল স্টেজে ইট রিয়েলি অ্যাকচুয়ালি প্লেজ এনি সিগনিফিক্যান্ট রোল। প্রফিটেবিলিটিটা তখনই আসে যখন হচ্ছে গিয়ে আমাদের গ্রোথটা এমন একটা জায়গায় চলে যায় যে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আমাদের নেমে আসছে, আমাদের ইবিটটা ইজ আন্ডার কন্ট্রোল, আমাদের হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিংবা ব্র্যান্ড বিল্ডিং এগুলোর উপর আমাদের এক্সপেন্স কমে চলে আসছে। সো তখন অটোমেটিক্যালি ইউ ডোন্ট নিড টু পুশ ফর প্রফিটেবিলিটি, আস্তে আস্তে ওটা প্রফিটেবিলিটির দিকে চলেই যাচ্ছে। বাট গ্রোথ ছাড়া ইনভেস্টমেন্টটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইনিশিয়াল স্টেজে ইজ টু মি ইটস কমপ্লিটলি নট আ ভেরি পজিটিভ নোশন। আমার কি 3 মিনিট আছে না? 3 মিনিট পার হয়ে গেছে অনেকক্ষণ আগে। ওয়াসিম ভাই প্লিজ অ্যাড অন টু আপা যা বললেন। আচ্ছা, সো আমার মনে হয় স্টার্ট আপ আসলে ফান্ডিং এর ব্যাপারে না, স্টার্ট আপ আসলে হলো গিয়ে একটা ভিশনের থেকে আসে। হ্যাঁ, যে আমার ভিশনটা কি, যেমন আমি বলবো যে লেটস সে পদ্মা সেতু ইজ আ ভিশন। হ্যাঁ, সো পদ্মা সেতু যদি আমরা এক্সপেক্ট করি যে ডে 1 থেকে প্রফিটেবল হবে কিংবা 1 বছরের টোলের পেমেন্টটা চলে আসবে, তাহলে কিন্তু আমরা এত বড় ব্রিজ কখনোই বানাতে পারতাম না। ঠিক আছে, স্টার্ট আপ ইজ অ্যাবাউট ভিশন, এবং ফান্ডিং হোক কিংবা প্রফিটেবিলিটি হোক ইজ জাস্ট আ টুল। সো আমি যেভাবে কাজ করি হলো কি, আমি প্রথমে চিন্তা করি যে আমার কোম্পানি সার্ভাইভ করবে কি না, আর যদি আমি কমফোর্টেবল থাকি যে আগামী 2 বছর সার্ভাইভ করবে, দেন আই থিঙ্ক যে আমি কীভাবে 10 গুণ বড় করব। আমি 10 গুণ কীভাবে বড় করব এটা চিন্তা করতে গেলে, হ্যাঁ, মানে সার্ভাইভাল কিন্তু আসলে ডাজ নট কাম ফ্রম প্রফিটেবিলিটি, সার্ভাইভাল কিন্তু অনেক কিছুর থেকেই আসতে পারে। হ্যাঁ, আমি মানুষজনকে যদি বলি যে আমার এখানে ভলেন্টিয়ার করেন, হ্যাঁ, কিংবা আমি ফান্ডিংয়ের জন্য যাচ্ছি, ওখান থেকেও কিন্তু সার্ভাইভালটা আসতে পারে। এবং ইনভেস্টারও কিন্তু বোকা না, ইনভেস্টাররা কিন্তু ফান্ডিং করতেছে এই কারণে না যে ভাই এটা একটা এনজিও,
ইনভেস্টররা ফান্ডিং করতেছে বিকজ দে এক্সপেক্ট আ রিটার্ন, এবং রিটার্নটা তখনই আসবে যখন স্টার্ট আপটা আলটিমেটলি প্রফিটেবল হবে। হ্যাঁ, সো এবং এই স্টার্ট আপগুলোর যদি গ্রোথ না থাকে, আসলে ইনভেস্টরের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে গভর্নেন্স মানে হলো গিয়ে ব্যবসার মধ্যে এমন একটা সিস্টেম থাকবে যে এখান থেকে আমরা টাকাটাকে লাভটাকে আলাদা করে নিয়ে এসে আমাদের একটা মানে আমরা ইনভেস্টরদেরকে পে ব্যাক করতে পারবো। লেটস সে খুব ভালো এক্সাম্পল আই গেস বিক্যাশ ও গ্রামীণ ফোন, রাইট? ব্যবসাটার সাইজটা এত বড় যে উপরে যে গভর্নেন্স স্ট্রাকচার এটাকে সাপোর্ট করে। হ্যাঁ, এখন যদি আমি চিন্তা করতাম যে আমি একটা মুদির দোকান করব, আমি প্রথম 10 দিন প্রফিটেবল হবো, আমি কিন্তু ওই গভর্নেন্স স্ট্রাকচার সেট আপ করতে পারতাম না, কারণ আমার ওই দোকানে বসে প্রত্যেক দিন লাভ করে ক্যাশটাকে হিসাব রাখতে হতো। The governance structure is only possible when you have a large thing. So I think growth is the fundamental aspect that defines a startup. হ্যাঁ, এবং গ্রোথ থাকলে আলটিমেটলি প্রফিটেবিলিটি হবে। এর মানে এই না যে আমি গ্রোথটা যেভাবে হোক সেভাবে আনবো। হ্যাঁ, এরকম না যে আমি 1000 টাকার নোট বললাম যে 500 টাকা করে বিক্রি করব। না, আমাদের ইন্টারনালি বিলিভ থাকতে হবে যে আলটিমেটলি ইট বিকামস প্রফিটেবল, অ্যান্ড দ্যাট ইজ দ্য কি টু আ স্টার্টআপ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওয়াসিম ভাই। এবার চলে আসতেছি প্রফিটেবিলিটি টিমের দিকে, ফাহিম ভাই এবং বিপ্লব ভাই। তো ওনাদের মানে অ্যাজ এ মডারেটর আমার কাজ হচ্ছে এখানে আনবায়াস থেকে ঘি ঢালা দুই পক্ষে আগুনে। তো ওনাদের মেইন কথা হচ্ছে গ্রোথ বাদে স্টার্ট আপই হয় না, গ্রোথ বাদে অ্যাকচুয়ালি প্রফিটেবিলিটির কোনো প্রশ্নই আসে না। কথাটা কি ঠিক, এবং আপনাদের ওপিনিয়ন কি এটা এগেন্সে? ধন্যবাদ। আসলে আজকে বলা হয়েছে ঝগড়া করার জন্য, আমি ব্যক্তিগতভাবে ঝগড়াটে মানুষ না, তারপরও যেহেতু রিংয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, মানে এখানে যেই দুজন আছে আমাদের মানে প্রতিপক্ষ দুজনই আমার খুব কাছের মানুষ, যে একজন ছোট ভাই একজন ছোট বোন, অতএব কেউ যাতে কোনো কিছু মনে না করে কিছু। আচ্ছা, যেহেতু মানে ডিবেট, সেই জন্য কিছু বলা আর কি। আমার কাছে মনে হয় যে মানে অনেক ক্ষেত্রে আমরা আসলে, আমি আফটার ইভেন 20 years অফ মানে আইটি বিজনেস, আমি আসলে স্টার্ট আপের ডেফিনেশন নিয়ে এখনও কনফিউজড আনফর্চুনেটলি। আসলে স্টার্ট আপ কী আসলে, মানে স্টার্ট আপটা কি আসলে কোনো ব্যবসা নাকি এটা অন্য কিছু? হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আসলে সবচেয়ে আগে তো আসলে হওয়া উচিত ব্যবসা। এখন ব্যবসা একটা প্রফেশন, যেটা আসলে এমন না যে এটা গত 20 বছর হয়েছে 50 বছর হয়েছে, মানব সভ্যতার ইতিহাস থেকেই আসলে ব্যবসা শুরু হয়েছে, তাই না? মানুষ যখন মানে হাঁটাচলা করা শুরু করলো, কনজিউম করার জন্য আসলে যখন নিজের প্রোডাকশানটা নিজে পুরাটা করতে পারছে না, অন্য কোনোখান থেকে জিনিস প্রোডাক্ট বা সার্ভিস তাকে কিনতে হবে। তো এই যে ট্রানজ্যাকশান, এখন কোনো ট্রানজ্যাকশান প্রফিট ছাড়া ট্রানজ্যাকশান হলে তো আসলে ট্রানজ্যাকশান সেটা ট্রানজ্যাকশানই না, তাই না? অতএব প্রফিটেবিলিটি নিয়ে কোশ্চেন করাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় অ্যান্টি বিজনেস কনসেপ্ট। তো আমি যেহেতু এখানে আমরা সবাই আছি যে মানে মানে সবাই আসলে ব্যবসায়ী, উদ্যোক্তা, আমি উদ্যোক্তা হব, আমি ব্যবসা করব কিন্তু প্রফিট করব না, এইটা আসলে আমার কাছে মনে হয় যে নিজের অস্তিত্বকে অস্বীকার করার একটা সমতুল্য ব্যাপার। তো ওই জন্য আমার কাছে মনে হয় যে আগে প্রফিট থাকতেই হবে। আচ্ছা, এখন অনেক সময় বলা হয় যে প্রফিট ইম্পর্টেন্ট না, গ্রোথ ইম্পর্টেন্ট না এই আর্লি লেভেল স্টার্ট আপের জন্য। আসলে আমার কাছে মনে হয় যে এই কোশ্চেনটা কাকে করা হচ্ছে, কখন করা হচ্ছে এবং কোনখানে করা হচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু আগে আমরা যে প্রেজেন্টেশনটা দেখছিলাম যে গত 1-2 বছরে ইট ইজ গোয়িং ডাউন। আজকের যদি এই ডিবেটটা আজ থেকে 2021 সালে হতো, দেখা যেত যে আমরাও হয়তো ওই গ্রুপে চলে যেতাম। হ্যাঁ, এখন আমি জানি প্রিটি শিওর যে ওয়াসিম বা সাদিয়াও মনে করতেছে ভালো হতো এই দিকে থাকলে আর কি। তো এটা আসলে ডিপেন্ড করে কোন সময়ে এই কথাটা হচ্ছে। আচ্ছা, কাকে কথাটা বলা হচ্ছে এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, আমরা যখন উদ্যোক্তা তখন আমাদেরকে একভাবে বলা হয়, সেম কোশ্চেনটাই যদি একটা ভিসিকে করা হয়, সে কি বলবে? একটা ভিসিও কিন্তু আসলে ব্যবসা করার জন্যই আসছে। একটা ভিসিও কিন্তু আসলে তার চিন্তা থাকে সে টাকা ইনভেস্ট করবে, 3 বছর পরে এক্সিট নেবে। এক্সিট কি সে লসে নিতে চায়? অফকোর্স নট। এক্সিট সে প্রফিটে নিতে চায়। তো ভিসিরা কিন্তু নিজের প্রফিটটা নিজে সবচেয়ে আগে দেখে। এখন সমস্যাটা হচ্ছে, সরি আমি একটু হয়তো এক্সট্রিম লেভেলে কথা বলছি, নর্মালি যেহেতু এটা ডিবেট হচ্ছে, অনেক ক্ষেত্রে আপনারা নিজেদের চিন্তা করেন হু ইউজেস হুম। আমরা মনে হয় যে অনেক ক্ষেত্রে মনে করি আমরা অনেক চালাক, ভিসিদেরকে আমরা ব্যবহার করি, ভিসির টাকা নিয়ে আমরা ব্যবসা করি।
অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টা হয়, ভিসিও আপনাদেরকে ব্যবহার করে বা আমাদেরকে ব্যবহার করে। ভিসি সামটাইম থিঙ্ক দ্যাট মানে মানে খুব এক্সট্রিম লেভেলে দে অলসো ইউজ স্টার্ট আপ ফাউন্ডার্স অ্যাজ গিনিপিক। তারা 10টা জায়গায় টাকা দিবে, একটা জায়গায় তারা এক্সিট নিয়ে ওইটা দিয়েই তারা প্রফিট করবে। বাট এই ডামাডোলে অনেক স্টার্ট আপ খুব আর্লি লেভেলে শহীদ হয়ে যায়। তো সেইটা আমার কাছে সবচেয়ে বড় মানে কনসার্নের জায়গা, যে ওভারঅল ন্যারেটিভটাই এরকম হয়ে গেছে যে ভিসিরা আমাদেরকে পুশ করে প্রফিট হতেই হবে হতেই হবে হতেই হবে। 2-3 বছর পরে আমি টিকলাম কি না টিকলাম ওর কোনো ফ্যাক্টর না। আমার গত 10 বছরে এরকম অনেক স্টার্ট আপ দেখেছি যারা আসলে 2-3 বছর পরেই ন্যাচারাল ডেথ হয়ে গেছে, বিকজ দে ওয়েন্ট ফর গ্রোথ বাট আলটিমেটলি দে ফেল অ্যাপার্ট। কিন্তু ওরা যদি প্রফিটেবিলিটি রাউটে যেত তাহলে আই এম প্রিটি শিওর দিজ আর অল ট্যালেন্টেড এন্টারপ্রেনার্স, তাদের অনেকেই হয়তো এখন টিকে থাকতে পারতো, আস্তে আস্তে যেতে পারতো। তো আমার কাছে মনে হয় যে আমি আসলে আর শহীদ দেখতে চাই না, আর উদ্যোক্তা শহীদ দেখতে চাই না। আমি মনে করি যে প্রফিটেবিলিটির মাধ্যমেই এরা টিকে থাকতে পারবে লং টার্ম। ধন্যবাদ, আর পরে হয়তো আরও ডিসকাশন হবে। বিপ্লব ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আসলে আমার একটু নিজে কথা বলার আগে অডিয়েন্সের দিকে একটু তাকাই, দেখি অডিয়েন্স কি বলে। আচ্ছা, আমরা কতজন আছি প্রফিট এর দিকে তাকাই, যে আমরা ব্যবসায় প্রফিট করতে চাই? একটু দিয়ে হাত দেখি। সো আসলে অ্যান্সার ইজ হিয়ার, অ্যান্সার ইজ হিয়ার, যে আমরা সবাই ব্যবসায় লাভ চাই নাকি? গুড। সো দো ইজ এ ডিবেট। I have started my business in back 2014. সো 2014 সাল থেকে ব্যবসা শুরু করা থেকে 2023, ফাহিম ভাই ভেরি ক্লোজ টু মি এবং ওয়াসিম ভাই ইজ অলসো ভেরি ক্লোজ টু মি, তারা একদম কাছে থেকে দেখেছে। সো আসলে ব্যবসার ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন গ্রোথ নিয়ে কথা বলি, গ্রোথ তো ডেফিনেটলি ইজ পার্ট অফ দ্য বিজনেস, আমার গ্রোথ লাগবেই। বাট আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কথা বলি, আমরা যদি লাস্ট 2 ইয়ার্সের ডাউনফলটা দেখি, কোন কোম্পানিগুলো আসলে স্টেবল অবস্থায় আছে? আপনি দেখেন যার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে, যার প্রোডাক্ট ইনোভেশন আছে, যার দেখবেন যে কোম্পানির এমপ্লয়ীদের টার্নওভার রেট ইজ ভেরি লো, আপনি দেখবেন ওই কোম্পানিগুলো স্টেবল। আই এম নট টকিং অ্যাবাউট দ্য আদার থিং, বিকজ ফাইন বাই অলরেডি অ্যাড করেছে। গ্রোথ ডেফিনেটলি দরকার আছে, বাট আমরা স্টার্ট আপ কোম্পানিগুলো যখন ব্যবসা শুরু করি, আমরা যেই পরিমাণ প্রমোশন করি বা যেই পরিমাণ ইনভেস্টমেন্টে যাই ফর অ্যাডভার্টাইজমেন্ট, তাতে দেখা যায় যে আমার অলওয়েজ আমার যদি ক্যাশ ফ্লো বলি সেটাও নেগেটিভে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইবিকটা ইজ, আপনি যেমন বলেন ইবিকটার কথা, ইবিকটা ইজ অলওয়েজ ইন নেগেটিভ। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি দেখেছি বাংলাদেশে। আপনি যদি দেখেন রাইড শেয়ার ইন্ডাস্ট্রি, আপনি যদি একটু ক্যালকুলেট করেন, এখানে ফাইন ভাই আছেন রাইড শেয়ারের পাঠাওর, আমরা দেখেছি যে রাইড শেয়ার কোম্পানিগুলো যখন বাংলাদেশে আসে অনেক ইনভেস্টমেন্ট নিয়ে আসে, অনেক গ্রোথ হয়, মার্কেটটা একটা ভালো জায়গায় যায়। বাট নাও সি যে বাংলাদেশের কতগুলো কোম্পানি রাইড শেয়ার কোম্পানিতে ইনভেস্টমেন্ট নিয়ে আসছে এবং কারেন্টলি কোম্পানিগুলোর কী অবস্থা, আমরা কিন্তু একটা এক্সাম্পল দেখতে পারি। তার মানে আমরা শুধু গ্রোথ দিয়ে আসলে ব্যবসা করলে হবে না, আমাকে কিন্তু গ্রোথের সাথে তার প্রফিট এবং আমার বটম লাইন ঠিক আছে কিনা। কারণ আমাদের দেখা যায় ম্যাক্সিমাম সময় বিজনেসের বটম লাইন ঠিক থাকে না, এবং বটম লাইন ঠিক না থাকাতে যেটা হয় যে আমরা যদি কোনো ইকোনমিক্যাল ক্রাইসিসে পড়ি বা কোনো ধরনের ক্রাইসিসের মধ্যে পড়ে যাই, তখন কিন্তু আমরা মুভ ফরওয়ার্ড করতে পারি। এবং আমাদের চোখের সামনে অনেক এক্সাম্পল আছে, লাস্ট 2 ইয়ার্সে কিন্তু আমাদের শাটডাউন হয়ে গিয়েছে। আমরা একটা বড় কোভিডের একটা টাইম পাস করেছি। আপনি দেখেন কোভিডের মধ্যেও কিন্তু অনেক কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে, বাট আপনি দেখেন যেই কোম্পানিগুলো স্লো গ্রোথে আছে বাট প্রফিট মেক করে, বটম লাইন পজিটিভ, তারা কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। উই ডোন্ট নিড 5x 10x গ্রোথ, বাট আমাদের চাই আমরা একটা সাস্টেনেবল বিজনেস করে আমরা আসলে মুভ ফরওয়ার্ড করি। দ্যাট ওয়াজ মাই অ্যান্সার ফর দ্য অপোজিট পার্টি। রাউন্ড ওয়ানে প্রফিটেবিলিটি টিমের অ্যাকচুয়ালি যে পয়েন্টগুলো রেজ করেছে, তো এর ভিতর থেকে 2টা পয়েন্ট আমাকে মানে খুবই স্টিক আউট। একটা হচ্ছে প্রফিট বাদে অ্যাকচুয়ালি স্টার্ট আপের অস্তিত্বই থাকবে না টেকনিক্যালি, এবং আরেকটা যেটা বলেছে যে অ্যাকচুয়ালি প্রফিটেবিলিটি বাদে স্টার্ট আপ যদি বেশি দিন চলে সেটার পরিণতি হয় শহীদ হয়ে যেতে চূড়ান্তভাবে। ভেরি ইন্টারেস্টিং অবজারভেশন ফ্রম বোথ অফ দ্য টিম ইন রাউন্ড 1। আমরা রাউন্ড 2তে চলে যাচ্ছি। রাউন্ড 2তে অ্যাকচুয়ালি আমরা প্রফিটেবিলিটি টিমের একটা স্টেটমেন্ট কি ধরেই আগাবো। আপনারা বলেছেন প্রফিটেবিলিটি ইজ দ্য কি টু ফিনান্সিয়াল সার্ভাইভাল। তো আমরা এইবার আপনাদের কাছ থেকে শুরু করব এবং আপনাদের এইটার সপক্ষে যুক্তি শুনবো 3 মিনিট করে, ঠিক আছে? এবং এটার কারণটা হচ্ছে আমরা জানি আসলে স্টার্ট আপে প্রফিটেবিলিটি
যদি না থাকে, আপনারা বললেন যে বন্ধ হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টার্ট আপরা অ্যাকচুয়ালি সেটা রিয়েলাইজ করে না। অনেক ক্ষেত্রে এমনও হয় যে গ্রোথটাও ইনাফ আসে না, কারণ আমরা জানি গ্রোথ এবং প্রফিটেবিলিটি দুটোই ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তো সেক্ষেত্রে পক্ষে আপনাদের একটু বক্তব্য জানতে চাই যে ওয়াই প্রফিটেবিলিটি ইজ দ্য কি টু ফিনান্সিয়াল সার্ভাইভাল। আচ্ছা, এই কোশ্চেনটার মেন আনসার হচ্ছে, দেখেন, যেটা সমস্যা হয় যখন আপনার হাতে টাকা থাকে না, বা আপনি কোনো একটা ইনভেস্টমেন্ট পান, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার চোখের চশমার কালার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আপনি দেখবেন তখন সব কিছু রঙিন মনে হয়। তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, আমাদের অনেক স্টার্ট আপ যারা আছে অনেক আর্লি লেভেলে বেশ ভালো ফান্ড পায়, যে কোনো মানে কারণেই হোক তারা ফান্ড পাচ্ছে, দেয়ার স্টোরি মে বি ভেরি গুড, তারা হয়তো জিনিসটাকে ভালো একজন ভিসির সাথে কানেক্ট করতে পেরেছে, লোকাল বা ইন্টারন্যাশনাল। তো মেইন যেই সমস্যাটা হয়, দেখেন, আপনি দেখবেন যে যখন আপনার পকেটে টাকা কম থাকে তখন আপনি প্রতিটা টাকা খুব গুনে গুনে খরচ করেন, বিকজ আপনি জানেন যে ইউল বি, মানে আগামীকাল আপনার পকেটে টাকা নাই, অতএব এই টাকাটা দিয়ে আপনাকে টিকে থাকতে হবে এবং ইউ উইল মেক বেস্ট ইউজ অফ দ্য মানি। সমস্যা হয় যখন আপনার ব্যাংকে অনেক টাকা থাকে, তখন ইউ ডু লট অফ থিংস যেগুলো আসলে আপনাকে, মানে দোজ আর নট মোস্ট এফিশিয়েন্ট ইউজ অফ ইউর ফান্ড অর মানি। তো প্রবলেমটা ওটাই হয় যখনই আমরা ভিসি লেড আর ফান্ডিং লেড ইকোসিস্টেমের মধ্যে বিলং করি, একটা চেম্বারে বিলং করি, তখন আমাদের কাছে অনেক কিছুই মনে হয় আমরা টাকা ঢাললাম, বড় বড় স্পন্সর করলাম, বড় বড় শো করলাম, আসলে ওগুলি এফিসিয়েন্সি কী সেটা কিন্তু আমরা অনেক পরে বুঝি যে এই জিনিসগুলো আমরা না করলেও হতো। এবং আলটিমেটলি দেখা যায় যে আপনার টাকা নিচ্ছেন মানে তো এটা ফ্রি টাকা না, এই টাকার উপরে কিন্তু আপনার একটা লায়াবিলিটি তৈরি হচ্ছে, তাই না? তো সেটা একটা বড় ফ্যাক্টর। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে দেয়ার ইজ অলওয়েজ এ টেম্পটেশন, যে আমি যত বেশি নতুন কাস্টমার অ্যাকোয়ার করব আমার ভ্যালু বাড়বে, এবং ওই ক্ষেত্রে দেখা যায় যে মানে মানে অ্যাবনর্মাল কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, যেটাকে সিএসি বলা হয়, সেটা আমরা মানে ড্রাইভ করি। দেখা যাবে যে আমার ওই কাস্টমারের লাইফ টাইম ভ্যালু যা, তার থেকে হয়তো সারা বছর আমি ব্যবসা করে পাবো, সারা লাইফ ব্যবসা করে পাবো 2000 টাকা, কিন্তু ওই কাস্টমারের পিছনে আমি 3-4 হাজার টাকা খরচ করবো। আমরা জানি যে আমাদের ই কমার্স নিয়ে গত 3-4 বছরে এরকমই অনেক ঘটনা ঘটেছে, যে কাস্টমারকে অলমোস্ট সাবসিডি দিতে দিতে এরকমভাবে নিয়ে গেছি আমরা যে আমার তার থেকে যা ব্যবসা করব আগামী 10 বছরে তার থেকে বেশি তাকে আমরা অ্যাকোয়ার করার জন্য খরচ হয়েছে, বিকজ আমরা টোটাল একটা ইকোসিস্টেম, ভিসি লেড স্টার্ট আপ ইকোসিস্টেমের মধ্যে নিজেদেরকে আটকিয়ে ফেলেছিলাম। তো আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, আমরা অনেক ক্ষেত্রেই আমাদের মানে টার্গেট মার্কেট, যেটাকে ট্যাম বলে, হ্যাঁ, ট্যামটাকে অনেক সময় ওভার এস্টিমেট করি। ইভেন ফ্র্যাঙ্কলি যখনই আমরা প্রচুর টাকা থাকে তখন দেখা যাবে যে আমরা মনে করি যে সারা বাংলাদেশের প্রতিটা এই 14 কোটি মানুষই বা 17 কোটি মানুষই আমার হয়তো কাস্টমার, কারণ তাদেরকে আমরা বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করি, এবং আমরা নিজেরাও মানে শুধুমাত্র ভিসিকে যে বিলিভ করি, তা বিলিভ করতে চাই তাও না, নিজেরা অনেক সময় মনে করি যে সবাই আমার কাস্টমার। আসলে কিন্তু মোস্ট অফ দ্য স্টার্ট আপ ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাকচুয়াল যে বাজারের ট্যাম, যে প্রোডাক্ট মার্কেট ফিট যেখান থেকে আসে, তার থেকে আমরা অনেক বেশি মনে করি যে এটা আমার মানে ট্যাম। তো সেই জায়গাতে অনেক ধরনের ভুল ডিসিশন আমরা নেই। তো আমি মনে করি যে এফিসিয়েন্সি পার্সপেক্টিভে দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটস লট অফ ডিস্টরশন, এবং অনেক ক্ষেত্রে আমরা ভুল সিদ্ধান্ত নেই ইফ উই ডিপেন্ড টু মাচ অন এক্সটার্নাল মানি। বিপ্লব ভাই, ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রফিটেবল কোম্পানিগুলো কিন্তু আসলে খুব অ্যাকাউন্টেবল হয় টু দ্য ইনভেস্টার, কারণ প্রফিটেবল কোম্পানির কিন্তু আসলে ইনভেস্টার থাকে বা বোর্ড থাকে। তো আমরা একটা জিনিস দেখি যে আসলে ফাইন্যান্সের যে মেইন যে আমরা যে ফাইন্যান্সগুলোকে যখন ডিল করি উইথ দ্য এক্সটার্নাল এবং ইন্টারনাল যে ডিপার্টমেন্টগুলো থাকে, সেই ফাইন্যান্সিয়াল পার্টগুলোতে আমরা সবসময় দেখে আসছি যে গ্রোথ কোম্পানিগুলো অলওয়েজ খুব অ্যাগ্রেসিভ থাকে। তারা যখন ফান্ড পেয়ে যায়, ফান্ডটা পাওয়ার পরে খুব অ্যাগ্রেসিভলি তারা মার্কেটিংয়ে যায়, অ্যাগ্রেসিভে তারা যেটা ফাইন ভাইয়া বললো যে তারা টোটাল জিওগ্রাফি কভার করতে চায়, কাস্টমার বেস অনবোর্ড করতে চায়, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু আসলে ওই ফাইন্যান্সের উপরে কন্ট্রোল অনেক সময় থাকে না। তাতে অনেক সময় যেটা দেখা যায় যে একটা গ্রোথ বেস কোম্পানি যারা শুধুমাত্র আসলে ইনভেস্টমেন্টে ফোকাস, যারা শুধু ফান্ড রেজিংয়ে ফোকাস, তারা কিন্তু আসলে যেহেতু প্রফিটেবিলিটির ফোকাস থাকে না ইনিশিয়ালি, অনেক সময় দেখা যায় যে একটা কোম্পানি 7 বছর 8 বছর থেকে তারা শুধু ফান্ড রেজ করছে,
বাট ওই রকম আমার মার্কেটে তাদের কোনো ইম্প্যাক্টও নাই। আপনি দেখবেন যে ইভেন আমি যদি বলি বাংলাদেশি কয়েকটা কোম্পানি আছে, আমি দেখেছি যে এটা আমার একদম গার্ড ফিলিং যে অনেক ফান্ডিং রেজ করেছে, বাট সেই ক্ষেত্রে মার্কেটে কোনো ইম্প্যাক্ট নেই। আমি যদি বিকাশের কথা বলি, বিকাশ আমরা বললাম যে বিকাশের আমাদের হিউজ ফান্ড রেজ হয়েছে, ওদের আলিবাবার ইনভেস্টমেন্ট আছে, এন্ড ফাইন্যান্সের ইনভেস্টমেন্ট আছে, বাট আমরা কিন্তু তাদের ভিজিবল ইম্প্যাক্ট দেখতে পারি মার্কেটে। বাট এরকম অনেক আমাদের ইনভেস্টমেন্ট ভিসি ইনভেস্টমেন্ট বেস কোম্পানি আছে যাদের ইনভেস্টমেন্ট হওয়ার পরেও মার্কেটে ইম্প্যাক্ট নাই। সেকেন্ড হচ্ছে তাদের বার্ন আউট রেট খুব হাই এবং তাদের টার্ন ওভার রেশিও হাই। আপনি দেখবেন যে গ্রোথ কোম্পানিগুলোর হঠাৎ করে দেখবেন লে অফ হয়ে গেছে। এবং আপনি যদি দেখেন গত 2 বছরে শুধুমাত্র আমি বলবো না বাংলাদেশের বাইরেও হিউজ গ্রোথ বেস কোম্পানির লে অফ হয়েছে এবং তাতে যেখানে দেখা যাচ্ছে যে তারা সাডেন লে অফ করেছে, এরকম না যে তারা কোনো ফর্মাল গোল্ডেন হ্যান্ডশেক দিয়েও লে অফ করেছে, তাও হয়নি। তো এই জায়গা থেকে যেটা মনে হয় যে প্রফিট বেস কোম্পানিগুলোতে কিন্তু এরকম আপনি কোনো নিউজ পাবেন না। হ্যাঁ, লে অফ হয় না তা না, লে অফ হয়, বাট সেটা হয় প্রপার ম্যানারে হয়, বা সেটা যদি দেখা যায় যে আমার যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আমি কাজ করছি সেটা কারেন্ট মার্কেটের জন্য মেইন না। কারণ আমরা বা প্রফিট বেস কোম্পানিগুলো কিন্তু দেখবেন যে তাদের প্রোডাক্ট সার্ভিস এবং ইনোভেশনগুলো একদম মার্কেট কেন্দ্রিক হয়। তারা মার্কেটের ট্রেন্ডের সাথে আগায় এবং তারা কিন্তু হুট করে পড়ে যায় না, হুট করে কোনো লে অফও হয় না, হুট করে কোনো বার্ন আউটও হয় না। সো থ্যাংক ইউ। সাম ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে যেটা 3টা পয়েন্ট আমি কি টেকওয়ে হিসেবে নিচ্ছি প্রফিটেবিলিটি টিমের এখান থেকে। প্রথম কথা হচ্ছে ফান্ডিং পেলে স্টার্ট আপরা রঙিন চশমা পরে ফেলে। সো এটার কারণে দেখা যায় যে দে ফোকাস আ লট অন গ্রোথ, এবং এটার কারণে অ্যাকুইজিশন কস্ট বেড়ে যায়, অ্যাগ্রেসিভলি মার্কেটিংয়ে স্পেন্ড করে এবং অনেক ক্ষেত্রে ওভার এস্টিমেট করে অন দ্য টার্গেট মার্কেট। সো ভেরি ইন্টারেস্টিং পয়েন্টস। আমি একটু কাউন্টার পয়েন্ট শুনতে চাই টিম থেকে। First of all, with all due respect, there was a comparison যে আমরা যদি একটা মুদির দোকান স্টার্ট করি তাহলে আমরা day 1 থেকে প্রফিটেবল হতে চাই। We are startups, we are not মুদির দোকানস। We bring in technology, we bring in innovation, we bring in modernization, modification, এবং সেগুলা is not something যে আমি একটা কাঠের একটা শেলফ লাগাই দিলাম, 3টা প্রোডাক্ট ডিসপ্লে করলাম, বললাম যে ভাই আসেন আমার এখান থেকে সার্ভিসটা নিয়ে যান, ডিমটা নিয়ে যান, চালটা নিয়ে যান, রাইট? সো দ্য থিং ইজ দ্যাট যখন আমরা স্টার্টআপের কথা বলছি, দিজ আর অল হাই ইনভেস্টমেন্ট পোর্টফোলিওজ, অ্যান্ড ওয়েন এভার ইউ হ্যাভ হাই ইনভেস্টমেন্ট পোর্টফোলিওজ ইউ নিড টু হ্যাভ ফান্ডিং। এখন আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল যে প্রফিটেবিলিটি ছাড়া আসলে আমরা সাস্টেইন করতে পারবো না, উইচ ইজ আলটিমেটলি দ্য কি বলে আলটিমেট ট্রুথ, যে হ্যাঁ আমাদের আলটিমেট গোল হচ্ছে প্রফিটেবিলিটিতে যাওয়া। কিন্তু আমরা যারা হচ্ছে গিয়ে আর্লি স্টেজ স্টার্টআপ আছি, যারা গ্রোথ স্টেজ স্টার্টআপ আছি, তারা আমরা কি করতে চাচ্ছি, আমরা যেটা আই থিঙ্ক বিপ্লব মেড অল দ্য পয়েন্টস ফর আস, যে প্রফিটেবিলিটি যদি আমি শুধু হিট করতে চাই তাহলে কি হচ্ছে আই এম কন্টিনিউয়াসলি চেজিং দ্য ফ্যাক্ট দ্যাট আমার কোন জায়গা থেকে আমার খালি লাভ আসবে, 2 টাকা 5 টাকা 10 টাকা 15 টাকা। আমি তখন ক্যাক খেয়াল করছি না, আমি এলটিভি খেয়াল করছি না, আমি খালি খেয়াল করছি কি যে আমার কোথা থেকে আমার পকেটের মধ্যে 10 টাকা আসবে। এখন সেই 10 টাকা যদি আমি অ্যাজ আ স্টার্টআপ ফাউন্ডার আমার পকেটে ঢুকাই, অফকোর্স আমার কোম্পানির ধস নেমে আসবে। বাট সেই 10 টাকা যদি আমি আর্ন করে আমার কোম্পানিতে ঢুকাই, আমার স্টার্টআপে ঢুকাই, সেটা কিন্তু আমার গ্রোথেও হেল্প করছে। গ্রোথ যখন আমার আসছে তার সাথে সাথে আমার বেটার কাস্টমার অ্যাকুইজিশন কস্টও নেমে আসছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি প্রফিটেবিলিটির দিকে যেতে পারছি। অ্যানাদার কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কোভিডের কারণে যে এক্সাম্পলটা হয়েছে যে প্রচুর স্টার্টআপের যে শহীদ বলেন কিংবা ধস নেমে এসেছে কিংবা দে ফেল অ্যাপার্ট, পিছনে কারণটা কী ছিল? হ্যাঁ, ওই যে চোখে অনেকের রঙিন চশমা ছিল, অফকোর্স আই এগ্রি, আই ক্যান নট ডিসএগ্রি উইথ দ্য ফ্যাক্ট, বাট অ্যানাদার কি ইম্পর্টেন্ট ফ্যাক্ট ওয়াজ দ্যাট যে আমরা নিজেদেরকে একটা পর্যায়ে গিয়ে ওই কনফিডেন্স লেভেলে নিয়ে আসি যে আমাদের প্রোডাক্ট ইজ দ্য বেস্ট, এবং আমরা সেখানে প্রোডাক্ট মডিফিকেশন কিংবা ডিভিয়েশন অর ইম্প্রোভাইজেশন বেসড অন দ্য সিচুয়েশন, যে আমার আসলে মার্কেটে ডিম্যান্ড কী। আমি যদি ট্রাভেলের এক্সাম্পলটা বলি, শেয়ার ট্রিপের ফর শিওর কোভিডের টাইমে বসে যাওয়া উচিত ছিল। There was, even though I have funding, but still আমি ফান্ডটা ইউটিলাইজ করবো কোথায়? এয়ারলাইন্স আর ক্লোজড, হোটেলস আর ক্লোজড, নো ডিরেক্ট ট্রাভেলার্স, তাহলে আমার আসলে লাভটা কোথায় কিংবা আমার ব্যবসাটা কিসের উপর ডিপেন্ড করবে?
কোভিডে আমরা দুটো জিনিস ইন্ট্রোডিউস করেছি। একটা হচ্ছে আমাদের অফলাইন এজেন্ট, ট্রাভেল এজেন্ট যারা আছে তাদেরকে অনলাইনে কনভার্ট করে নিয়ে আসা। সো দ্যাট মিনস ইউর পিভেটিং ইউর বিজনেস মডেল। ওয়েদার আপনাদের কাছে, আমাদের কাছে সেই ভিশনটা আছে কি না যে আমি এতদিন ডিরেক্ট কাস্টমারকে আমি অ্যাচিভ করছিলাম, বাট ডিরেক্ট কাস্টমার ইজ নট মাই ওনলি বেস, দের ইজ অ্যানাদার বেস যাদেরকে আমি আসলে কেটার করতে পারবো। এবং সেই জায়গাটা ওই দ্য ভিশন টু পিভেট, দ্য ভিশন টু upgrade yourself or maybe look into another portfolio which are similar to you, এই জিনিসগুলো plays an important factor in order to sustain। সেটা দিয়ে কিন্তু আমরা তখন কোভিডের টাইমে আমরা প্রফিটেবিলিটি হিট করিনি, বাট উই হ্যাড দ্য হাইয়েস্ট নাম্বার অফ রিক্রুটমেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, we received bridge round investment at that point of time। আমরা ইনভেস্টমেন্ট রেজ করেছি, আমাদের রিক্রুটমেন্ট সব থেকে হাই ছিল, আমাদের প্রোডাক্ট ইনোভেশন ওয়াজ দ্য হাইয়েস্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তো এই জিনিসগুলো আলটিমেটলি প্রুফ করে দিচ্ছে যে নেগেটিভ এক্সাম্পলস অফকোর্স মার্কেটে অনেক আছে, বাট আমরা নেগেটিভ এক্সাম্পলসগুলোকে নিয়ে আসলে এত বেশি মজা পাই কথা বলতে যে আমরা পজিটিভ এক্সাম্পলসগুলোকে কখনো প্রেজেন্ট করি না। নো ওয়ান টক্স অ্যাবাউট হাউ চাল ডাল সাস্টেইনড ইন দ্য ইকোসিস্টেম, হাউ শেয়ার ট্রিপ সাস্টেইনড ইন দ্য ইকোসিস্টেম, হাউ পাঠাও ইভেন দো রাইড শেয়ারিংয়ের কম্পিটিশন অনেক বেশি আসছে, বাট হাউ দে আর স্টিল সাস্টেইনিং ইন দ্য ইকোসিস্টেম, রাইট? সো আই থিঙ্ক দ্যাট আমাদের ওই টাইমটা চলে আসছে যে আমরা প্রফিটেবিলিটি যে only key factor, it's not the only key factor, there are other factors যেটা আমাদের সাস্টেনেবিলিটি হিট করে। অ্যান্ড আমাদের এখন ইটস হাই টাইম যে উই স্টার্ট টকিং অ্যাবাউট দোজ গুড এক্সাম্পলস যেগুলো আসলে সাস্টেনেবিলিটিতে ইটস ক্রিয়েটিং অ্যান ইম্প্যাক্ট। থ্যাংক ইউ। ওয়াসিম ভাই। থ্যাংক ইউ। আমার দুই ক্লোজ ব্রাদার্স খুব ভালো ভালো পয়েন্ট দিল, বাট ওনাদের পয়েন্টগুলো আসলে সবকটাই রং। হ্যাঁ, শহীদ লাগবে, শহীদ ছাড়া স্টার্ট আপ হবে না। আমাদের আজ থেকে 100 বছর আগে যদি রাইট ব্রাদাররা পাগলের মতন চেষ্টা করতো না যে একটা উড়া যায় কেমনে, আমরা কিন্তু এরোপ্লেন পেতাম না। হ্যাঁ, আমাদের এনি সর্ট অফ ইনোভেশন রিকোয়ার্স দ্যাট স্যাক্রিফাইস, ডিম্যান্ডস দ্যাট স্যাক্রিফাইস। প্রফিটেবিলিটির মধ্যে ফোকাস করলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি পাবো, আমরা কখনো গুগল পাবো না। ঠিক আছে, প্রফিটেবিলিটি ইম্পর্টেন্ট, প্রফিটেবিলিটি ইজ ইম্পর্টেন্ট বিকজ প্রফিটেবিলিটি ইজ ইম্পর্টেন্ট অফকোর্স লং টার্মে, কিন্তু প্রফিটেবিলিটির উপর ফোকাস করলে একটা ন্যারো ভিশন হয়। হ্যাঁ, একটা আনরেস্ট্রিক্টেড যে থিঙ্কিং, মানে চিন্তা করব, মন খুলে চিন্তা করব, ওই চিন্তাটা করা যায় না। ওই এবং আমাদের এখানে মানে আমার ফাহিম ভাই, বিপ্লব ভাই বললো যে ফান্ডিং মানে ইটস নট যে গ্রোথ মানেই ফান্ডিং। আমি বলতেছি না যে গ্রোথের জন্য ফান্ডিং লাগবে, ফান্ডিং কিন্তু আসে আসলে একটা কস্ট। আমার কোম্পানি একটু বিক্রি করে ইনভেস্টর মানে ফান্ডিং যারা করে সেখানে কিন্তু বহুত চিন্তা করেই ফান্ডিং করা হয়। ফান্ডিং এবং ফান্ডিং পকেটে টাকা থাকলে আমার ব্রেইন কম কাজ করবে এটা আমি বিশ্বাস করি না। মানে ফান্ডিং থাকলেই যে ওটা ওয়েস্ট করা লাগবে ওইটা আমি বিশ্বাস করি না। দ্যাট ক্যান অলসো হ্যাপেন ফর এ প্রফিটেবল কোম্পানি। দুনিয়াতে অনেক কোম্পানি আছে যারা অনেক প্রফিটেবল, হ্যাঁ, কিন্তু কয়টা কোম্পানি আছে যারা 100 বছরের বেশি টিকছে? এইটা রাইট না যে প্রফিটেবল কোম্পানি হলে কোম্পানি সারা জীবন টিকে থাকবে। অল কোম্পানিজ ফেইল, অ্যান্ড আই থিঙ্ক দেয়ার আর এনাফ স্টাডিজ দ্যাট শো যে কোম্পানি ফেল করার মেইন রিজন হলো গিয়ে ল্যাক অফ ইনোভেশন। হ্যাঁ, নোকিয়ার মতন কোম্পানি ফেইল বিকজ দে কুড নট ইনোভেট। It was an extremely profitable company. So I think the key is innovation এবং key behind innovation is growth. ওই গ্রোথের ওই জিনিসটা যদি না থাকে যে আমি কিভাবে 10 গুণ করব, তাহলে কিন্তু আসলে ইনোভেশন হবে না। এবং আমরা এখানে আসছি এই ছোট ছোট জিনিস করার জন্য, আমরা আসছি বড় ভিশন ইমপ্লিমেন্ট করার জন্য। হ্যাঁ, নাহলে লাইফের মিনিং কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ যদি আমরা একই ওই দৌড়ে এলাম? উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য লার্জ থিংস ইন লাইফ। এবং আরেকটা ফাইনাল একটা পয়েন্ট যে আসলে প্রফিটেবিলিটি অনেকে কথা বলে, কিন্তু প্রফিটেবিলিটি ছিল কিন্তু অনেক অ্যাকাউন্টিং আছে এবং এই অ্যাকাউন্টিং কনসেপ্টগুলোর সাথে কিন্তু আমাদের এগ্রি করা লাগবে না। যেমন এখন আমরা সফটওয়্যারের পিছনে যে ইনভেস্ট করতেছি এটা কিন্তু কেউ আমাদেরকে কোনো ক্রেডিট দেয় না। এই সফটওয়্যারের মধ্যে আমরা দিনের পর দিন, রাতের পর রাত শ্রম দিচ্ছি। অ্যাকাউন্টিং কিন্তু এত আপডেটেড না, কিংবা আমাদের যে সে ব্র্যান্ড ভ্যালু আছে এই জিনিসটা কিন্তু আপডেটেড না। আমরা যদি এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করি, এবং আমার মনে হয় যে আজ থেকে 20 বছর কি 30 বছর পরে অ্যাকাউন্টিং এই জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিবে, তখন কিন্তু দেখা যাবে অনেকগুলো কোম্পানি আছে যারা হয়তোবা শর্ট টার্মে প্রফিটেবল না, কিংবা কারেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে প্রফিটেবল না, কিন্তু আসলে কিন্তু প্রফিটেবল। ইট ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ভ্যালু, এবং ভ্যালু যদি ক্রিয়েট করা হয় কিছু রিস্ক নিতেই হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আই ওয়ান্ট টু অ্যাড। আচ্ছা, আমি দিচ্ছি সুযোগ দিচ্ছি। আচ্ছা,
both parties made some very excellent points. এটার জন্যই আমরা অ্যাকচুয়ালি রাউন্ড 3-তে চলে এসেছি এবং দিস ইজ আওয়ার লাস্ট রাউন্ড। বিপ্লব ভাই বলার জন্য খুবই এগিয়ে, সো আমি ওনাকে দিয়ে স্টার্ট করব। মিলিটারি টাইমিং 1 মিনিট, প্রত্যেকে 1 মিনিট করে পাবো এবং এটা দিয়ে আমরা রাউন্ডটা ক্লোজ করব, ঠিক আছে? তো 1 মিনিটে প্রথমে বিপ্লব ভাই আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। না, আমি জাস্ট ওয়াসিম ভাই থেকে শুরু করি। ওয়াসিম ভাই যেটা বললো যে প্রফিটেবল ইজ লং টার্ম, বাট ইফ ইউ কনসিডারিং যেটা হওয়া উচিত, গ্রোথ কোম্পানিগুলোর আসলে লং টার্ম ভিশন থাকা উচিত। মানে আপনি দেখবেন প্রফিট কোম্পানিগুলো কিন্তু আসলে লং টার্ম হলেও লং টার্ম সাস্টেন করে, বাট ও কিন্তু ডে 1 থেকে প্রফিট না করলেও সো একটা সাস্টেনেবল ম্যানারে আগায়। সো গ্রোথ মানে প্রফিট কোম্পানি কিন্তু লং টার্ম হয় না। প্রফিট কোম্পানি হ্যাঁ লং টার্ম সাস্টেন করে, বাট স্টার্ট করে। আর আরেকটা জিনিস আমি যেটা দেখি যে গ্রোথ কোম্পানিগুলোর একটা ফোকাস মিসিং থাকে। তারা আসলে সবসময় 5x 10x গ্রোথে থাকে। আমি নট টকিং অ্যাবাউট ফান্ডিং, মানে ফান্ডিং ছাড়াও গ্রোথ কোম্পানিগুলো তারা অ্যাগ্রেসিভলি মুভ করে ইন দ্য মার্কেট, বাট তারা 5x 10x এর পিছনে সবসময় দৌড়ায়। দৌড়াতে গিয়ে যেটা দেখা যায়, তারা বিভিন্ন ধরনের ফোকাস মিসিং করে। যেমন এই যে আমি যদি বলি বটম লাইন ইজ কমপ্লিটলি মিসিং, এটা ডেফিনেটলি যে এটা আসলে ম্যানেজমেন্ট কল বা স্ট্র্যাটেজিক ডিসিশন ইন বিভিন্ন কেজি, যে আমরা নেক্সট 2 বছর কোনো প্রফিট করব না, উইল সাস্টেইন, আমার হয়তো ক্যাশ ফ্লো অনেক বেশি। বাট আপনি যদি আদার সাইড প্রফিট কোম্পানিগুলোকে দেখেন, প্রফিট কোম্পানিগুলো হয়তো 5x 10x গ্রোথ না করলেও কিন্তু আসলে কন্টিনিউয়াস একটা সাস্টেনেবল মডেলে মুভ করে। তারাও কিন্তু রঙিন চশমা পরে ঘোরে, মানে শুধুমাত্র যে গ্রোথ কোম্পানি রঙিন চশমা করে ঘোরে তা কিন্তু না, প্রফিট কোম্পানি ঘোরে, বাট তারা একটা হাম্বল ম্যানারে থাকে সবসময়। আপনি দেখবেন যে মানে যেটা হয় যে হাম্বলনেসটা কখনো মিসিং হয় না আমাদের মধ্যে, কিন্তু সবসময় দেখা যায় যে না, সবসময় গ্রোথ কোম্পানিগুলো মানে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলছে যে মুই কি হনুরে, গ্রোথ কোম্পানির মধ্যে সবসময় একটা মুই কি হনুরে টাইপ একটা ভাব থাকে। সো আমার মনে হয় এই জায়গাটাতে একটু ফোকাস করা উচিত। ইন্টারেস্টিং ফাহিম ভাই। 1 মিনিট, আমার কাছে মানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখছিলাম। ওয়াসিম যখন বলছিল যে লাইফের মিনিং কি যদি স্বপ্নই না থাকে, হ্যাঁ, তখন দেখলাম আমাদের এই সামনের যারা একটু বসছে তারা একটু বয়স বেশি, অ্যাবাভ 40 টাইপের লোকজন, আর পিছনের দিকে আমি যখন দেখলাম যে বিলো 20 বা বিলো 25 ওরা বেশি হাততালি দিচ্ছিল, সামনের দিকের লোকজন একটু হাততালি কম দিচ্ছিল। স্বপ্ন আসলে ইয়াংরা দেখে, আই এগ্রি। তো সমস্যা হচ্ছে কি, আমরা ওই যখন মানুষজন আসলে বয়স আস্তে আস্তে হয়ে যায়, দেন দে বিকাম মোর প্র্যাকটিক্যাল। আমরা হয়তো একটু প্র্যাকটিক্যালের দিকে আসি বলে একটু এফিসিয়েন্সি প্রফিটেবিলিটি বেশি দেখছি। তোমরা যারা একটু পিছনে আছো তারা অফকোর্স স্বপ্ন দেখবে, আই এম নট ডিসকারেজিং টু কাইন্ড অফ ড্রিম, বাট স্বপ্নটা একটু মনে হয় রয়েস হয়ে দেখা উচিত, যাতে মানে আকাশ কুসুম স্বপ্ন আমরা না দেখি। আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগে যখন আসলে মানে নট ইন এ ব্যাড সেন্স, যে সবাই বলে ইউনিকর্ন। আমার কাছে মনে হয় ইউনিকর্ন টার্ম ইটসেলফ ইজ এ ভেরি মানে উইয়ার্ড টার্ম। ওয়াই উই শুড বি মানে ড্রিমিং টু বি ইউনিকর্ন? যখন বিল গেটস তার মাইক্রোসফট তৈরি করতে চেয়েছিল, সে কিন্তু ইউনিকর্ন হওয়ার জন্য করে নাই, হি ওয়ান্টেড টু মেক এ প্রোডাক্ট। গুগল যখন তার ফাউন্ডাররা করেছিল তখন দে ওয়ান্টেড টু সার্ভ দ্য সোসাইটি। তো সেইটা আসলে মেইন মানে স্বপ্ন হওয়া উচিত, নট টু বি এ ইউনিকর্ন। দ্য প্রবলেম উইথ গ্রোথ অর বিসি মেন্টালিটি ইজ দে মেক আস টু মাচ কমার্শিয়াল। তুমি ইউনিকর্ন হও, তুমি বড় লোক হও। পৃথিবীতে যদি ইতিহাস দেখা যায়, বড় লোক হওয়ার জন্য বড় বড় ইনভেনশন হয় নাই, ইনভেনশনগুলো হয়েছে সোসাইটিকে সার্ভ করার জন্য। তো আমার কাছে মনে হয় দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। একটা জিনিস দিয়ে শেষ করব, আমার মনে হয় আমাদের সবারই আসলে একটু প্র্যাকটিক্যাল সাইডে চিন্তা করা উচিত। আমরা চাই যে আমরা একটা প্রফিটেবল করব, গ্রোথ করব। আর যেহেতু সাদি একটা পয়েন্ট বলেছিল আমরা কি মুদির দোকান হবো কিনা, আমার কাছে মনে হয় ইফ ইউ মানে read the history of Walmart, which happens to be the largest retailer in the world at this moment. They started as a মুদির দোকান, now they are largest retailer. অতএব মুদির দোকান বা গার্মেন্টস কোম্পানি কিন্তু কোনো আনগ্লোরিফাইড জিনিস না, if you can become successful at the long term. That's it. Thank you. Some excellent punches. এখন দেখতে চাই some counter punches. না, যেটা বললো ফাহিম ভাই যে পিছন দিকে যারা 20s-এ আছে তারা বেশি হাততালি দিচ্ছে, সামনের দিকে হাততালি দিচ্ছে না। ইরেসপেক্টিভ অফ অল দ্য সাদা চুল অ্যান্ড কম চুল, উই আর স্টিল ইয়াং অ্যাট হার্ট। সো এই জন্য আমরা
সেই ভিশনটাকে আমরা উই স্টিল ওয়ান্ট টু ড্রিম, আমাদের ড্রিমের কোনো শেষ নাই। হ্যাঁ, রয়ে শোয়ে ড্রিম করবো ফাহিম ভাই, অ্যান্ড আলটিমেটলি আমরা সাস্টেনেবিলিটির দিকেও যাব। বাট আমার লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে যে গ্রোথ হোক, প্রফিটেবিলিটি হোক, সাস্টেনেবিলিটি হোক, আমাদের আলটিমেট গোল হচ্ছে গিয়ে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমটাকে একটা হেলদি স্টার্টআপ ইকোসিস্টেম হিসেবে তুলে ধরা। সেখানে যেন নেগেটিভ ইম্প্যাক্টস, নেগেটিভ টক্স না থাকে, সেখানে যেন পজিটিভ এক্সাম্পলস আমরা আরও স্ট্রংলি প্লেস করতে পারি। এবং সেগুলো হচ্ছে রঙিন চশমা খুলে থটফুলি চিন্তা করে, গ্রোথকে আগে চেস করে, দেন ইউ গো ইন টু দ্য সেকেন্ড রাউন্ড অফ হাউ ইউ ক্যান মেক ইউর সেলফ মোর প্রফিটেবল এবং আলটিমেটলি হিট দ্য বড় লোক শেলফ ফর ইউ অ্যান্ড ফর ইউর এন্টায়ার কোম্পানি। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ। আই থিঙ্ক ইট ওয়াজ ইন্টারেস্টিং ডিসকাশন। হ্যাঁ, তো জাস্ট শেষের দিকে আমি দুইটা অ্যাডভাইস, যেহেতু অনেক স্টার্টআপ ফাউন্ডার ও পোটেনশিয়াল স্টার্টআপ ফাউন্ডার আছে এখানে, আসলে গ্রোথ কিন্তু গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ, হ্যাঁ, ইজ দ্য নেচার অফ ক্যান্সার সেল। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। জাস্ট গ্রোথের জন্য গ্রোথ করে গেলাম, এটা কিন্তু আসলে না। গ্রোথের বিহাইন্ডে একটা পারপাস থাকতে হবে, একটা মিনিং থাকতে হবে, যে এই গ্রোথটা করলে হয়তো আমি সার্টেন স্কেলে রিচ করতে পারবো, ওই স্কেলে রিচ করতে হলে প্রফিটেবল হতে হবে। এই কম্পাসটা যদি না থাকে তাহলে কিন্তু আসলে প্রবলেমেটিক। এবং ফাহিম ভাই একটু আগে বলছিল যে ওয়ালমার্ট শুরু করছিল অ্যাজ এ মুদির দোকান, আমি ওটার সঙ্গে অ্যাড করবো স্যামসংও কিন্তু একটা মুদির দোকান হিসেবে শুরু করছিল। থ্যাংক ইউ। মডারেটর কাছে যাওয়ার আগে, আপনি ক্লোজিং করার আগে আমি আমাদের অডিয়েন্স থেকে দুইটা কোশ্চেন নিয়ে আসছি। টাইম হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে যে জেমস বন্ডের ফাটাফাটি মুভি দেখতেছি, সো আরেকটু চলতে পারে। আপনাদেরকে 5 মিনিট আরও দেওয়া হচ্ছে। দুইটা কোশ্চেন, একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ট্রেডিশনাল কোম্পানিও মারা যায়, স্টার্টআপও মারা যায়, স্টার্টআপের উপরে বেশি স্পটলাইটটা থাকে। প্রফিটে বেশি পিছনে দৌড়াতে গেলে মারা যায় নাকি গ্রোথের পিছনে দৌড়াতে গেলে মারা যায়? আর এই ব্যালেন্সটা কি, প্রফিট আর গ্রোথের ব্যালেন্সটা কোন জায়গায়, ওই সুইট পয়েন্টটা কোথায়? থ্যাংক ইউ। প্লিজ আমি এবার শুরু করি তাহলে টিম গ্রোথ দিয়ে। আপনাদের কাছ থেকে প্রশ্ন দুইটা অ্যান্সার নিয়ে নিই। এই ব্যালেন্সটা বোঝাটা খুব ডিফিকাল্ট আমার ইয়েতে, যে ব্যালেন্সটা বোঝাটা, যে ফাহিম ভাই একটু আগে বলতেছিল যে আসলে এইটা নিজের উপর ডিপেন্ড করে, এটা অনেকটা ডিপেন্ড করে এনভায়রনমেন্টের উপরে। হ্যাঁ, সো এখানে ম্যাক্রো ফ্যাক্টরসগুলো আছে এখানে, মানে ম্যাক্রো ফ্যাক্টর মানে ওটাকে ইকোনমিতে টাকা নাই। হ্যাঁ, এখন এটা কিভাবে মানে সবার সাইকোলজির উপর ডিপেন্ড করে। সো এখানে বিল গেটসের একটা অ্যাডভাইস আছে। বিল গেটসের অ্যাডভাইস হলো গিয়ে যে আই ইউজ টু ওয়ারি যে আমার আগামী 1 বছর ঠিক আছে নাকি, 1 বছর যদি আমি দেখি যে এভরিথিং ইজ সাস্টেনেবল, দেন আই ফোকাস অন দ্য রেস্ট। সো আই থিঙ্ক দ্যাট ইজ অ্যাডভাইস দ্যাট আই হ্যাভ ফলোড, যে আই ওয়ান্ট টু সি যে আগামী 1 বছর আমার কোনো সার্ভাইভাল রিস্ক নাই, অ্যান্ড দেন ফোকাস অন হোয়াট উই ক্যান ক্রিয়েট। আপা, I think that ওয়াসিম যা বললো ওটার সাথে আই ক্যান নট ডিসএগ্রি অর হ্যাভ এনি আদার এডিশনাল পয়েন্টস, যে হ্যাঁ আমাদের গ্রোথ দরকার না, সাস্টেনেবিলিটি দরকার না, প্রফিটেবিলিটি দরকার, আলটিমেটলি উই নিড এভরিথিং, আমাদের সব কিছুই দরকার। কিন্তু ওই সিচুয়েশন অ্যানালিসিস করা, বোঝা যে কোন টাইমে আমার গ্রোথটা ইজ ইম্পর্টেন্ট, কোন টাইমে আমার সাস্টেনেবিলিটিটা ইম্পর্টেন্ট, সেই ব্যালেন্স অফ ইকুইলিব্রিয়ামটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, আই ডোন্ট থিঙ্ক দ্যাট আমাদের এখানে লং টার্ম ভিশন কিংবা লং টার্ম গ্রোথ, লং টার্ম সাস্টেনেবিলিটি কোনোটাই একটা চ্যালেঞ্জ হিসেবে চলে আসবে। থ্যাংক ইউ আপা। ফাহিম ভাই। আই অ্যাগ্রি উইথ অ্যাকচুয়ালি ওয়াসিম। আসলে এটা সময়ের উপর ডিপেন্ড করে। আমি আবারও বলছি যে সময় এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করে এবং কোথায় আছে বাংলাদেশ। আসলে আনফর্চুনেটলি আমরা যে এখনও আসলে গ্লোবাল ভিসিদের খুব হাই ফোকাস নজরে আছি তা কিন্তু না। আমরা প্রেজেন্টেশন দেখলাম যে হয়তো আমাদের থেকে অনেক ইকোনমিক্যালি ডাউন কান্ট্রি, ইভেন পাকিস্তানের মতো কান্ট্রিতেও কিন্তু অনেক বেশি ভিসি এসছে বিভিন্ন কারণে, তার মিডল ইস্টের পাশে আছে বা হোয়াট এভার। বা বাংলাদেশে ওভাবে কিন্তু আসলে আসেনি। আমাদের এখনও কিন্তু 90-100টার বেশি ভিসি ডিল হয় নাই বড়, এবং এর মধ্যে বড় একটা অংশই বিকাশ এবং সপা। তা আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি আগামী দিনগুলো একটু টাফ হবে, এবং পার্টিকুলারলি গত 10-15 বছর যেই একটা স্টার্ট আপ বুম হয়েছিল, এটা কিন্তু ভেরি আনইউজুয়াল। আমরা যদি গত 100 বছরের গ্লোবাল ইকোনমিক হিস্টোরি দেখি, গত 10 বছর কিন্তু ভেরি আনইউজুয়াল। এবং বিকজ ওয়েস্টে আমেরিকাতে ইন্টারেস্ট রেট অনেক কমে গেছিলো, ফান্ড ওয়াজ চিপ, তাদেরও দরকার ছিল একটা এই সকল কান্ট্রিতে টাকা ঢালা,
তো সিচুয়েশন মাইট বি ভেরি ডিফারেন্ট ইন নেক্সট 10 ইয়ার্স। অতএব স্টার্ট আপদেরকে জাস্ট জোকস সরি মানে ডিবেট অ্যাপার্ট, আমার কাছে মনে হয় সবারই একটু প্র্যাকটিক্যাল হওয়া উচিত। আমরা চেলেও আসলে গ্রোথের অপশনটা আমাদের কাছে অত বেশি থাকবে না, বিকজ ফান্ড ইজ ড্রাইং আপ। তো সেই জায়গাটাতে আমাদের নিজেদের স্বার্থেই আমরা স্বপ্ন দেখবো, নো ডাউট, বাট স্বপ্ন দেখার সাথে সাথে নিজেদের স্বার্থেই আমরা আরেকটু প্রফিটেবল যত তাড়াতাড়ি হওয়া যায়, সো দ্যাট উই ক্যান সাস্টেইন, সেই জায়গাটা আসলে আমাদের ফোকাস করা উচিত আগামী দিনগুলিতে। থ্যাংক ইউ। বিপ্লব ভাই। না, যেহেতু আসলে কোশ্চেনটা ইজ ভেরি স্পেসিফিক যে গ্রোথ এবং প্রফিটেবিলিটির ব্যালেন্সটা কী হওয়া উচিত, আমি বলবো যে আসলে গ্রোথ এবং প্রফিটেবিলিটির ব্যালেন্সটা না খুব কমপ্লেক্স। মানে এটা ডিপেন্ড করবে আসলে আপনার স্ট্র্যাটেজির উপরে, যে আপনি আসলে কোন স্ট্র্যাটেজি নিয়ে আসলে কাজ করবেন। মানে ইফ ইউ হ্যাভ এ পজিটিভ ক্যাশ ফ্লো, আপনি যেটা ওয়াসিম ভাই বললো যে আমার 1 বছরের ফান্ডিং আছে, হয়তো আমার কাছে পজিটিভ ক্যাশ ফ্লো আছে, আই ক্যান বার্ন আউট, আমি কিছু বার্ন করতে পারি টু মাই গ্রোথ। সো আমাকে আবার গ্রোথ করতে গিয়ে আবার চিন্তা করতে হবে যে আমি যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে মার্কেটে আছি, আমার এই প্রোডাক্টের সার্ভিসটা কি আসলে মার্কেটে নতুন কোনো ইনোভেশন তৈরি করছে কিনা, নতুন কোনো প্রবলেম সলভ করছে কিনা। আমরা কিন্তু আসলে এখানে গ্রোথ ভার্সেস প্রফিট কিন্তু ইজ নট অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট ভার্সেস নন ইনভেস্টমেন্ট কোম্পানি, নো, নট ইজ দ্যাট। মানে আমাদের কিন্তু আসলে গ্রোথ কিন্তু উইদাউট ইনভেস্টমেন্ট কোম্পানিও কিন্তু গ্রোথ আছে। আমরা কিন্তু শুধুমাত্র গ্রোথ হবে শুধু ইনভেস্টমেন্ট পেলেই যে গ্রোথে যেতে হবে তা কিন্তু না, আমাদের কিন্তু এই চিন্তাভাবনা থেকে বেরোতে হবে। আমরা কিন্তু নিজেরা যারা বিজনেস নিয়ে আপনারা চিন্তা করছেন তাদেরকে কিন্তু আপনার প্রোডাক্টটা রাইট ফিট হয় টু দ্য মার্কেট, এবং আপনি যদি মনে করেন যে আপনি একটা প্রবলেম সলভ করছেন, ওইটা কিন্তু অটোমেটিকলি গ্রোথে চলে যাবে। আপনি যদি আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ঠিক থাকে, আপনার কাস্টমার সার্ভিস ঠিক থাকে, কাস্টমার যদি আপনার পজিটিভ রিভিউ দেয়, তাতে কিন্তু অটোমেটিকলি গ্রোথে যাবে। সো ইটস নট লাইক আমাকে আসলে গ্রোথ নিতে গেলে ফান্ডিং নিতে হবে, বা আমার ফান্ডিংয়ের জন্য আমার গ্রোথ ডিপেন্ডেন্ট। সো আমি আসলে আমাদের নতুন যারা উদ্যোক্তা যারা আসতেছে এবং দে আর থিঙ্কিং অ্যাবাউট কামিং ইন দ্য নিউ বিজনেস, আমি বলবো যে আপনি আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করেন, রাইট কাস্টমারকে রিচ করার চেষ্টা করেন। হ্যাঁ, ইনিশিয়ালি নেগেটিভ থাকবে, বাট যত দ্রুত প্রফিটেবিলিটি হিট করা যায়, যত দ্রুত আমি বটম লাইন হিট করতে পারি, তখন দেখবেন কি আসলে আপনার ওই কিছুটা ওই মাঠে ক্রিকেট খেলতে গেলে প্রথম যখন 4টা মারে, 4 মারার পরে মানে 4 মারার পরে কিন্তু আসলে তার কলজেটা বড় হয়ে যায়, 6 মারার পরে দেখবেন হাত খুলে যায়। তো জিনিসটা আসলে আপনার ব্যাপারটা ওরকমই, যে আপনি যখন একটু প্রফিট হিট করবেন তখনই দেখবেন যে রাতের বেলা আপনি তখন টিমদের সাথে হ্যাং আউট করছেন, টিমদেরকে আপনি বেনিফিট দিচ্ছেন, আপনি আপনার ইনভেস্টারকে শেয়ার ডিভিডেন্ড দিচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আসা শুরু করে অটোমেটিক। সো আমি বলবো যে আমাদের আসলে গ্রোথ এবং আমাদের প্রফিট দুইটাই দরকার, বাট সেটা স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে। থ্যাংক ইউ। সাম ভেরি এক্সিলেন্ট পয়েন্টস। আমরা কি আমাদের এই এক্সিলেন্ট প্যানেলের জন্য প্রথমে একটু করতালি পেতে পারি? থ্যাংক ইউ। জাস্ট টু সাম আপ, আমরা আজকে যে ডিসকাশনটা শুনলাম, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমরা অনেক সুন্দর সুন্দর পয়েন্ট শুনলাম, কাউন্টার পয়েন্ট শুনলাম, পাঞ্চ কিছু জায়গায় জিনিসটা বেশ গরম হয়ে গেছিলো, ভালো লাগতেছিল লিটারেলি এত হিটের মাঝখানে বসে। এখানে যে পয়েন্টগুলো আসলে কি পয়েন্ট হিসেবে আমরা টেকওয়ে হিসেবে নিতে পারি, সেটা হচ্ছে গ্রোথ এবং প্রফিটেবিলিটি আসলে খুবই ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস টু সার্ভাইভ, ফর এনি স্টার্ট আপ টু সার্ভাইভ। গ্রোথ যেরকম ইম্পর্টেন্ট সেরকম প্রফিটেবিলিটিও ইম্পর্টেন্ট, কারণ গ্রোথ হচ্ছে পুরো বিজনেসকে এস্টাবলিশ করতে এবং কাস্টমার অ্যাকোয়ার করতে হেল্প করে, কিন্তু গ্রোথ অনেক ক্ষেত্রে ইট রিকোয়ার্স আ লট অফ হাই মেনটেনেন্স কস্ট। ফর এক্সাম্পল, নতুন কাস্টমারকে অ্যাকোয়ার করতে, নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে, অ্যাগ্রেসিভলি মার্কেটিং করতে। প্রফিটেবিলিটিতেও অ্যাকচুয়ালি বেশ কিছু হিন্ড্রেন্স আছে। প্রফিটেবিলিটিতে অনেক ক্ষেত্রে এটা গ্রোথকে স্ট্যাম্পার করে। আমরা যদি প্রফিটের দিকে বেশি ফোকাস করে গ্রোথে লেস ফোকাস করি, তখন দেখা যায় যে আসলে বিজনেসটা সাস্টেইনড হতে অনেক বেশি সময় নেয়। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা মানে এটা অ্যাকচুয়ালি বলতে পারি যে গ্রোথ অ্যান্ড প্রফিটেবিলিটি গোজ হ্যান্ড অন হ্যান্ড। ইট ডিপেন্ডস অন ইন্ডাস্ট্রি, সেক্টর, মার্কেট, প্রোডাক্ট এবং দ্য স্টার্ট আপ ইটসেলফ। আর লাস্টলি আমি কনক্লুড করতে চাই, ফাহিম ভাই প্রথমে একটা কথা বলেছিলেন যে স্টার্ট আপের ডেফিনেশনটা আমরা জানি না। স্টার্ট আপের ডেফিনেশন আমরা জানি না, বাট দেন এগেন স্টার্ট আপের ডেফিনেশন আমরা জানি। ইটস এ স্টেট অফ মাইন্ড, ডে এন্ড ডে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ বেসিসকে এরকম সুন্দর একটি সেশন আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। থ্যাঙ্কস মডারেটর। হাততালি দিই আমাদের মডারেটর, আর থ্যাংক ইউ প্যানেল, ওয়ান্ডারফুল কনভারসেশন ডিবেট।
Now we'll have a very interesting session. So, few years before, আমাদের one of the Bangladeshi, non-residential Bangladeshi, যে কিনা অনেক ভিসিতে কাজ করেছে, অনেক বড় বড় কোম্পানির জন্য ফান্ড রেজ করেছে, হঠাৎ কি মনে হলো সব কিছু ছেড়ে ছুড়ে দেশে চলে আসছে এবং অর্গানাইজেশনের নাম দিয়েছে অ্যাঙ্করলেস। সো কোনো অ্যাঙ্কর কোথাও রাখতে চায় না। আজকে দ্যাট গাই মিস্টার রাহাত উইল অ্যাঙ্কর হিয়ার। সো লেট মি ওয়েলকাম রাহাত। রাহাতকে একটা জিনিসই বলা হয়েছে যে আজকে বাংলায় কথা বলতে হবে। আমাকে বলেছে যে ও রাত্রে গতকালকে প্র্যাকটিস করেছে। সো আমরা আমাদের সেশনে যাওয়ার আগে রাহাত উইল গিভ আস এ স্মল প্রেজেন্টেশন অ্যান্ড দেন উইল গো ফর আওয়ার প্যানেল ডিসকাশন। ওভার টু ইউ রাহাত। থ্যাংক ইউ। Good morning, everybody. আমি চেষ্টা করবো বাংলায় কথা বলতে। Please, I apologize if it's not great. Presentation কি উঠবে? All right, good morning, everybody. So আমাদের আদনান বলছে কয়েকটা ফান্ড রেজিং টিপ জলদি বলতে 10 মিনিটে। সো আমি 10 মিনিটে করব। প্রথম জিনিস শুনেন, ইউর ট্রাইং টু রেজ মানি। আপনার আব্বা আম্মার কথা মানে থিঙ্ক অ্যাবাউট ইউর প্যারেন্টস, রাইট? তাদের টাকা জিজ্ঞেস করলে ইউ হ্যাভ টু বি গুড অ্যাট হোয়াট ইউ ডু। ইউ হ্যাভ টু বি রেডি বিজনেসটা বিল্ড করার। আপনার এক্সপিরিয়েন্স লাগবে। সো আপনি হেলথ কেয়ার কোম্পানি করার জন্য you need to have either worked in healthcare or studied healthcare. That's serious. That makes sense. আমাদের বাংলাদেশে একটা ইস্যু আছে যে আমরা 22 বছর ধরে স্কুল থেকে গ্রাজুয়েট করে আমরা স্টার্ট আপ করবো। এটা ইজি না, অনেক ট্রাবল হয়। আমার একটা এক্সাম্পল আছে, আমাদের একটা ফাউন্ডার বাপ্পি is I think he just turned 26. তার একটা কোম্পানি আছে হাইপ স্কাউট। সে গেছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। যখন ড্যাফোডিলে আসছিল সে ইন্টার্নশিপ করছে পাঠাওয়ে ফাহিমের নিচে। 1 বছর পরে গ্রাজুয়েট করছে। গ্রাজুয়েট করার পরে 3 বছর পাঠাওয়ে কাজ করছে ডিজিটাল মার্কেটিং এর উপরে। তারপরে গ্রাজুয়েট করার পরে সে বলছে I understand digital marketing. I am going to start a company that helps influencers in Bangladesh. এটা এক্সপিরিয়েন্স নেয়া, রিলেশনশিপ বিল্ড করছে। তারপরে সে বলছে হ্যাঁ আমি এটা করতে পারবো। And now at Anchorless, we have funded him. We have great set of angel investors, and now he is working with all the brands and agencies in the country. Very important. আপনি একটা দেখলেন এখন growth versus profitability, right? Fundraising লাগবে নাকি? শুনেন, আপনার একটা ভালো কোম্পানি থাকলে, ক্যাশ ফ্লো থাকলে, fundraising maybe is not necessary. It's not a big deal. Announcement হবে. That's not important. What is important is building a good company. Company একটা ভালো build করতে পারলে, that's the proof. Will you survive in 5 years? That's more important than having an announcement in the newspaper, right? Now, fundraising কেন হবে? If you have a really interesting product, but it's very expensive. কারণ আপনার initial cost is a lot, অথবা অনেক initial expenditure থাকে, অথবা it has the potential of being a 10x, a 100x. Then you want investors in, not necessarily just because of the money, but তার উপরে আপনি তাদের expertise use করতে পারেন, তাদের network use করতে পারেন. So for instance, Pathao had help from Gojek. ShopUp had help from Sequoia. These are relationship investments. So এমন জিনিস মনে রাখেন. And Oli Bhai, who is going to come up in a second, he's a really good example of somebody who is a brilliant tech team who can work for any company in Bangladesh and create a product যে সবাই use করতে পারে. And for him, growth is about sustainable cash flows and products that people are using day after day. And I think you'll talk about this in a bit. আমরা প্রোডাক্ট মার্কেট ফিটের অনেক কথা বলি, তার উপরে আরেকটা মোর ইম্পর্টেন্ট জিনিস আছে, ইনভেস্টর ফাউন্ডার ফিট। শুনেন, ইনভেস্টার্স টেকিং মানি এটা বিয়ের মতো, অনেক দিন তাদের সাথে কাজ করতে হবে। সো
অনেকদিন কাজ করলে ইউ হ্যাভ টু গেট along with them, রাইট? আপনি একজনের সাথে টাকা নিলে you don't get along, আরে 1 বছর 2 বছর অনেক প্রবলেম হবে। The good times are very good. তখন প্রবলেম হয়, তখন that's when it matters. Will they be there for you? Return expectations. That is very important কারণ অনেক মানুষ I want 20% return. That's okay. অনেক মানুষ হলো I want 5 times return in 3 years. That's also okay. কিন্তু তাদের সাথে বৈশা বুঝতে হবে এটা কি আমরা দুজন এগ্রি করি নাকি? And as I mentioned earlier, can they add value beyond money? So for instance, আপনি একটা healthcare company করলে, if somebody is a PhD and understands the healthcare system in Bangladesh, অনেক দাম। But if they're just curious and they want to invest, value তো থাকবে না। 3 type of investors. So foreign versus local. Now, একজন আমেরিকা অথবা সিঙ্গাপুর অথবা আমস্টারডাম থেকে এখানে বাংলাদেশে আসলে chances are they want a very high return কারণ তারা অনেক রিস্ক নিতেছে। So whatever business you have, it has to guarantee or not guarantee but offer a very high return in order for that to happen. Now local investor, একটা প্রবলেম আছে বাংলাদেশে, আমরা লোকাল টাকা দিব না। আরে কি বলেন, অনেক টাকা আছে বাংলাদেশে ভাই, অনেক টাকা আছে। You just have to find the right investors. And I think later on we'll talk about Bangladesh Angels. Jawad is here. He is your guy to actually talk about who in Bangladesh and Bengalis abroad are interested in companies. 2, family and friends versus professionals and angel investors. Now, I'm able to say, family and friends is easy to take money from, কিন্তু problem হয় কারণ you don't want to disappoint your friends and family, right? আমি এটা দেখছি ওভার অ্যান্ড ওভার, একটা প্রবলেম হয় যে আমার ফ্রেন্ডের থেকে টাকা নিলে আমার স্ট্রেস আরও অনেক বেশি কারণ ভাবতেছি আমি ফ্রেন্ডে ডিসঅ্যাপয়েন্ট করবো না। সো আপনারা রিস্ক নেবেন না, রিস্ক না নিতে পারলে কোম্পানি তো আরও সাকসেসফুল মেবি হবে না, সেইটা মনে রাখি। থার্ড, আগে যা বললাম রিস্ক ভার্সেস রিওয়ার্ড, ডিফারেন্ট ইনভেস্টরের ডিফারেন্ট রিস্ক অ্যাপেটাইট আছে। সাম পিপল ওয়ান্ট 30% রিটার্ন, সাম পিপল ওয়ান্ট 3000% রিটার্ন। অ্যাডিশনাল কয়েকটা টিপ, সময় দেন। আপনার কালকে টাকা লাগলে ইটস টু লেট, 6 মাস মিনিমাম। অনেক সময় মনে হয় কিন্তু আপনি সময় থাকলে ইউ ক্যান দেন সে হে আমার বিজনেসটা ভালো হইতেছে, আমার টার্মগুলি এমন। আপনার কালকে টাকা লাগলে দে আর গোনা বি লাইক আই ওয়ান্ট 50% অফ ইউর কোম্পানি এন্ড ইটস ওয়ার্থ 0। কোনো নেগোশিয়েটিং লেভারেজ থাকবে না। দ্বিতীয়, প্রফেশনালি ডিজাইন পিচ টেক। আমরা অনেক পিচ টেক পাই এখানে ভাই, অনেকগুলি মানে স্কুলের প্রজেক্টের মতো লাগে। এগুলি কেন আমরা টাকা দেব? একজনের দেন, ভালো একটা পিচ টেক বানান, ম্যাট্রিক টেকটি সব থাকবে, and then we will be able to gauge, hey, তারা পিচ টেকটা প্রফেশনাল থাকলে তাদের জবও প্রফেশনাল, তাদের কোম্পানিও প্রফেশনাল। আপনাদের পিচ টেক reflects how good your company is quite often. Build a list of potential investors. 10, 20, 30 investor list থাকা you then বলেন ওকে আমারে 2 মাস দিব, 2 মাসে সব ইনভেস্টরের সাথে কথা বলবো, বেস্ট অফার যে দেয় তাদের থেকে টাকা নিতে পারবো। কারণ সময় ম্যাটার্স, রাইট? The sooner you take the money and you start building, the sooner you have a company that is growing. Fourth, when possible, get warm introductions. ইনভেস্টারদের তো অনেক ফান্ডার আসে বলতেছে টাকা দেন টাকা দেন টাকা দেন, কিন্তু ফর এক্সাম্পল ফাহিম অথবা আইমান আমার ইমেল করে বলে এই ছেলেটা আমি অনেক ভালো চিনি, তারা একটু দেখেন। I will meet him for coffee for 30 minutes because Ayman told me, right? That is a relationship because I trust him. Send emails or messages with a clear ask. Hello, Baya. That is 70% of my messages. Kemon aছেন Baya? Elias wrote a very good article on how to actually send a message or an email. অত লম্বা হইতে হবে না, ছোট রাখতে পারেন। ভাই আইমান ভাই আমারে বলছে আপনাদের সাথে কথা বলতে,
আমার একটা কোম্পানি আছে, এইটা কোম্পানি করে, আমি এইটা রেজ করতেছি। আপনার সাথে 10 মিনিট কথা বলতে পারবো? ইজি। ফলো আপ কনসিস্টেন্টলি। একবার মেসেজ করবেন, দুইবার মেসেজ করবেন। Until you get a no from an investor, keep messaging. I know that's horrible advice for me, but very important. না বললে না হয় না। Most importantly, do not exaggerate. বাংলাদেশের আমাদের স্টার্টআপ কমিটি অনেক স্মল, পৃথিবী অনেক স্মল এখানে। আমি একজনকে মেসেজ করে বলতে পারি, সে কি সত্যি এটা করতেছে নাকি, বলতেছে আপনাদের সাথে পার্টনারশিপ হইতেছে, সত্যি নাকি? We can confirm all these things. So do not exaggerate. Now, 2 final thoughts. আমাদের একটা obsession আছে বাংলাদেশে ভ্যালুয়েশনের উপরে। Valuation does not matter. You can be valued at $1 billion and be worth 0 because the company doesn't have a business. You could be worth $2 million and end up being worth $1 billion in the future because you have built a business. Early on, what you care about is a real company and real investors যে আপনাদের সাথে পার্টনার হবে। Second, greedy হবেন না। You also don't want to give up too much of your company. আপনাদের কোম্পানি একজন আইসা বলবে give me 70%, না, আপনাদের কোম্পানি এটা। You are the one who's going to be working 12 hours a day, 10 hours a day to build a company. Why are you going to give somebody 70% on day one? So yeah, these are my high-level thoughts. We're going to have an awesome session here. If you want to learn more, আমাদের একটা startup knowledge hub আছে। Bapi created this amazing thing called Hype Link. You can go to hype.link/startups and learn all about it. Thank you. থ্যাংক ইউ রাহাত, ডোন্ট গো। আমরা আমাদের ইয়ে দেওয়া প্লিজ কাম অ্যান্ড সিট। আমাদের সেশনটা শুরু করে দিই, বাট রাহাত, আই উইশ যে 10 বছর আগে এই সেট আপ কনফারেন্সটা হতো, তাহলে আমার অনেক সুবিধা হইতো। এনিওয়ে, আই উড লাইক টু ইনভাইট আওয়ার গেস্ট। উই হ্যাভ ফাহিম আহমেদ ফ্রম পাঠাও, দেন উই হ্যাভ মোহাম্মদ অলি আহমেদ, অলি ভাই ফ্রম ইন্টেলেকচুয়াল মেশিন। We have Salman Hossain Beg from 10 Minute School, and we have Ahmed Zawad Yusuf from Bangladesh Angel Network. Thank you. So, এই পাশে যদি নাইস। সো আমাদের অ্যাকচুয়ালি ফায়ার ফাইটিং রাউন্ড চলতে থাকবে বিকজ উই ওয়ান্ট টু আনসার মোর কোশ্চেন্স। সো লেটস স্টার্ট ফ্রম জাওয়াদ, হাউ লং ইউ আর ওয়ার্কিং উইথ ব্যান্ড? কতদিন হলো? মাইক, এখানে মাইক আছে। হ্যাঁ, It's been 3 years, 3 বছর হচ্ছে আমার। তিন বছর। কতগুলো স্টার্টআপ নিয়ে কাজ করা হয়েছে ব্যান্ড থেকে? সো এখন টোটাল আমাদের 43টা ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে, অ্যান্ড ফিউ মোর আর ইন দ্য পাইপলাইন আর কি এই বছর। আর কতজন ইনভেস্টর ব্যানে আছে? সো ফার সো আমাদের এখন যেরকম আমাদের ইটস এ সিন্ডিকেট, ইটস এ কমিউনিটি, রাইট? সো আমরা কিন্তু জাস্ট টু বি ক্লিয়ার, উই আর নট আ ফান্ড ম্যানেজার, রাইট? সো ইটস এ কমিউনিটি অফ মেম্বার্স হু আর ইনভেস্টার্স লুকিং ইনটু স্টার্টআপস, ব্যবসা, রাইট? সো আমাদের এখন 400+ মেম্বার্স ছিল, যেখান থেকে 250 জন অ্যাক্টিভ মেম্বার্স ইন দ্য লাস্ট 1 ইয়ার ইনভেস্ট করেছে বা লাস্ট 5 কোয়ার্টার্সে ইনভেস্ট করছে, রাইট? আর আমাদের মেম্বারশিপে এখনও আছে। সো এভাবে যদি জিজ্ঞেস করি, কিভাবে আপনারা ম্যাচ মেকিং করেন এই ফাউন্ডারগুলোর সাথে, এই স্টার্টআপগুলোর সাথে আপনাদের এঞ্জেলের, এবং আপনার কি টিপস আমাদের যারা ফাউন্ডার আছে এই, এবং একটু সেটাও বলবেন যে এঞ্জেলরা আছে তারা কি বাংলাদেশি না তারা দেশের বাইরে? সো এঞ্জেলসরা হচ্ছে 50% বাংলাদেশ, মানে 90% আর বাংলাদেশিস, রাইট? আইদার দে আর নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিস অথবা লোকাল বাংলাদেশিস, রাইট? সো ইন টার্মস অফ আমাদের যে টোটাল মেম্বারশিপ বেস আছে, উই আর ইন নাও ইন 32 different countries, represented through the members, right? And
locally another 50%. So overall, we are seeing like appetite টা কিন্তু দোনো সাইডে আছে। আমাদের একটু আগে যে কনভারসেশনটা হলো about growth and growth versus profitability, right? Just you have to make sure your expectations are cleared out and what you want and how you sort of want to get out there and present your company is what the investors are looking out for. They want transparency, right? যদি আপনি একটা ব্যবসা করতে চান তাহলে ব্যবসার জন্য কিন্তু একটাই মেইন প্রিন্সিপল, ইট হ্যাজ টু বি আ গোয়িং কনসার্ন। কেউ কিন্তু এক্সিট করতে চায় না, শুরুতে কিন্তু ছোট একটু ক্যাপিটাল দিয়ে দে উইল ওয়ান্ট টু কন্টিনিউসলি ফোকাস অন বটম লাইন প্রফিটস, রাইট? অ্যান্ড এটা কিন্তু রং না। অ্যান্ড ইনভেস্টার্স কিন্তু বাংলাদেশে ওরকম ট্রেডিশনাল ব্যাকগ্রাউন্ড থেকেও আছে যারা দে ওয়ান্ট টু ইনভেস্ট ইন টু বিজনেসেস, রাইট? সো এগেন আপনারা চুজ করতে হবে। আপনারা যদি টেকনোলজি কোম্পানি হতে চান ওর প্রোডাক্টে ফোকাস করতে চান অ্যান্ড ইউ ওয়ান্ট গো, অ্যান্ড এখানের মধ্যে কিন্তু যুক্তিও আছে, ইউ হ্যাভ টু ফোকাস অন নট অনলি মানে স্কেলিং বাংলাদেশে বাট রিজনেও অ্যাজ ওয়েল, ফর উইচ রাহাত ভাইয়ের মতন মানুষ যারা ভিসি অর ইন্টারন্যাশনালি যারা ক্যাপিটাল প্রোভাইডার্সরা আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ আছে, দে আর লুকিং ইন টু বাংলাদেশ উইথ দেয়ার এক্সপোজার, রাইট? সো আমাদেরকে এটা বুঝতে হবে যে ইফ ইউ ওয়ান্ট টু ট্যাপ ইন টু দোজ ক্যাপিটাল অর দোজ নেটওয়ার্ক, ক্লিয়ার থাকতে হবে আর্লি অন যে আমরা কি ব্যবসা করতে চাই নাকি আমরা স্টার্ট আপ ওর একটা টেকনোলজি কোম্পানি, একটা প্রোডাক্ট যেটা বাংলাদেশে না পুরো রিজন উইন করতে পারবে একটা পার্টিকুলার ক্যাটাগরিতে, ওটা বানাতে চাই। ওয়ান্ডারফুল। সালমান, আমি সালমানকে চিনি আজকে প্রায় 10-15 বছর হয়ে গেছে অ্যান্ড ওয়ান্ডারফুল কেরিয়ার, অনেকগুলো কর্পোরেটের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট তৈরি করেছে, অনেকগুলো স্টার্টআপ তৈরি করেছে। সো সালমান, I think you are the right person to ask যে কখন আমরা এই স্টার্টআপটা ফান্ড রেজিংয়ের জন্য তৈরি হচ্ছি, হোয়াট ইজ দ্য রাইট টাইম? আই থিঙ্ক এর আগের সেশনগুলোতে অলরেডি একটা ভালো টপিক ডিসকাশন হয়ে গিয়েছে। সো আই থিঙ্ক আমার কাছে যেটা মনে হয়, ফার্স্ট অফ অল উই নিড টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর সাম অফ দ্য একদম আর্লি ইন্ডিকেটর যে একটা স্টার্টআপ যে টাকা রেজ করবে বা ফান্ডিং রেজ করবে কেন করবে। আই থিঙ্ক দ্যাট পারপাসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আমি কি একটা শর্ট টার্ম কোনো একটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি বা কোনো একটা ইন্ডিকেটর হিট করতে পেরেছি, আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি, আমি যে সার্ভিসটা প্রোভাইড করছি, ডাজ দিস রিয়েলি হ্যাভ আ প্রোডাক্ট মার্কেট ফিট? এবং প্রোডাক্ট মার্কেট ফিটটা অনেকে মুখে বলে যে আমার প্রোডাক্ট মার্কেট ফিট আছে, বাট দিস ইজ হোয়াট উই থিঙ্ক অ্যাজ ফাউন্ডার্স উই হ্যাভ প্রোডাক্ট মার্কেট ফিট। এবং এই সময় আমরা অনেক সময় ফাউন্ডার একটা মিস্টেক করি যে উই থিঙ্ক দ্যাট উই হ্যাভ আ প্রোডাক্ট মার্কেট ফিট বাট উই ডোন্ট হ্যাভ আ প্রোডাক্ট মার্কেট ফিট। অ্যান্ড দ্যাটস ওয়াই মোস্ট স্টার্টআপস ইভেন আফটার রেজিং রাউন্ডস ওরা জানে না এক্স্যাক্টলি যে পরবর্তীতে কী করবে সেই টাকা দিয়ে, এবং দে এন্ড আপ বার্নিং দ্য কোম্পানি। ওয়ান্ডারফুল। একটা সিক্রেট কোশ্চেনের উত্তর যদি আমাদেরকে দিয়ে দেন, আমরা যদি শিখে যাই, 10 মিনিট স্কুলে আপনারা একটা ভালো ফান্ড রেজ করছেন, সিকিউ আসছে, অনেকে আসছে, হোয়াট দ্য সিক্রেট এক লাইনে যদি বলেন? I think in short, আমাদের we have a very 3 pillars. One is an obsession for customer love. So আমাদের টেনিস স্কুল আমরা শুধু এমনি লার্জেস্ট এডটেক হয়েছি বিকজ এভরি সিঙ্গেল ডে মিলিয়ন্স অফ ইউজার্স আর গেটিং অ্যাকচুয়াল আউটকাম আমাদের সাথে পড়াশোনা করে। সো ইফ ইউ ডিডন্ট হ্যাভ দ্য রাইট NPS score which is more than 50, if you didn't have the great teacher rating which is 4.7 out of 5, if you didn't have users loving the outcome, আমার সাথে পড়াশোনা করে ওদের জীবনে যে ইম্প্রুভমেন্টটা দরকার সেটা না পেতো, ওরা আমার সাথে ফেরত আসতো না। সো দ্যাটস প্রবাবলি দ্য সিক্রেট সোর্স। অসাধারণ, অসাধারণ। আমি একটু ফাহিম ভাইয়ের কাছে চলে যাই। ফাহিম ভাই, আপনি কি, আমি আসল কোশ্চেন করার আগে যেই কোশ্চেনটা করতে চাই, পাঠাও বাংলাদেশের আমার কাছে মনে হয় যতজন স্টার্টআপে কাজ করে সবার কাছে একটা বিশাল নাম, এবং পাঠাও সবাই সাকসেসফুলি একটা বড় ফান্ড রেজ করতে পারছে, যেটা কিনা সবাই কথা বলেছে। এইটার পিছনে সাকসেসটা কী ছিল? এটার পিছনে একটা বড় সাকসেস ছিল হলো টাইম। আমাদের গত 10 বছরে যে স্টার্টআপ ইকোসিস্টেম গ্রো করেছে, দ্যাট ভেরি ক্লোজলি কানেক্টস উইথ আমাদের ইকোনমিক গ্রোথ, আমাদের ডিজিটাল পেনেট্রেশন অ্যান্ড দ্য মোমেন্ট ইন টাইম ইন টার্মস অফ আমাদের কখন এখানে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল আসা শুরু করলো। বাট তার থেকেও বড় ইম্পর্টেন্স হলো আমাদের গত 2-3 বছরে আমরা যে ট্রান্সফরমেশনটা করতে পেরেছি। আমাদের আগের ডিবেটটা ছিল হলো ফ্রম গ্রোথ টু প্রফিটেবিলিটি, অ্যান্ড দেয়ার ওয়াজ আ টাইম ফর ফোকাসিং অন দ্যাট টপ লাইন গ্রোথ। সেই জায়গাটাতে যদি আমরা না আসতে পারতাম, ইফ উই হ্যাডন্ট লঞ্চ at the time that we launched, and if we hadn't raised the amount of capital that we had raised যখন আমরা রেজ করেছিলাম, তাহলে হয়তো আমাদের পরের স্টেপ অফ দ্য ট্রান্সফরমেশন আসাটা সম্ভব হতো না। এবং পরের ট্রান্সফরমেশনটা ছিল ওয়াজ টুয়ার্ডস প্রফিটেবিলিটি। তো আমরা অ্যাজ অফ লাস্ট ইয়ার উই আর নাও প্রফিটেবল, উই আর ক্যাশ ফ্লো পজিটিভ।
আমরা Wow. 3টা সেগমেন্টে কাজ করি, রাইড হেলিং, ফুড ডেলিভারি অ্যান্ড ই কমার্স লজিস্টিক্স। আমরা এখানে রাইড হেলিং এর কথা বলেছি। উই আর অ্যাকচুয়ালি probably one of the very few, if not only company in the world that is both EBITDA positive and cash flow positive in ride hailing. We're the only company in food delivery which is cash flow positive. একটা হাততালি হতেই পারে, মাশাআল্লাহ। তো এই জার্নিটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু মেক দ্য ট্রানজিশন ফ্রম গ্রোথ টুয়ার্ডস প্রফিটেবিলিটি। সো এর আগের ডিবেটে একটা প্রশ্ন করা হয়েছিল, ইজ ইট গ্রোথ অর প্রফিটেবিলিটি, অ্যান্ড দি অ্যান্সার, দেয়ার ইজ অনলি ওয়ান রাইট অ্যান্সার, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ ইয়েস। দুটাই ইম্পর্টেন্ট। মাশাআল্লাহ। আমি আপনার কাছে আবার একটু পরে আসতেছি, আমি একটু অলি ভাইয়ের কাছে ঘুরে আসি। অলি ভাই, আমরা যারা কেরিয়ার থেকে আসছি, অনেক ইয়াং ফাউন্ডাররা বলে যে আপনারা অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ নিচ্ছেন, যে আপনারা স্কিল লোক, অনেক দিন কেরিয়ার করে আসছেন, তার জন্য আপনার মানুষজনকে পটায় ফেলেন। হ্যাঁ, আপনার সিক্রেট কি? ইন্টেলেকচুয়াল মেশিন যে ফান্ড রেজ করছে, এখানে আপনার সিক্রেট কি? আপনি কি এক্সট্রা বেনিফিট পাইছেন আপনার কেরিয়ার থেকে আসার কারণে? ওরকম বলবো না ভাইয়া, আমি বলবো যে ইন্টেলিজেন্ট মেশিনস, ওই যে প্রোডাক্ট মার্কেট ফিটনেস যেটা সবাই আমরা বলছি, আসলে দিন শেষে ইনভেস্টার্স যারা, একটু আগে যাওয়াদও যেটা বলছিলেন যে ট্র্যাডিশনাল স্পেস থেকে অনেক আসে, রাহাত ভাইও শেয়ার করলেন, সবারই তো দিন শেষে অবজেক্টিভ থাকে, উনি তো কেউ তো এনজিওতে ইনভেস্ট করছে না, সবাই তো একটা এন্ড গোল নিয়ে ইনভেস্ট করছে। আমরা আদনান ভাই যখন শুরু করেছিলাম এই এআই অ্যান্ড ডেটা সায়েন্স বা এই ফ্রন্টিয়ার টেকনোলজিতে, তখন আসলে খুব বেশি অ্যাভেলেবল স্কোপই ছিল না। সো আমাদের ফাইন ভাইয়ের মতো আমরা একটা আনন্দ নিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ আমরাও ক্যাশ ফ্লো পজিটিভ অ্যান্ড ইবিটা পজিটিভ। তো আমরাও যেটা হচ্ছে যে আমাদের সবগুলো ক্লায়েন্ট টিল ডেট নিজে থেকে এসছেন, দেশের বাইরে থেকে। সো ইনভেস্টররাও আসলে আমাদেরকে নিজে থেকেই খুঁজে নিয়েছেন। উইভ বিন আ বিট লাকি রাহাত ভাই, সোফার আমরা যতটুকুই ফান্ড রেজ করেছি, আমাদের টিল ডেট উই ডোন্ট হ্যাভ আ পিচ টেক, বাট আই ডু রিয়েলাইজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট যে আসলে এই প্রফেশনালিজমের ব্যাপারটা আমাদের যেটা হচ্ছে যে ব্যস্ততার কারণে আমরা আসলে কখনো ওইদিকে মনোযোগী দিতে পারিনি। সো যখনই হাসান ভাই, সামি ভাইরা স্টার্ট আপ বাংলাদেশ থেকে এসছেন, অথবা আইডিএলসি থেকে জাভেদ ভাই, মুস্তাফিজ ভাই এসছেন, আমরা বলছি লুক, আমাদের কোনো পিচ ডেক নাই, আমাদের এন্টায়ার বুকটা ট্রান্সপারেন্ট, প্লিজ কাম অ্যান্ড সি অ্যান্ড ভিজিট। আমাদের সাথে ওনারা অফিস করেছেন আইডিএলসি প্রথমে প্রায় 2 মাস, এভরি সিঙ্গেল মেইল অলমোস্ট ওনারা ক্লায়েন্টসদের সাথে সাথে মিট করেছেন। সো ওনারা যখন দেখেছেন যে অ্যাকচুয়ালি ক্লায়েন্টসরা এইটা খুব ভ্যালু করছে, ওনারা এটা চান, that covered it for us. We were, perhaps, I would say we were very lucky, Dan Bhai. In this particular case, I would say the professional experience শুধু আমাকে ওইটুকু হেল্প করেছে, মেবি ক্রেডিবিলিটির পার্টটাতে, বাট দ্য মার্কেট স্পোক ফর ইটসেলফ। ওয়ান্ডারফুল, তাহলে আর কোনো বায়াসনেস ছিল না। পারফেক্ট। রাহাত, মানে রাহাত যে এত ভালো বাংলা বলতে পারে এটা আমি আগে জানতাম না। So, এখন থেকে রাহাতের সাথে বাংলায় কথা বলবো। হ্যাঁ, রাহাতের জন্য একটা বড় হাততালি। হ্যাঁ, সো হাউ লং ইউ আর, মানে বাংলাদেশে কতদিন ধরে এই স্টার্টআপ ইকোসিস্টেমে কাজ করা হচ্ছে? কয় বছর হলো? এখন মার্চে 3 বছর হবে। ওয়াও, কংগ্রাচুলেশন। সো And I'm here for a long time. ইনশাআল্লাহ। I'm not leaving. একটা স্টার্টআপকে, একটা রাইট স্টার্টআপকে ইনভেস্ট করার জন্য খুঁজে পেতে কতগুলো স্টার্টআপ দেখতে হয়? Oh my God. আমাদের probably weekly 10টা 15টা ডেক পাই। ইজি ফিল্টার করতে হয়। আমাদের টিমে কয়েকজন আছে, প্রত্যেক ডেক দেখে, ইন্টারেস্ট থাকলে তারা একটা কল নেয়, তারপরে এই ফিল্টার পাস করলে আমার কাছে আসে, আমি পাস করলে আমার পার্টনার নিউ ইয়র্কে যায়, তারপরে প্রসেসটা রিয়েলি স্টার্ট হয়। So yeah, এটা আমরা 8টা কোম্পানি ইনভেস্ট করছি, deployed about almost $10 million in the last 3 years, and with our co-investors, I think we've now deployed almost $30 million in Bangladesh in the last 3 years. And এটা hopefully just the beginning, and we will continue to do a lot more. I hope there are at least 5 founders here that we will fund in the next 5 years, Wow. if not more. রাহাত, একটা কুইক কোশ্চেন টু ইউ। যারা একদম প্রথমেই রিজেক্ট হয়ে যায়, ইউ হ্যাভ সেড যে একটা ইনিশিয়াল টিম আছে যারা স্ক্রিনিং করে, একদম প্রথম রাউন্ডেই সাবমিট করার সাথে সাথে রিজেক্ট হয়ে যায়, ওদের জন্য হোয়াট উইল বি ইউর 3 অ্যাডভাইস, কুইক 3 অ্যাডভাইস? আমরা যখন আমাদের ইষ্টি আমার টিম থেকে ইউজুয়ালি এটা করে, সে অ্যাকচুয়ালি ডাইরেক্ট ফিডব্যাক দেয়, ভেরি ক্লিয়ার ফিডব্যাক দেয় যে হ্যাঁ, দিস ইজ ইন্টারেস্টিং আইডিয়া, কিন্তু এটা করলে আর একটু মোর ইনভেস্টেবল হয়। So we try our best to give constructive feedback. Even companies যে আমরা ইনভেস্ট করছি, so you know Chico for instance, শাহিরের প্রথম মিট করছিলাম January of 2020, আমরা ইনভেস্ট করি নাই July 2021 পর্যন্ত।
কারণ আমরা তার সাথে ট্র্যাক করছি ইনিশিয়ালি এটা হবে না, এটা অনেক টাফ, এডুকেশন ইজ ভেরি টাফ অ্যাজ সামওয়ান এন্ড আই ওয়ান্ট নো ভেরি টাফ স্পেস, রাইট? সো এটা ট্র্যাক করছি, ট্র্যাক করে তাদের কয়েকটা সাকসেস দেখছি, ট্র্যাকশন ইমপ্রুভ হয়েছে, দেন উইর লাইক ওকে ইউ নো হোয়াট, নাও ইট মেক্স সেন্স। সো এই জন্য বলতেছি কমিউনিকেট, build a relationship. And second thing is, in America, one of the funniest things is a second-time founder who has failed previously has a better chance of getting funded কারণ তারা জানে কি মিস্টেক না করতে হবে। ওয়াও, সো ওয়ান্ডারফুল, জমে যাচ্ছে। জাওয়াদ, একটা কোশ্চেন, যে একটা এন্টারপ্রেনার যখন আজকে ফার্স্ট স্টার্টআপটা ওপেন করবে, তার কি জিনিস মাথায় রেখে স্টার্টআপটা শুরু করা উচিত যেটাতে ফান্ড রেজিংয়ের চেয়ে বাধা পাবে না? সো অ্যাগেন ইট কামস ডাউন টু দ্য পারপাস, রাইট? যে শুরুতে যে ভিশনটা দরকার এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের কিন্তু ফাউন্ডার্সরা ভুলে যায় যে লুকিং অ্যাট ভিসি ল্যান্ডস্কেপে ফান্ড রেজিং অ্যানাউন্সমেন্ট, এটা দেখে যে মানে স্টার্ট আপ করতে হবে, দ্যাটস নট আ গুড মোটিভেশন। সো যখনই শুরু করবেন আপনাদের তিনটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। ইউ নিড টু মেক শিওর, আমাদের ফার্স্ট জিনিস যেটা ইভেন মাসুর ভাই বলছিলেন এই আগের সেশনে, যে একটা ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করছেন নাকি না, রাইট? যে আপনাদের প্রবলেমটা কি ম্যান্ডেটরি নাকি না, হ্যাঁ, এটা কি গ্রো করছে এভরিডে, এটা কি একটা বড় পপুলেশনের জন্য ফিল করা হচ্ছে, অ্যান্ড এটা কি অ্যাকচুয়ালি চেঞ্জ করছে কিছু ইন দ্য ভ্যালু চেন, যেভাবে মানুষ অ্যাকচুয়ালি কাজ করে, রাইট? যখন পাঠাও এসেছিল, রাইট, ইটস এ ভেরি গুড এক্সাম্পল। আমি কিন্তু বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিতে আমার 10 থেকে 20 মিনিট লেগে যেত। উড ইট বি আ সিএনজি অর আ ক্যাব, আই ডোন্ট নো, রাইট? আমি কিন্তু টাইমও ওয়েস্ট করছিলাম, রাইট? বাট পাঠাও আসার পরে বা উবার আসার পরে আই ক্যান ইজিলি অর্ডার ইট অন আ অ্যাপ, রাইট? অ্যান্ড এই মোবিলিটির প্রবলেমটা কিন্তু অনেক মানুষ ফেস করে থাকে এভরিডে। সো তাই জন্য এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা পপুলার অ্যাপ ইন বাংলাদেশ, রাইট? সো আপনারা যখনই শুরু করবেন, থিঙ্ক অ্যাবাউট দ্য প্রবলেম আপনারা যেটা শুরু করতে যাচ্ছেন অ্যান্ড সলভ করতে যাচ্ছেন, রাইট? সেকেন্ডলি, কত বড় মার্কেটটা কি ইজ ইট জাস্ট গোনা বি ফর ইফ ইউ আর SME, মোস্ট প্রবাবলি একটা পার্টিকুলার জিওগ্রাফির বাইরে আপনারা যেতে পারবেন না, রাইট? বিকজ ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনাদের এক্সপেকটেশনস আর অ্যালাইন। কারণ একটা SME গ্রো করে কিন্তু খুব স্টেডিলি, ইট হ্যাজ নো ডিসরাপশন, যেটা ওভারনাইট একটা ইউজারের থেকে বা একটা সেলস থেকে 1000, 10,000, 1 লাখ সেলসে চলে যেতে পারে, রাইট? আপনি যদি চিন্তা করে থাকেন ChatGPT ভার্সেস প্রাণ, রাইট? প্রাণ কিন্তু যখন শুরু করেছে ওয়াজ ভেরি স্মল অ্যান্ড ভেরি কয়েকটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে এসেছিল, রাইট? কিন্তু লুক অ্যাট ChatGPT, ইটস বেসিক্যালি টেকিং ওভার পুরা দুনিয়া, রাইট? সো যখনই মানে আপনারা মানে মার্কেটটা চিন্তা করবেন অ্যাজ আ SME, বি রিয়েলিস্টিক, কারণ আপনারা কিন্তু একটা স্পেসিফাইড বাউন্ডারির মধ্যেই থাকবেন, বাট স্টার্টআপের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক বড় হয়ে যেতে পারে, রাইট? অ্যান্ড লাস্টলি আই থিঙ্ক যখনই মানে আমরা একটা কোম্পানি দেখি, ইট মাস্ট বি মেনশন যে টিমটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যারা রান করছে, এটা সবাই বলে আমাদের ইকোসিস্টেমে যে ওদের ডোমেইন এক্সপার্টিস থাকা দরকার। এর আগে যে ক্রেডিবিলিটিটা ছিল ওটা এই নতুন প্ল্যাটফর্মে নিয়ে আসা, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? এটাও ইনভেস্টাররা দেখে। অ্যান্ড কত তাড়াতাড়ি যারা যেই রিয়েলিস্টিক প্ল্যানসগুলো দিচ্ছে, এগুলো কি অ্যাকচুয়ালি অ্যাচিভেবল নাকি না, এই টিমটার উপরেই নির্ভর করে, রাইট? সো আপনারা যখনই একটা টিম ফর্ম করবেন, ইট ইজ লাইক এ রিলেশনশিপ অ্যাগেন, রাইট? ইটস লাইক এ ম্যারেজ। সো ইউ নিড টু মেক শিওর যে আপনাদের কমপ্লিমেন্টারি স্কিল সেটস আছে অ্যান্ড সবাই কিন্তু একটা পার্টিকুলার প্রবলেম সলভ করছে within the value chain of the entire company, right? So I think those are the three most elements. Wonderful. Can I just add, Please. একটা ভালো একটা পয়েন্ট বলতে, সেটা হচ্ছে কি যে টিমের স্ট্রাকচারটা। আমাদের বাংলাদেশ অ্যাজ ইকোনমি, আমরা অনেক ইয়াং একটা ইকোনমি, এবং আমাদের যারা গ্র্যাজুয়েটস যারা আছে তাদেরও কোনো রকম যদি প্রায়র এক্সপিরিয়েন্স না থাকে, প্রায়র চাকরি করে না থাকে, এবং তারা যদি সবাই একটা ফাউন্ডিং টিম তৈরি করে যেখানে যে সবাই হচ্ছে কি কোনো চাকরি করেনি কিংবা প্রায়র এক্সপিরিয়েন্স নেই, তাদের জন্য এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। না তারা পারবে কনভিন্স করতে ফান্ড রেজ করার সময় যে আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের ট্র্যাক রেকর্ড আছে, না তারা নিজেরাও অনেক কম সময়ে অনেকগুলো প্রবলেম আর্লি স্টেজে সলভ করতে পারবে। সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাজ অ্যান ইকোনমি, যেহেতু আমরা অনেক ইয়াং, ইটস ইম্পর্টেন্ট টু পার্টনার উইথ পিপল আর্লি স্টেজ। আমাদের ইউনিভার্সিটির বড় ভাই হতে পারে, আমি কোনো একটা কাজ করতে গিয়ে বা ইন্টার্নশিপ করতে গিয়ে একটা বড় একটা কর্পোরেটে কিংবা একটা বিদেশে আছে একটা ভাইয়ের সাথে করতে পারে। আমাদের একটা বড় ডায়াসপোরা গ্রুপ আছে বাংলাদেশের, যারা এখন পর্যন্ত দেশে ফিরছে না। আমার কাছে মনে হয় যে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যেগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, ডায়াসপোরা থেকে সবাই দেশে ফেরত এসে লোকাল যারা ফাউন্ডার্সের সাথে জয়েন করে তারা একটা ব্যবসা তৈরি করছে। কিন্তু আমাদের যখনই তখন এই ইকুয়েশনটা দেখছে ইন্ডিয়াতে, পাকিস্তানে, তখন কিন্তু ইজিলি
investors are convinced that there is a visionary founder, local founder, যে লোকাল মার্কেটে ভালো বুঝে, অ্যান্ড then paired with a co-founder যে হয়তো একটা বাইরে থেকে কাজ করে এসছে, কর্পোরেটে কাজ করে এসছে, প্রিভিয়াস একটা ফাউন্ডার ছিল, সো তখন দিস বিকামস মাচ মোর ইজিয়ার টু রেজ ফান্ডিং। সো আই উইল হাইলি রেকমেন্ড যে টু ফোকাস অন দ্য টিম অন দ্যাট সাইড অ্যাজ ওয়েল। ওয়ান্ডারফুল। একটা কুইক কোশ্চেন আছে। সো আমরা যারা ফান্ড রেজ করি, অনেক সময় আমরা যেখানে পাই সেখানে টাকা নেওয়ার ট্রাই করি। অ্যাকচুয়ালি কার থেকে এবং কোত্থেকে টাকা নেওয়াটা রাইট আর কোত্থেকে টাকা নেওয়াটা রাইট না, হাউ টু ডিফাইন? আমার মনে হয় না এটা কোনো রাইট রং অ্যান্সার আছে, বাট আই ক্যান টেল ইউ যে হোয়াট আর সাম অফ দ্য ইউর ভার্সন। সো আমার কাছে মনে হয় যে দেয়ার দুইটা স্টেজ অফ ফান্ড রেজিং। একটা হচ্ছে গিয়ে খুবই আর্লি স্টেজে, প্রি সিড সিড স্টেজ, একটা হচ্ছে গিয়ে লেটস সে সিরিজে অনওয়ার্ডস। প্রি স্টেজ সিড স্টেজটা আমার কাছে এখনও মনে হচ্ছে গিয়ে অলমোস্ট ডেটিং করার মতো। সো ইউ আর নট শিওর যে আমার সাথে যে টাকা দিচ্ছে ইজ দিস পার্সন দ্য লং টার্ম, বাট দ্য পার্সন অলসো নট শিওর, বিকজ যারা এঞ্জেল স্টেজে চেক লেখে তারা একটা না 100টা স্টার্ট আপে চেক লেখে, অ্যান্ড 5 of them probably will work. So in that phase, it's very important to understand, is this person really aligned with me as a person and my vision more than what can happen 3-4 বছর পর, because that's really far into the future. Because at that stage, it is more important যে আমি কালকের কাজটা ঠিক মতো করার জন্য এই মানুষটা আমাকে হেল্প করতে পারবে কিনা। অনেক সময় আমরা দেখি যে আর্লি স্টেজে এগেন ডেটিংয়ের মতো এসে হয়তো বলতে পারে যে তুমি করো, তোমাকে আমি 2 বছর পরে একটা বড় একটা কোম্পানির সাথে ইন্ট্রোডিউস করা একটা বড় অ্যাকাউন্ট এনে দিব, অথচ ওর প্রোডাক্টই নাই। সো হাউ উড ইউ ইভেন পিচ উইথ দ্যাট প্রোডাক্ট অ্যান্ড গেট দ্যাট এঞ্জেল ইনভেস্টার হু ক্যানট ইভেন ম্যাটেরিয়ালাইজ তার যে স্কিল সেটটা আছে। সো ফোকাস অন ওই মুহূর্তে আমার কি দরকার। একটা গুড এক্সাম্পল যদি দিয়ে শেষ করি, এটা সেটা হচ্ছে গিয়ে হেলথ টেক অনেক স্টার্ট আপ রিসেন্টলি বাংলাদেশে হচ্ছে, এবং হেলথ টেক জিনিসটা এমন একটা হচ্ছে কি যে ইউ নিড টু হ্যাভ প্রায়ার হেলথ ব্যাকগ্রাউন্ড, এটা ছাড়া ইটস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট, বাট পার্টনারদের মধ্যে কেউ, অ্যাডভাইজারদের মধ্যে কেউ আছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু সিক মানি ফ্রম সামওয়ান যে অ্যাকচুয়ালি এই পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা সে কোনো একটা সমস্যা ফেস করেছে। লেটস একটা মেন্টাল হেলথ নিয়ে একটা স্টার্ট আপ করছে, সো সামবডি উইদিন দ্য ইকোসিস্টেম, বাংলাদেশে অনেক এঞ্জেলস আছে, অর সামবডি হু মে হ্যাভ এর এক্সপিরিয়েন্স যে তাদের ফ্যামিলিতে কোনো মেন্টাল হেলথ নিয়ে কোনো প্রবলেম, সামবডি হু হ্যাজ ফেস দিস as a trauma in their previous life, so they know this problem needs to be solved. So those are more better choice of early stage investors than going for someone যে হয়তো আমাকে বুঝতেই পারবে না যে why am I solving the problem in the first place. পারফেক্ট। ফাইম ভাই, আমাদের দেশে আমরা কেন ফান্ড রেজিং এ চ্যালেঞ্জ ফেস করি ফাউন্ডাররা, আপনি যদি এখানে একটু ফোকাস করেন। তো আমাদের আগের সেশনে রাহাত খুব চমৎকার একটা প্রেজেন্টেশন দিয়েছে রিগার্ডিং দ্য ট্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ ফান্ড রেজিং, কী করে ফান্ড রেজ করা যায়, কী করে পিটফলসগুলো অ্যাভয়েড করা যায়। বাট আমি একটু স্টেপ ব্যাক নিয়ে একটু সামগ্রিক অর্থে দেখতে চাই। তো আমি দেখবো যে 3টা কারণে ফাউন্ডার্সরা এবং স্টার্টআপসরা ফান্ড রেজ করতে চ্যালেঞ্জেস ফেস করছে। নাম্বার 1 হলো ওভার এস্টিমেটিং দ্য অ্যাড্রেসেবল মার্কেট সাইজ। সো আমাদের একটা খুবই প্রিয় স্লাইড আছে যেটা দাদু শেয়ার করেছিল ওর প্রেজেন্টেশনে, সেটা হলো 170 মিলিয়ন পপুলেশন, ইন্টারনেট পেনিট্রেশন, জিডিপি পার ক্যাপিটা জিডিপি। In very, very rare cases is that the addressable market. খুব কম কোম্পানিজের ক্ষেত্রে, হয়তো কিছুটা পেমেন্টস কোম্পানির ক্ষেত্রে, হয়তো কিছুটা অফলাইন রিটেল কোম্পানির ক্ষেত্রে এই বড় মার্কেট সাইজটা প্রযোজ্য। কিন্তু রিয়ালিটি হলো যে আমাদের অ্যাকচুয়াল সেগমেন্ট অফ দ্য পপুলেশন যারা অ্যাকচুয়ালি কিনা অ্যাড্রেসেবল, আমাদের ইন্টারনেট পেনিট্রেশন ইজ অ্যাবাউট 30% অ্যাকর্ডিং টু our last census, আমাদের urbanization is 35%, আমাদের population below the age of 45 is 79%. So এই সব ফিল্টারগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখবো যে ওই মার্কেট সাইজটা is not 170 million, it's 15 to 20 million for the most part, for most companies. So এই মার্কেট সাইজটা ঠিক মতো অ্যাড্রেস না করলে যেটা হয় যে আমাদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বেড়ে যায়। তো একদিকে হয় যে আচ্ছা ইনভেস্টার্স এটা বিশ্বাস করে না যে ইনফ্যাক্ট মার্কেট সাইজটা এত বড়, এটা আমাদের বোঝাতে সমস্যা হয়। আর তারপরেও সবচেয়ে যে বড় সমস্যা হয়, আমরা যখন বিজনেসটা বিল্ড করার চেষ্টা করি আমরা একটা ওভার এস্টিমেটেড মার্কেট সাইজকে টার্গেট করে ওইটা গড়ে তোলার চেষ্টা করি। আর এই মিস্টেকটা ইজ নট জাস্ট টিপিক্যাল অফ স্টার্টআপস, এই ভুলটা কিন্তু আমরা অনেক বড় স্কেলের কোম্পানি, গ্লোবালি অপারেটিং কোম্পানি যারা বাংলাদেশে আসে তাদেরকেও এই ভুলটা আমরা করতে দেখি। তো এটা থেকে আমাদের একটু বিরত থাকা প্রথমত প্রয়োজন। দ্বিতীয় যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো not just the product market fit but also the product market and business model fit. So yes, আমরা সবাই একটা প্রবলেম সলভ করছি, স্টার্টআপরা প্রবলেম সলভ করছে, প্রত্যেকটা ব্যবসায়ী একটা প্রবলেম সলভ করছে, আর ওটার একটা সলিউশনও আমরা ডেলিভার করছি। কিন্তু সেই সলিউশনটা কি স্কেলেবল কিনা আর ক্যান ইট বি প্রফিটেবল অ্যাট স্কেল, এটা নির্ধারণ করা
এটা যাচাই করার কাজটা কিন্তু ইনভেস্টার্সরা ঠিকই করে। আর ওরা যদি এটা কনভিন্স না হয়ে থাকে সেখানে কিন্তু আমাদের ফান্ড রেজিংয়ে ঘাটতিটা হয়। আর এই সিচুয়েশনটা কিন্তু এই রিয়ালিটিটা কিন্তু বিশেষ করে গত 9 থেকে 12 মাসে আরও প্রকোপ হয়ে গেছে। আমাদের আগের সেশনে যেরকম ফাহিম মাসুর ভাই বলেছিলেন আমরা গত 14 বছর 13 বছর একটা পর্যায়ে দিয়ে গিয়েছি যেখানে ফ্লো অফ ক্যাপিটাল ইনটু দ্য ভিসি স্পেস হ্যাজ বিন অ্যাবান্ডেন্ট, সেটা চেঞ্জ হতে শুরু করেছে। তো এখন পিপল আর মাচ মোর ফোকাসড অন প্রফিটেবিলিটি। অ্যান্ড দেন ফাইনাল জিনিস যেটা আমি এটা বলবো হয়তো সবার জন্য কিছুটা অপ্রিয় হবে, যে আমরা we have to look at ourselves and ask the question, are we good enough? Are the founders good enough? And আমি নিজে বলবো, আমার নিজের জন্য বলবো যে I'm not. And I think that is true for the vast majority of people. And the solution for that is to find team members who are better than you. এটাতে কোনো লজ্জার কিছু নেই. Find people who share your vision but have complementary skill sets, who can bring in the diversity of experience and expertise. Don't get motivated by fame unless it helps you raise capital. Don't be motivated by raising capital unless it helps you build traction. Don't be motivated by building traction until it can help you build a business. And don't be motivated by building a business until it can be something that is profitable and enduring. So, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ওয়াও ওয়াও, অসাধারণ। অলি ভাই, আপনার জন্য একটা কঠিন কোশ্চেন আছে আমার কাছে। আমরা ফান্ড রেজ করতেছি, আমাদের অনেক কোশ্চেন কভার হয়ে গেছে। আমি চেষ্টা করেছি যাতে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো সবার মধ্যে যা আছে সেগুলো নিয়ে আসতে। আমরা প্রথমে কার কাছে যাব ফান্ড রেজ করতে? রাহাত কভার করেছে সব কিছু, বাট হোয়াটস ইউর থট? আমরা কি ফার্স্ট ইনভেস্টমেন্টে ভিসির কাছে যাব, না ফ্যামিলির কাছে যাব, না ফ্রেন্ডসের কাছে যাব? আপনার ওপিনিয়ন কি? আর এটা কোনো ফর্মুলা আছে কি না? থ্যাংক ইউ সো মাচ আদান ভাই। আমি এখানে সবাইকে একটু অনুরোধ করব, এটা কিন্তু খুব হাই স্টেক একটা ডিসিশন। হ্যাঁ, এই হাই স্টেক ডিসিশনে আমরা যেন এই যাই আমরা শুনছি এগুলোকে গাইডিং প্রিন্সিপালস হিসেবে নেই, এগুলোর কোনোটাই কিন্তু একটা ফর্মুলা হিসেবে না নেই, ওপেন থাকতে হবে। আমি একটু শপাপের আফিফের কথা বলবো। আমরা সবাই জানি আফিফ 2300 কোটি টাকার উপরে তুলেছে। পুরো বাংলাদেশ গত কয়েক বছরে যা তুলেছে, শপাপ একাই তার 58% তুলছে। আফিফ কিন্তু প্রচুর বই পড়ে এবং অনেক বই একাধিকবার পড়ে। ওর সাথে যখনই কথা হয় এবং প্রচুর মানুষজনের সাথে কথা বলে। সো প্লিজ ওপেন থেকেন। হ্যাঁ, কিছুদিন আগে সাইম আমাদের আইবিএর ছোটো ভাই এয়ারওয়ার্কের ফাউন্ডার একটা খুব সুন্দর লেখা দিয়েছে ওর ফান্ড রেজিংয়ের ইন্টেন্স এক জার্নি থেকে। বাট ওই লেখাটা আমার পরে মনে হয়েছে কেউ যদি আউট অফ কনটেক্সট এটাকে নেয়, ওটা খুব ডেঞ্জারাস অ্যাডভাইসে ভর্তি। মানে কোনোটাই না আউট অফ কনটেক্সট নেওয়া যাবে না। আমি যেমন একটু আগে বললাম যে উই আর ভেরি লাকি, আমাদের কোনো পিচ ডেকি লাগে নাই। আমাদের ওই লাক্সারিটা ছিল কারণ আমাদের কাছে ইনভেস্টর নিজে থেকে আসছেন। রাহাত ভাই যেটা বলছেন, আমি যদি নিজে থেকে অ্যাপ্রোচ করি সেটা তো ভাইয়া তোমাদের কাছে অ্যাপ্লিকেবল হবে না, রাইট? সো একটু কনটেক্সচুয়ালাইজ করতে হবে। কোনো ফর্মুলা আসলে আছে কি না। আমি জাস্ট দুইটা জিনিস বলবো আদনান ভাই। ওয়ান, যে আপনার আমাদের ওপেন থাকতে হবে। প্রচুর বিভিন্ন আজকে ফাহিম ভাইয়ের জন্য যেটা অ্যাপ্লিকেবল হয়েছে, অলির জন্য যেটা অ্যাপ্লিকেবল হয়েছে, আর আমার জন্য সেটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে। সেখানে হচ্ছে রিজিলিয়েন্স। রাহাত ভাই বললেন না যে ওয়ার্ম ইন্ট্রোডাকশন, অ্যান্ড আপনি ওয়ার্ম ইন্ট্রোডাকশন পাচ্ছেন না, কি করবেন? প্লিজ আমি একবার জাস্ট শেয়ার করার জন্য কামাল কাদির ভাইয়ের সাথে একটা মিটিং দরকার, আমার বিকাশ শেফ প্রজেক্টে খুবই দরকার। খুঁজে বের করলাম কামাল ভাই কখন দৌড়ান, একটা পার্ট জানতে পারলাম উনি 6:45-র সময় দৌড়ান। আমি কী করছি, ক্যাজুয়াল মোডে গিয়ে 6:45-র সময় দৌড়াচ্ছি। কামাল ভাইয়ের সাথে দেখা দৌড়াতে প্রবলেম সলভ। উনি রেগে গেলেন প্রবলেমটা শুনে। বাট আমি জাস্ট বলছি যে রেজিলিয়েন্সটা থাকতে হবে। আমি অনুরোধ করবো সবাইকে যে কন্টেক্ট মানে যে যেটাই বলছি আজকে যাওয়াদের কাছে যেটা শুনছি সেটাই যেন ফিক্স না থাকে। সাইম বললো দেখে আমি ফার্স্টেই ভিসির কাছে গেলাম। মেবি সাইম ওয়াজ ভেরি লাকি, আমি হয়তো ওই ভিসিটা পেলাম না যে আমার কত সাপোর্ট করছে। এটা খুব আফিফের কথা দিয়েই শেষ করবো। সবসময় যেটা বলে যে প্রত্যেকটা জার্নির নিজস্ব নেচার থাকবে। হ্যাঁ, আপনি ইনশাল্লাহ সাকসেসফুল হবেনই, বাট আপনার সাকসেসটা 10 মিনিট স্কুলের মতো হতে হবে না, আপনার সাকসেসটা পাঠার সাথে মিলতে হবে না, আপনারটা আপনার মতোই হবে। এটি আমি অনুরোধ করবো। পারফেক্ট। কুইক কোশ্চেন টু রাহাত, যদি এক লাইনে উত্তর দেওয়া যায় যে সবাই যারা শুরু করে সবাই বলে আমি একটি স্টার্ট আপ করতেছি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এসএমই অ্যান্ড স্টার্ট আপ? Look, most important, build a good business. আমরা অনেক প্রোডাক্ট মার্কেট ফিটের কথা বলি। মোস্ট ইম্পর্টেন্ট ইজ আমাদের বাংলাদেশে একটা মেন্টালিটি আছে, আই ডোন্ট নো কে দেখছে এটা, আমেরিকা একটা মুভি আছে ফিল্ড অফ ড্রিমস। তারা বলে ইফ ইউ বিল্ড ইট দে উইল কাম, বাট দ্য হার্ডেস্ট থিং ইজ গেটিং কাস্টমার্স ইজ টাফ। আমাদের বাংলাদেশে, সো ফর এক্সাম্পল আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট বানাই। The truth is, probably 25% of you here can build an e-commerce website.
how do you get the customers? This is the hardest part. আমরা বাংলাদেশে fundraising it I would say is the hardest thing. Number two is when I talk to founders and they say they don't have a go-to market strategy. আমরা জিজ্ঞেস করি কেমনে কাস্টমার পাবেন? It's like, Facebook ad দেব. That is not an answer, right? কেমনে কাস্টমার পাবেন? আমার আব্বু একজন জানে. No, that is not an answer. Because you can get your first 5, 10, 15 customers. But how do you get your next 1,000? How do you get your next 20,000? So without answering your question directly, I think that is the difference. Okay, thank you. So we need to close now. We'll close within a minute. Last question, একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এই ফান্ড রেজিংয়ের প্রেশারে এটা তো একটা স্ট্রেস ক্রিয়েট করে ফেলে, মেন্টাল হেলথেরও একটা ফ্যাক্টর আছে। টেল মি সামথিং, মানে 30 সেকেন্ড, যে একটা ফাউন্ডারকে কোন জায়গাটায় মেন্টালি স্ট্রং থাকা দরকার যেখানে সে ব্রেকডাউন না হয়ে যাবে। অন্যরা ফান্ড রেজ করতে পারতেছে না, ও করতে পারতেছে, ও করতে পারতেছে না, এটা ওর উপর একটা প্রেশার হয়। What will be one good thing you all want to tell to the founder? 30 seconds each. Thank you. সো একটাই জিনিস বলবো যে হ্যাঁ, মানে আপনারা মানে ভেঙে পড়েন না, সবসময় রিজেকশনের জন্য অ্যান্টিসিপেট করবেন। আমরা যে 400 ইনভেস্টার একসাথে করেছি, আই থিঙ্ক আমাদের 40,000 রিজেকশন মুখের উপরে শুনতে হয়েছে, বিকজ বাংলাদেশে ইনভেস্ট করতে কেউ চায় না, কারণ ইটস আ ভেরি রিস্কি মার্কেট, রাইট? Wonderful. সো সবার জন্যই এটা প্রযোজ্য যে না শুনতে অভ্যাসটা বিল্ড করা আর কি। সালমান। শর্ট অ্যান্সার হচ্ছে কি যে অ্যাজ এ ফাউন্ডার ইটস এ ভেরি লোনলি জার্নি, সো ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট যে আমরা নিজেদের মধ্যে সব কিছু না রেখে একদিন পরে গিয়ে এক্সপ্লোর না করি। ইটস ইম্পর্টেন্ট টু গো টু ইউর মেন্টর, ইট ইজ ইম্পর্টেন্ট টু গো টু আ পোটেন্সিয়াল person who really understands your problems and can help you give directions. Fine, bhai. Find your purpose and always keep moving because থেমে গেলেই সব শেষ. Resilience is everything. আমি জাস্ট বলবো সেলফ ক্রিটিক, আপনি নিজেই প্রশ্ন করেন, যেটা ফাহিম ভাই বলছিলেন। আমি যদি বিলিভ করি, আর ইউ গোয়িং টু ইনভেস্ট ইন ইউর সেলফ অর নট, যদি করেন ইনশাল্লাহ ডান। Ask for help and operate at the highest standards possible. Thank you all. আমি শুধু একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই যে চিল, প্লিজ চিল ইউর লাইফ, এনজয় ইউর লাইফ। ফান্ড রেজ হোক আর যাই কিছু হোক, নিজের লাইফের উপর যাতে ইম্প্যাক্ট না হয়। থ্যাংক ইউ এভরিওয়ান। নাও আই উইল ইনভাইট আয়মান, আওয়ার সেলিব্রিটি আয়মান। দিস ইজ ইউর শো, আয়মান। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছে? আওয়াজ পাই না তো, এত কিপটা কেন আমরা? কেমন আছে? আমরা আজকে দেখলাম যে একটা ইভেন্টে আসছে মানুষ আছে, আপনাদের তালি নাই। আমি তো ভাবছি এখানে অনেক স্টার্টআপ এনথুজিয়াস্ট আছে। কিছুদিন পরে যখন আপনাদের স্টার্টআপ পিচ আসবে ইন ফ্রন্ট অফ আ শার্ক, তখন কিন্তু তালি পাবেন না, এটা কিন্তু সমস্যা। আমরা একটা জোরে তালি দিতে পারি? ভেরি গুড, ভেরি গুড। Let's have the energy because next session একটা fireside chat হবে. It'll be very interesting. I'm going to call upon a person that probably all of you have seen, and that person is none other than the shark himself, Ashneer Grover. Ashneer. Awesome, guys. So we have already got a lot of questions from you guys. There's a link at the background. There was a link at the background, yes, over there. You guys can put up your questions over there as well. We'll keep it short, we'll keep it crisp. I believe all of you have an idea what Ashneer have done in his life. So we will not get into too much of details, but Ashneer, a lot of them had the question, like, what does Doglapan mean? Can you hear me?
Can you hear me at the back? Yeah, we are all from the subcontinent. We all know what Doglapan means, right? That's what our politicians serve to us every day. No, yeah. I think all of you saw me on the Shark Tank show. मेरे को नहीं पता आप सबको हिंदी समझ आती है नहीं आती. ये तो मेरे को बोल रहा था इंग्लिश में बोलो. हमें भी थोड़ा बहुत हिंदी बोलना आता है. It's all cool. एक्चुअली ना ये हीरो है, इसको सारा लाइमलाइट खुद चाहिए, ठीक है. So on the show, I just took the case of a guy, right, who was trying to be too smart, and तब मैंने बोला दोगलापन as a word, and a lot of memes came out after that, so it became really viral. But I'm a businessman at heart, so what I did is I took that word दोगलापन and I trademarked it. Okay. I didn't know where I'm going to use it, if ever. But I thought, okay, this is being associated with me. So it's a good branding opportunity, let me trademark it. So finally, when I was writing a book, I had to come up with a word. Right? And see, when the book is being sold, you have to think, how is it going to get sold at the counter? So I could have called my book Ashneer, right? Then it would have been saying कि सर एक अशनीर दे दो, ठीक है, या तूने अशनीर को खरीद लिया क्या, ठीक है, which didn't sound correct to me, so I called it दोगलापन, right? So now people are saying भैया एक दोगलापन दे दो, ठीक है. So that's the story behind दोगलापन. Awesome. Ashneer, I think you have tasted a lot bit of money, a lot bit of fame, some bit of power as well, because power follows if you have fame and money. You know, which one tasted the most? And at this stage of your life, what do you aspire the most? No, I think both are important, and I don't think either is exclusive of the other. Okay? So for all of us, success is material success. See, no one cares about any other form of success. If you have money, you are thought of as successful. Right? If your company is valued more, you're thought as more successful. If your company makes more profit, there's even deeper respect for your business. So end of the day, we all measure things by money. Right? And my view is, it's not something negative. See, when you come from a very middle class background, your parents tell you, पैसा अच्छी चीज नहीं है, right? But that's not true, right? I think that is a problem in our society, that we are made to believe that if you have money, you have something wrong. Right? But actually, in the world, the whole world moves around money. That is the common denominator for all of us. So you should always go after money. Fame was incidental for me, right? I never thought I would go on TV. I never had done anything close to theater in my school. I was zero in extracurricular activities, right? I had done no drama, nothing, ever, before I went on TV. But I think with the camera, you have a relationship, right? If the camera likes you, it likes you, right? And I think that clicked. So then I got a bit of fame. But I love both of it. I would not trade either of it for the other. But like for you, since you're a big promoter of money, earn money and stuff, like if I have to have 1 million subscribers, and if I'm to sell it to you, what's going to be the money that will be willing to pay for it? No, for subscribers, I will not pay you even a single penny, right? See, subscribers, followers, fans, they are earned, right? They are not bought, right? And see, every day some agency would approach me saying, we can get you so many followers, right? Then I keep telling them, you're not getting me followers, you're getting me bots.
right? Those are not real people. The people who will come and follow you for money, they will follow someone else for more money, right? So there's no loyalty there. So yeah, I think you have to respect the fans, you have to respect the followers, and just keep doing good work so that they stick around with you. Awesome. I think a lot of you have heard that Ashneer gives out BMW bikes and Mercedes cars to his employees. I'm like, how does that happen? No, so see, BMW bikes is a story. Okay. So what happened in 2021? I went to the US, and when I went to the US, I had 60 people tech team, 60. And I went and raised, I think the $370 million round, single round, $370 million. In a week, I had raised that money, and that was at a 2.8 billion valuation. Okay, so I come back to India, and my tech team has become 40 people. So when I left India to raise funds, I had 60 people tech team. I raised huge amount of funds. The moment I land back, 20 people have gone. Okay. And the reason for that was 2021 was a crazy year in India for doing startups. I mean, people were jumping jobs like anything. A person who had joined as a fresher a company at 8 lakh rupees jumped jobs 2 times in a year, and he was earning 30 lakh rupees within 1 year. That was the level of craziness. So when I came back, I asked my CTO what the problem was, and he said the problem is, the headhunter takes the same CV to multiple companies, and whoever gives the higher offer, the guy joins there. So there's no loyalty of the headhunter to us as a company. He's just acting like a broker. He's not acting as our agent. So then I asked them, what do we pay the headhunters? Right? So I was told we pay the headhunters roughly 15%. And an average tech guy was costing me 20 lakh rupees. Right? So I was paying 3 lakh rupees for every person in the tech team to join me. So I came up with a, on the spot idea. I just opened LinkedIn. I said, okay, 3 lakh rupees gets me a BMW bike. So I just put a post saying, any engineer who joins me will get a BMW bike. Okay. And it became viral overnight. It became so viral because I cut out the middlemen. So headhunters went out of the picture. All the engineers started sending me their CVs directly, right? And the talk of the town became, so, a lot of other founders started calling me and saying, ki tu kar kya raha hai? theek hai? Because they said, now what happens is a tech guy comes in, he negotiates with me, and end of the negotiation, he will say, Ashneer to bike bhi de raha, aap kya de rahe ho? theek hai? But see, you have to play. See, the point here is, capital does not win the game for you. What I did was something more second, in your mind it was playing at a second level. See, all young engineers, for their parents, you are the future, right? So they believe they have taught you, they have got you a good education. Now is the time for you to earn. As an engineer, your aspiration is to get a good girlfriend, right? And to get a super bike. At least in the college, that's what most of us aspired for. Now I can't get you the girlfriend, right? But I can get you the bike, because what happens is, even if I gave you 3 lakh rupees, you will not be able to convince your parents saying I want to buy a super bike, because they think you will drive fast, you will get into an accident, and that's not what they want. But if I go and if you go back home and tell your parents, the company is giving me this bike, if you want, I won't take it, then your parents would say, haan, le lo. theek hai? So I was not just giving the bike, I was getting them acceptance from their parents for the bike as well.
That's awesome. I really appreciate the math behind giving the bikes. That's the takeaway from this speech. My God, that is so awesome. Ashneer, I think most of the people over here are in their 20s. 20 থেকে 30 এর মধ্যে এখানে কারা আছে একটু হাত তুলি তো? Can you have a cheer? Yes. I think 90% of them are in their 20s. So if I had to ask you, like, could go back to time and you could give your 20-year-old self some bit of advice regarding startups, money and life, what would that be? No, see, I don't want to go back in time. First of all. And I don't think 20-year-olds listen to anyone's advice. Right? They will do whatever they want to do. See, I think the good part about the whole subcontinent is that our demographic is perfect. We have probably the highest proportion of young people in the population, and they're all aspirational. Right? And therefore, the future for the subcontinent is bright, right? Because these people are going to try to make it big for themselves, and therefore make it big for the respective countries. Right? I think as 20-25-year-old, the only thing I would say is, if you see, don't do a startup just because it is in fashion, right? Because fashion changes. When I came out of college, which was almost 18 years back, right? When I came out of college, everyone wanted a banking job. Even if you were an engineer from IIT where I was, you just wanted a banking job. Before that, it was consulting. Before that, it was marketing. Right? Now, everyone who wants to work, they want a startup job. Right? So, it's a fashion. Right? But to become a founder, it takes a lot more than just to follow the fashion. Right? Because you're going to go through a lot of ups and downs. You're not going to make money for a long time. You would not have visibility. And life is going to look very, very tough. So if you want to actually do startup, do it for the right reason, right? Where you genuinely feel that there is a demand in the market. No one is trying to approach it the way you are trying to approach it. And you are passionate enough that even if nothing comes out of it, you can bear at least 2 years of failure, right? If these three things are okay, then do startup. Writing founder in front of your name has no meaning, right? If you go to LinkedIn, 90% of LinkedIn has started writing founder in front of them, right? Even if they're in jobs, right? So everyone is a founder of their own dreams, right? In some sense. So to me, that doesn't have any value. So do things for the right reason, right? The other thing, the other day someone asked me as an advice, I said, okay, by 25 you should get married. Okay. And that did not go well with the Gen Z at all. So yeah, that is the only advice I can give you if you can get married early. I got married at 24, right? Otherwise, do you. Ashneer's wife is also here. Can we have a big round of applause for her as well? She came all the way from India. Thank you so much for joining. Thank you so much. Ashneer, I think how many of you have watched Shark Tank India? What's your favorite shark? Oh, in sync, Ashneer. Did you guys enjoy Ashneer roasting the founders? I think that's what people in the Southeast region love seeing other people do. Anyway, Ashneer, I believe you have invested in 20 plus startups in Shark Tank India. Like, what was the experience and what was the best and the worst startup that you invested in? And did you make money out of it? Yeah, so I gave offers and those offers were accepted in 20 startups. But you have to understand, see, the final conversion ratio is roughly 50%. So what happens is, on TV you would have seen me give offers and the offer being accepted by 20 pitchers.
But when it comes to putting money, some people themselves go away, right? Sometimes what happens is the founders start fighting among themselves. Sometimes they feel they have accepted an offer at a very low valuation, so they themselves don't want to do the deal. And also sometimes we figure out that the numbers they said were not the right numbers, right? So I'll give you an example. One guy said, I have raised 30 crores and I have given 49% of my company away. So my question to him was, therefore your company is valued at 60 crores, correct? He said yes. I said, okay, I'll give you money. When I called him after the show, he said, actually that 30 crore is an order. It's not an equity money come in, right? So I've got orders of 30 crores. And then I told him, boss, it's not the same thing, right? Equity is you can use it any way you want. Order means for against that money you have to give a product out. So, half the time the pictures themselves were not clear. What is equity and what is revenue? Right? So, after net, I ended up investing in 12 companies out of the 20. Right? 8 of those deals went away by themselves for some reason or the other. And that's the ratio world over. Even in Shark Tank US, the closure ratio is roughly 50% of what you see on the TV. Now, among the best of deals, I think there was this company called Skippy. I don't know if you remember. That वो चुस्की होती है जो पता नहीं क्या बोलते हैं यहाँ पे. Ice lolly, yeah. So that company has done extremely well. I think when he came on the show, he was doing 4 lakh rupees of sale. Last MIS he sent me, he was doing 3 crores of sale a month. Right. And I feel happy about that one because, whenever he came to me for advice, I gave him the right advice. Not what he wanted to listen, but what I truly felt. And I also helped him break into the UAE market, right? To list his product in UAE and go live there. So that's done extremely well, right? And I think in any case, anything which has got to do with kids in general does very well. Because parents are very happy to spend money on their kids for some reason. I think worst deals, I don't know the worst deals, but at least the funniest deals we saw were that Nabi one, right? I don't know if that guy was next level perverted, right? So that belly button deal has to be one of the funniest deals. But there was another one. I don't know if you've seen it or they showed it or not. There was a deal where this guy came with live worms. Okay, Keede. Yeah, I saw that. You saw that? Yeah. Now, the fun part of that deal was, we saw that, we thought there's no business in it because he said, I'm going to deliver live worms to your house, which you can feed your pets like fish. And that's much more protein value than dead worms, right? And Navita asked, what was the cost of production? Yeah. So, Vinita asked what's the cost of production of the live worm, right? And we ended up laughing, right? Because we were saying, हम तो यहीं पे इंडिया में रहते हैं, and 130 crore लोग हैं, we should know there's no cost of production. So that was another fun deal. Awesome. I think there are many of them are startup founder aspirants, and oftentimes in Bangladesh especially, we find it very difficult to find even co-founders, let alone get very talented people. But you have a very unique sense of cutting through BS. How do you find, or how do you spot talent, and how do you differentiate between talent and mediocrity? What's your lens through seeing that? See, it's pretty simple. As a co-founder, you'll find a co-founder if you at least first know what you're looking for. The challenge is, half the time we think we know everything. We are perfect. And therefore, we are not able to identify what is the skill gap or what is that I want my co-founder to do. I think you have to be very, very honest that what you know and what you don't know. For example, I am very clear, I don't know coding, right?
and I don't fake it. Right? I'd never talk about technology. I'd never talk about algorithms. I never talk about programming because I'm not a coder. Right? But that is my gap area. So whenever I'm looking for a co-founder, the core skill I'm looking at a co-founder is his ability to do technology. So, whether you look at Third Unicorn, where I've got a new co-founder in Asim, or even at BharatPay, right? My co-founder was always complementary skill, right? And it's also important from a day-to-day working relationship, because if both you and your co-founder want to do exactly the same thing, you'll end up fighting more often than not, right? But if your co-founder is very clear that he doesn't want to do what you are doing, and you are very clear you don't want to do what he's doing, then there's a perfect harmony, right? And you can always step in when the other guy is not able to cope up, but you will not be stepping on each other's shoes ever, right? So I think complementarity is the one thing, and the other thing is delivery, right? See, if the other guy is not able to deliver, you have to be very clear. You can't get dragged with him, right? Half the time what happens is it feels as if you are dragging your co-founder along. He's not able to do it, or your co-founder feels the same about you, right? That means one of you is not delivering, right? So that relationship has to be cut at that point of time, because the other guy is running really fast. So actual delivery and complementarity are the two things. Awesome. Ashneer, you always give very raw feedback, very genuine feedback, but it does come at a cost of being regarded as a very harsh person, right? So how do you tackle that? Are you the same person while you're talking or giving feedback to your own employees as well? Or how to balance between seeing as a harsh person and actually balancing it out to give the right feedback? Because oftentimes in Bangladesh we shy away from giving the right feedback, even though that was necessary. See, I think nicety is overvalued, right? At least in our culture. What happens is, we are not direct. So even if we have to, half the time people even don't know whether we are saying yes or we are saying no, right? Like we nod like this, right? This is yes is this, no is this, right? What is this, right? This is what I call the Indian subcontinent nod, right? Saying I'm just being nice to you. You can take it as a yes or no, whatever you feel like. But nothing is going to happen, right? See, I think you have to be very clear. What is being nice going to get you? See, if you're direct, the person might feel bad for a moment. But if you're speaking logic, you've got your point across. There is no difference in communication, right? It is not about, see, if you're telling someone कि यार बिल्कुल बकवास idea है ये, ठीक है? You've been very clear, no? Now I can also say कि हाँ बहुत अच्छा idea, but मैं invest नहीं करूँगा. मतलब कोई मतलब ही नहीं है. बॉस अगर अच्छा idea है तो तेरे को invest करना चाहिए, ठीक है? Why are you making two contradictory statements, one after the other? So I think the smart folks or the people who have metal inside them, they're always able to take harsh feedback in a better way. If you don't have it in you to take feedback, then you're not made to be part of the startup world in any case, right? So I don't overthink it, right? मैं तो दूसरे को बोलते रहता हूँ यार कि किसी को हार्श फीडबैक दे भी दिया तो मैंने कौन सी अपनी बहन बयानी है इसको, मतलब he's not my jija, no. Awesome. Ashneer, so quite a lot of the people over here are just getting started. Now, when you got into the startup scene, you had a lot of experience. Before even starting with BharatPay, you have been a CFO in Grofers, now it's Blinkit, right? So you had your fair bit of experience, but most of the people over here are starting fresh, right after graduation, or probably in their third or fourth year, right? So for them, raising money is even more difficult. So what's your key advice for them at this level of their experience and life?
first of all, yeah, like raising money is not the only game in town. Let me just tell you very clearly. I come from a background where I've raised huge amounts of money, right? I think between BharatPe and Grofers, while I was there, I had raised close to $800 million, right? Which is roughly 5,000 crores, right? Oh, nothing to celebrate, yeah. That's the challenge, right? I have raised liabilities. But during the same time, I was building this. There's this company in India by the name of Zerodha. Yeah, I don't know if you've heard of it. It's in stock trading. And that guy built a business without raising a single penny of external money. So you can also do that. That's also a game. It doesn't give you instant fame. It doesn't give you that instant kick, because no one is going to come and say you are worth so much because your company is worth so much, right? So you won't get that instant gratification. But over a long term, right, that is an amazing game to play. If you can build your business bootstrapped and not give away equity to anyone, right? Because see, investors will always come and overpromise to you what they bring to the table, right? End of the day, investor does not bring anything to the table other than capital. I can tell you, irrespective of whether they are from US, from India, from anywhere. Once you become an investor, you're just bringing capital. Everything you'll have to solve yourself, and also answer to this stupid guy who's not an investor, right? So I would advise you that don't feel disheartened if you're not able to raise money. If you are somehow able to run your business without money and it's profitable, one day will come when someone will take notice of you and you will be happy you did not raise money early on. Right? The other thing I would say is learn from other founders. See, as a young guy, if I were out of college, I would be completely lost. Right? I didn't know how the world worked. I didn't know how to talk to people. I learned it on the job. Right? How to build a startup, I learned at Grofers, where my friend started it. I was the CFO. Before that, I had hired not even one single person in my life, because I used to work with a bank. I used to have a personal P&L at a bank. I had not even hired one person. But you have to learn that skill. So even fundraising is a skill that you can get by working with founders who are doing that or who have already done that. So learn by doing a job at a startup. I think that's your best way to get the experience. Ashneer, how did you manage friction? Because you had some bit of friction in Grofers as well. I was reading your book. You said that you closed off the payment gateway once you had a friction with the CEO, right? Regarding ESOP, you had some bit of friction in BharatPe as well. Oftentimes, founders in Bangladesh also fight. They have, internal conflicts. They have problems with vendors, partners, investors, as I've already mentioned. Now, how do you handle friction and, come out of it? Well, I think, see, it's pretty simple. I'm not great at handling friction, right? I'm very hot-headed, as they say. But one thing I figured out is you have to move on. Okay. If you can't get emotionally attached to what you build, if there was true value in what you build, and you actually truly own equity, then even after you move on, your equity remains. It's not like the equity goes away. Right? I think a lot of time we start telling ourselves that it is good to fight what was yours. I have a very different view. Someone is fighting you for what he believes is his. You just move on. Right? Because, even at BharatPe, what I did is these people are fighting saying, oh, we want control of the company. I said, okay, take control of the company. Right? बस चाबी पकड़ लोगे तो उससे धंधा थोड़ा चल जाएगा, ठीक है? अगर तुम्हारे में हिम्मत होती धंधा चलाने की, ठीक है, तो तुम बना के देख लो ना. So I think
sometimes people are also aspirational. They are wishing they get something. You just make their wish come true, and then they start faltering. And the other thing is, you should have the confidence कि ठीक है यार मैंने एक बार ही बनाया, fluke नहीं था. I know it takes doing a startup is like giving birth. Every time you have to go through that 9-month process, it's equally painful, right? But doesn't mean कि you can't move on, right? So मेरे को ये लगता है कि you built something, it was of value, you had a fight. Keep your shares. Don't give up on your equity. Give control of the company if someone believes they can run better than you. And have the confidence you can build it again. Having that confidence is more important, right? If after Grofers I had given up, saying कि नहीं, Grofers was the big thing for me, मैं भी कुछ नहीं कर पाऊंगा life में, then Bharat Pay would not have happened. If after Bharat Pay I would have given up, my book would not have happened, right? Now I'm building a third unicorn. You'll hear very soon about the product on that. But just move on, yaar. Life is too short to sort of keep fighting on these small things. Why did you come up with the name of the third unicorn? The Grofers, Bharat Pay and... No, the people used to say कि अरे आपने 2 कंपनी बना ली, अब तीसरी कब बना रहे हो, right? So when I was creating the company only, I named it third unicorn. Okay, it was just my way of having a joke with the press, right? I think branding is very important, right? See, a lot of us, especially when we come from finance background, we undervalue marketing, we undervalue branding. Branding is super critical. If you get the brand right, half your job of making sure the customer tries your product is done. Right? Now, think of it this way. I have named my company Third Unicorn. No one knows what I'm trying to do. Okay. The day I announce what I'm doing, I will have at least 1 million people download my app just to understand कि कर क्या रहा है. ठीक है? Without now, in a different scenario, to get 1 million downloads of the app, right, you would at least end up spending $3 to $4 million. I'm saying on the lower side. Even assuming 200 rupees per download, you will end up spending $3 to $4 million. So getting that branding right actually gets a lot more value to you as a founder, right? So that's why I named it Third Unicorn. Ashneer, before you joined the event, we had a debate. So the debate was between growth versus profitability. We always have seen you have been a big proponent of growth and how you have scaled things up from 0 to 10 to 100. Now, what's your take on that for startups? Is it growth? Is it profitability? What should be the focus at the early stage and after the later stages? See, it's pretty simple. End of the day, profitability has to be there. So, see, it is a question of how much time is available to you before profitability becomes inevitable. Right? You can't just simply keep doing growth and tell the investor कि देखो मैं तो बढ़ रहा हूँ, मैं तो और बड़ा हो गया, आप पिछले साल आए थे मैं X पे था, अब मैं 10x हो गया हूँ, अगले साल मैं 100x हो जाऊँगा, right? And at the same time tell कि last year मेरा loss X था, अब मेरा loss 20x हो गया है, अगले साल तक मेरा loss 400x हो जाएगा. So, last 5 years, there was a lot of capital available, right? So, when capital was available, you could push that tough conversation on profitability out, saying, "Sir, growth की बात करो, profitability रहने दो, आप मेरे को 5 साल दे दो growth के लिए." And the investors were willing to fund that growth. Now the market is very different. In the US, there's been a major correction in stock prices. Even listed companies are available at a valuation much cheaper than private companies, right? So for an investor, it doesn't make sense to put money behind a private company when, let's say, he can get stake in an Uber, which is an established business, been around for 10 years, has visibility to profitability now. So
my view there is that going forward, the investors are not going to give you money for growth. So don't chase it. What worked in the last 5 years, at least from a capital raise perspective, is not going to work in the future. Now, theoretically, growth with profitability is the best. Second was, till now, growth without profitability was good. Profitability without growth was third. Now I think that pecking order has changed. Profitability with low growth has now become second. Growth with no profitability has become third. Right. So that order has flipped now. But the best is if you can deliver growth and profitability both. That there's nothing like it. Ashneer, you have seen like hundreds of pitches, probably 1,000 till date. What's that one thing that actually makes you invest in a startup? I've seen you have always talked that it's the founder. What exactly in a founder that someone needs to embody to get an investment from you or investors like you? See, मैं तो फाउंडर में जिद देख रहा होता हूँ. एक जिद होनी बहुत ज़रूरी है कि नहीं मेरे को तो यही करना है. आप पैसा डालो ना डालो मैं तब भी यही करूँगा. I think that is what I like in a founder. Sometimes what happens is a founder comes, I tell him why don't you try this, okay, and he immediately says हाँ मैं ये कर लूँगा. Lost. अब मैं पैसा नहीं डालने वाला. That was the test I was doing on you, right? Because you can't change fundamentally what you believe in just because someone who's going to give you money told you to try something else. But I have a lot of respect for founders who have told me कि नहीं आप गलत हो, मैं जो बोल रहा हूँ वही होगा, and then they come back to me 2 months later and say देखो मैंने आपको जो बोला था मैंने deliver कर दिया. So for me, it's all about that zid and that confidence saying कि मेरी मार्केट मेरे को पता है, मेरे को धंधा मत समझाओ, ठीक है. हाँ अगर मार्केट चेंज होगी मैं चेंज हो जाऊंगा, सिर्फ आपके बोलने से मैं चेंज नहीं होने वाला, ठीक है. So that is a good sign that the guy has in it what it takes to be a good founder, and if I invest money with him, in all probability he's going to give me a good return. So any tips for the local founders over here on pitching? On pitching? Yeah. यार pitching कम करो, धंधा बना लो पहले. See the best position is where the investor comes and pitches to you, right? Saying कि भाई मेरा पैसा ले ले. So again I keep coming back. There are a lot of these founders who initially got no money. They've still built the business, and then just before the IPO, like an investor will come and say कि अरे हमसे पैसा ले लो, आपकी reputation हो जाएगी IPO market में, right? And that is the best position to be in, where you are not going out, the investor is coming back and pitching to you. But मेरे को लगता है if you have the numbers, right? आप एक बात समझो, इन्वेस्टर से हेल्पलेस कोई बंदा ही नहीं है दुनिया में. उसके पास स्किल क्या है? चेक काटना आता है उसको बस. वो दुनिया में हर एक को आता है. दूसरा क्या, उसके बैंक अकाउंट में पैसे पड़े हैं. दैट इज द ओनली डिफरेंशिएटर, राइट? यू आर द गाय हु इज गोइंग टू एग्जीक्यूट इट ऑन द ग्राउंड. सो अगर कल को आप नहीं हो, उसकी दुकान तो बंद है, ठीक है. सो मतलब उस पर तरस खाओ, उसको भगवान मत बनाओ. But Ashneer, if you have a lunch or dinner with a lot of these folks over here, and if you ask them about their problems or obstacles or why they are not scaling up, you'll see 99% of them are telling you because we don't have the money. So why do you think that startups fail, or why do you think the reason why startups can't scale? Because in the founder's mind, it has always been about money. No, see, that's because आपको लग रहा है किसी और को पैसा मिल रहा है, वो बेवकूफ़ है, और मैं तो समझदार हूँ, मेरे को पैसा क्यों नहीं मिल रहा, right?
मतलब सी दैट इज एग्जैक्टली व्हाट गोज इन ऑन योर माइंड यार. सी जब कोई और फाउंडर पैसा उठाता है ना एंड आप सेम स्पेस में होते हो तो आप उसको गाली देते हो यार कैसे गधे लोग हैं यार, मतलब इस गधे को दे दिया, मतलब यही बोलते, यही आपके में थॉट आता है. माई सजेशन इज एज्यूम देयर इज नो मनी. यार जब योर पेरेंट्स जनरेशन बिल्ड बिजनेसेस, money was not even available to them. Equity तो भूल जाओ. No one even knew what equity capital is. Debt के लिए you had to go and like you know fall at the feet of the bank manager, right? दे दो. वो उन्होंने उस टाइम पे भी बिजनेस बनाए हैं. End of the day, if you can make the customer pay for your product, that is the ultimate test of business. And if you can generate cash from there, there's nothing like it. No? But because you think मार्केट में पैसा अवेलेबल है एंड तुम्हारे पास नहीं है, यू गेट डिसहार्टेंड. आई कीप टेलिंग पीपल एज्यूम देयर इज नो पैसा इन द मार्केट एंड इवन एज्यूम कि इन्वेस्टर गधा है, वो गधे पे ही पैसा लगाएगा. ठीक है, अब तो तुम तो घोड़े हो ना, तुम घोड़े की तरफ दौड़ के तो दिखाओ. Ashneer, you have worked in many places. You talk a lot about your experience in Kotak. You're a big fan of Kotak. Then you worked in Gophers, on Blinkit, you worked in BharatPay, you're building the third unicorn. You know, what are the things that you have learned in your corporate life? A few things that people can learn without working or without having that experience? नहीं यार, मतलब मैं बेवकूफ़ था, मैं 9 साल काम किया है. No, I see. Everyone has a very different learning curve. I think I was slightly slow. That I went into startups 9 years after working. Maybe in my hindsight, I think half of that time I could have easily cut out. That did not add value to what I'm doing now, right? So I would only say that, you know, wherever you're working in the corporate world, just work long enough to make yourself financially comfortable. The moment you feel you are financially comfortable and you're not learning incrementally, just step out and do something of your own. Great. Ashneer, you're a big believer of creating your own brand. I think you believe every founder should do that, right? But you know, it's very it's very difficult to get an offer like Shark Tank. But you know, people in general who are just starting out and want to brand themselves first to get some bit of leverage while raising fund or you know getting to the first 1,000 subscribers or installs or downloads, what would be your advice for them? Yeah, see, brand gets built once you've delivered something. See, if I say कि ठीक है मैंने कुछ भी नहीं बनाया, मैंने भारत पे नहीं बनाया, suppose करो, and I'm saying कि मेरे को अपनी self branding करनी है, ठीक है, it's not going to happen. People need to understand and see कि आपने बनाया क्या है. People should be using your product on a daily basis. Then they will have respect for you कि यार इसने जो बनाया अच्छा है, it's solving for my everyday use case, and therefore this guy we have respect for. Of course, see, going on Shark Tank was a fluke event, right? Because they shortlisted 300 people. Finally, they shortlisted 7 of us among those 300. So obviously they saw something in me which at least I had not seen till then. Okay. The key is once you become a public figure, right? And let's say there's some negativity around you. Let's say I had a board battle. I had a fallout with my own investors and I had a board battle. A lot of folks will tell you to go silent. बोलेंगे कि तू गायब हो जा, तू टीवी पे दिख मत, अभी सही टाइम नहीं है, तू कुछ भी बोलेगा गलत, लोग मतलब निकालेंगे. I think you don't need to go down that path. Once people know you, you have to be among people to stay relevant, right? Which means you should do something next which is of value to people again, right? Because without value nahi hoga. And second, you have to be visible. So I am not on Shark Tank this year. You can look at the Google search number. There's more Google search on me than all other 6 sharks combined. ठीक है? I came out with my book. I did enough
and my publisher was very stupid. He did no marketing for me, right? I said, chuck it. I will market the book myself. I don't know how many of you follow me on Instagram, but on Instagram, if you follow me, you'll see a very different side of me, which is complete comic, right? So my idea is that you have to be out there, right? You can't go. See, either you decide you don't want to be a public figure. You can't say ki I will be a public figure when public loves me. I will not be a public figure when, there is something said against me, right? Then you're not a public figure. Then you're just being opportunistic. If you want to be a public figure, you have to go through the thick and thin. Then only you emerge as a brand, right? If after the Bharat Pe saga, I would have gone missing, right? I would not be sitting here. That's a fact. But it's very difficult to get out of a PR disaster. So oftentimes people actually shoot like chup ho ja. Don't talk much about that incident because it instigates a lot more question. But you somehow embraced all the questions and hit it off the park. Like this is a very different type of psychology. What we're actually in schools, right? Like to manage PR. Like what's your insight on it? No, as I told you, it's just exactly what I told you right now. Ki just be out there, यार. See, आपको अपनी सच्चाई तो पता है ना, ठीक है? जब तक आपको अपनी सच्चाई पता है, सामने वाला कुछ भी बोलता रहे, क्या फर्क पड़ रहा है? So I have this simple philosophy. The other thing I have, decided in life is I don't talk to press. It's not going to happen because I have seen them just use you as a tool to get eyeballs, to get viewership, to get readership. They don't care about what's the truth, right? They don't care about verifying anything. So, mera ekdam clear hai. Even in my book, I had very sort of controversially written, but I still stick with it. That 6 people you have to stay away from, right? Prostitutes, pimps, who else was there? Prostitute, pimps, lawyers, journalists, bankers, and drug peddlers. Ashid, do you see the comments on the videos or the podcast that you participate in? Do you see the comments? So there's always on social media, there's a fair share of negativity around you, right? And a lot of Gen Zs over here, millennials over here, they often peddle around with all these negativities and muds around on the different social media platforms. So any advice on dealing with negativity, all the bad remarks and comments that we often see on us or people around us? No, I read most, right? And the reason for that is that's your feedback. See, you need to know what the public is going to like about you and what they're not going to like about you. Now, my test is if 80% of the people and comments are positive, right? Then you know you're in the right direction. Sometimes what happens is people get sucked in by that 20% negative comments, right? Boss, wo har time honge, right? Even if we are in a society where, even if God had a Instagram handle, 20% would be negative comments. So why are we trying to, put weightage on those negative 20? It's better to focus on the positive 80 and that will give you a right nudge in the right direction. Ashneer, any final suggestion for founders in Bangladesh, or how's your experience? You've just been here for the first time, I believe. Just had a few places to visit. So, how's your experience in Bangladesh and the people in Bangladesh, or any advice for us? Traffic का कुछ करो यार. No, genuinely, like, see, when I see so much traffic, I think 2-3 business ideas have to work. एक तो bike ride hailing should work, right? Bike वाला कैसे भी ऐसे करके निकाल के ले जाता है, right? गाड़ी वाला खड़ा रहता है. So I was telling the folks yesterday,
for the amount of traffic that you have. I don't see enough people on bikes doing food delivery or enough people on the bikes doing ride hailing, right? I don't even see those electric scooters, right, which you can actually take on the footpath, right? So some of you has to solve the traffic problem not by saying कि traffic को मैं regulate करूँ, but if traffic is going to be a perennial problem, then there has to be a business which has to be built around it. Other than that, now I'm scared to even step out because yesterday anywhere I wanted to go, it took 2 hours, right? But hopefully today is a Friday, so I'll get lesser traffic and I'll get to see the city. I saw this military museum. That was great. It's absolutely newly built, extremely well managed, looks really high tech. They had a painting exhibition also in the basement. That was great. So yeah, good times. And just for that reason, Basis Soft Expo is happening here for the first time. I believe you had a good ride today morning, right? So we have a lot of stalls over there in the exhibition side as well. So we'd love to, take you there to see all the new startups and innovations that we're having. And finally, on behalf of everyone who's here, we have never seen such a jam-packed crowd over here in the, Soft Expo. These people are here since 8 a.m. in the morning, right? It's quite hot and humid over here. Thank you so much for being here, guys. It's been a fantastic experience. And on behalf of everyone, we thank you, Ashneer. Thank you so much, ma'am, for coming all the way from India and spending time with us. Can you have a big round of applause for Ashneer? Jishan bhai, Rasul bhai, do you want to join the selfie? Yeah. Madhuri, if you could join us as well. Russell bhai. Russell bhai. Yeah. Ladies and gentlemen, our name is Zishan. I co-founded Sindabad.com. I'm currently the consultant for Basis. Jara amake chinen na. I'm also the group CEO of Agile Minds Group. Let's welcome Russell Bhai, the president of Basis Soft Expo, the single person with a huge team who has made this possible. Yep, Russell bhai, let's take a আইমান একটা সেলফি নিচ্ছে, যে সেলফিতে আইমানকে ছাড়া আর কাউকে দেখা যাবে না। সবাইকেই দেখা যাবে ভাই, একটু জুম করে নিতে হবে, দ্যাটস ইট। কোন দিক থেকে? না ওইখান থেকে আপনার একটা সামনে দিকে। আমরা প্রথমে একটা সেলফি তুলছি যেখানে ক্যামেরাও থাকবে। ক্যামেরাও আবার সেলফি তুলবে আমাদের। মানে আমাদের মেইন ছবিটা ক্যামেরায় থাকবে, সো নো ওয়ারিজ। রেডি? ওকে। Ready. Another one. Can you put up a thumbs up? I think. Can you have a cheer, guys? Awesome. Awesome. Thank you so very much. Thank you. Okay, আইমান নেমে যেতে Hello. Guys, for the last tribute part to Ashneer, can we all have your left hands up? সবার বাম হাত তুলি। একটু গরম লাগতেছে না? একটু আরাম করে একটা হালকা বৃষ্টি নামাবো আমরা এখানে, ঠিক আছে? সবার ডান হাতের এক আঙ্গুল। এক। ওকে, in 3, 2, 1. 3, 2, 1. 2 আঙ্গুল। আহা, কি সুন্দর বৃষ্টি। শিলা বৃষ্টি 3 আঙ্গুল। For Ashneer 4. For all of you. Thank you so much, everyone. Now we'll have the president of Basis over here. We'll have the last few minutes. Please enjoy. Thank you so very much. আশনিরের পরে আমাকে কেউ শুনবে না, রাইট? আশনিরের পরে আমাকে কেউ শুনবে না। But first of all, I would request all of you to give yourself a big hand, please. Please give yourself a big hand. You are the champions and you will rock the nation. Bangladesh has a lot of challenges, including traffic and others. But let's not forget Bangladesh comes up with a lot of potentials too.
and you are the potential of Bangladesh. That's very important. এবং when we have arranged Soft Expo, তখন আমরা মাথায় রেখেছি যে we have to bring youth, because when our Prime Minister, Honorable Prime Minister Sheikh Hasina declared Smart Bangladesh Vision, by the time 2041, you will lead the nation. Let's not forget it. It's not us, it's you will lead the nation. So you have to be part of this journey. And that is why you are here, and all the arrangements in Soft Expo organized in such a manner so that we can attract youth. And finally, startup conference নিয়ে কথা হচ্ছে এবং all these things, আমি একটা কথাই বলবো, I think সবাই একটু অস্থির, একটু গরমও আছে অনেক ক্রাউডের মধ্যে. Startup is not being part of a wave. এইটা যেন আমরা কেউ না ভাবি যে স্রোতের সাথে গা মিলাই দিলাম startup is business. ব্যবসা করতে অনেক কিছু লাগে. এক নাম্বার কি জিনিস লাগে ইন মাই ভিউ, বাংলায় বলি আমি, ব্যবসা করতে ভাই হ্যাডম লাগে, রাইট? ব্যবসা করতে হ্যাডম লাগে, তাইলে ব্যবসা হয়ে যায়. ব্যবসা করার জন্য ব্যবসা কেউ শিখাই দিতে পারে না. সো ব্যবসা বই পড়ে বা কাউকে ফলো করে, কাউকে শুনে, আইমান ভালো করেছে বা ফাহিম ভালো করেছে বা আমার তাকে ফলো করলে ব্যবসা হয় না, নিজেকে শুনতে হবে. অ্যান্ড ফার্স্ট অফ অল, foremost thing, do your own self assessment before you decide. লেটস নট ফরগেট, সবাই আমরা ফাউন্ডার হব, তাইলে আমি যখন ফাউন্ডার হব আমার সাথে কাজ করবে কে? ইফ ইউ ডু ইউর সেলফ অ্যাসেসমেন্ট কারেক্টলি, যে আমি আসলে আরেকজনের জন্য কাজ করেও বড় হতে পারবো, আই ক্যান বি দ্য বেস্ট সিইও অফ এনি কোম্পানি, not necessarily only have to be founder. So do your own self-assessment before get into this. Found করলাম, 2-3 বছর গেল, and by the time you realize you are not good at it, তখন দেরি হয়ে যাবে. With that note, I request all of you, we have many arrangements for youth, including concert every night. Let's not forget, final day, 26th of Soft Expo, we have brought Coke Studio. So let's not miss Coke Studio in the final evening in Soft Expo. Thank you so very much. And let's not miss all the new technologies out there, because you have to learn from them as well. All these successful companies who have come up with their own technology showcasing. With that note, I welcome you once again, and thank you, Ashneer. Thank you so very much. Thank you, Adnan. Thank you, Ayman, and the rest of the team who have organized this on behalf of Basis. Thank you so very much. Thank রাসেল ভাই, আপনি স্টেজে থাকেন প্লিজ. আমরা ছোট্ট ফর্মালিটি শেষ করছি. এত দূর থেকে ওনারা আসছেন, আর উই উড লাইক টু গিভ রাসেল ভাই স্পেশাল গেস্টের জন্য আমরা একটা ছোট্ট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন. প্লিজ Ashneer, appreciation crest. Special guest crest, please. No. A token of appreciation from Basis. আমরা মাঝামাঝি আসি একটু. A token of appreciation from Basis to Ashneer Grover. Please, a big clap. Thank you, Ashneer. Thank you, Budi. Thank you. I would like to ask you to stay here just for a second. For everyone who has been in the startup conference, Sami, Shahriar Bhai, Sadia Tonai, Wasim Bhai, Fahim Bhai, Biplab, Adnan, Oli, Jawad, Rahat, Ayman, Salman Beg and Fahim. Jodi Thaken, please stage ashen very quickly at a group photo. At a group photo jonne, just a group photo. আমরা জাস্ট একটু আগে সবাই এসে যাক, তারপরে আমরা দাঁড়াবো. I have to take a picture of this one. Thank you everyone. One more clap to Ashneer and all the great startups. Get up on time. Oh man. I'm so sorry.
Thank you. Thank you. Thank you.